প্রিয় দর্শক, আপনাদেরকে স্বাগত জানাই। স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমাদের সাথে রয়েছেন অ্যাক্টিভিস্ট বিপ্লব হাসান। বিপ্লব হাসান, আপনাকে ধন্যবাদ সময় দেওয়ার জন্য, কৃতজ্ঞতা জানবেন। আপনি কেমন আছেন? আমি ভালো আছি, বাট আমার দেশ ভালো নাই। আপনিও আশা করি ভালো নাই। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই। আপনি আমাকে আপনার ইউটিউব চ্যানেলে আমন্ত্রণ করেছেন। এর জন্য আমি অনেক কৃতজ্ঞ আপনার প্রতি। ধন্যবাদ। আহ, স্বাগত জানাই আবারও। জুয়েল হাসান সাদ্দামের ব্যাপারে আমরা আহ, আহ, কথা বলার চেষ্টা করব, এবং এই বিষয়টি নিয়ে কথা বলতে গেলে বা এই ঘটনার যারা আমরা সাক্ষী হয়েছে তারা কেউই ভালো নেই। আমি গতকাল একটি ভিডিও আপলোড করেছিলাম, পরে আবার সেই ভিডিও হাইড করে দিয়েছি, কারণ এত পরিমাণ গালাগালি ওই ভিডিওতে আমি করেছি, এর আগে কোনো দিন আমি এটা করিনি। এখন আম, কেন হয় এগুলো? আমি গতকাল ওই ভিডিওটা আপলোড করার আগে বেশ কয়েক ঘন্টা, সংখ্যাটা অনেক বড়, আমি খাবার মুখ দিয়ে যাচ্ছিল না, পানি দিয়েও খাবার গিলতে পারছিলাম না, এতটা বিরক্ত লাগছিল যে মানবাধিকারের কোন পর্যায়ে, মানে কতটা অধপতন হলে পরে একটা দেশের নাগরিকের সাথে এই ঘটনা ঘটানো যেতে পারে। আপনার কাছ থেকে বিস্তারিত জানবো। আপনি তৃণমূল পর্যায়ে কাজ করছেন, মুক্তিযুদ্ধের সপক্ষে একজন বলিষ্ঠ কণ্ঠস্বর। আপনাকে স্যালুট জানাই যে এই এই প্রজন্মের হয়ে আপনারা যেভাবে প্রতিনিধিত্ব করছেন, এটা খুবই দুঃখজনক হলো সত্য যে বিরল, মানে নেই, খুবই কম, সামান্য। তো স্রোতের বিপরীতে দাঁড়িয়ে আপনি যে ভূমিকা রাখছেন মাতৃভূমির জন্য, এই সমাজের জন্য, তা আসলেই ধন্যবাদ পাওয়ার যোগ্যতা রাখে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা বিপ্লব ভাই। আপনাকে অনেক বেশি ধন্যবাদ ভাই। কারণ আপনি যেভাবে কথা বলেন আর আপনার কথাগুলা আমাদের প্রত্যেকটা শ্রেণী পর্যায়ে, বিশেষ করে তৃণমূলের যারা আপনাকে পছন্দ করে, আপনাকে পছন্দ করে না তৃণমূলের এমন কোনো কর্মী আমার মনে হয় না আছে। কারণ আমি দেখতে পাইনি। যারা তৃণমূলের পক্ষে কথা বলে, যারা সেই রাজনৈতিক দুর্বৃত্তদের বিরুদ্ধে কথা বলে, তাদেরকে তৃণমূল অসম্ভব ভালোবাসে, পছন্দ করে। আর আপনি সেই পছন্দের তালিকার মধ্যে অন্যতম। সো আমি তো নতুনভাবে আসছি, নতুনভাবে শুরু করেছি। ৫ আগস্ট পরবর্তী সময়ে আমি কথা বলার চেষ্টা করেছি আমার জায়গা থেকে। সেক্ষেত্রে আপনি অনেক পুরনো অ্যাক্টিভিস্ট, আপনি অনেক কাজ করেছেন দেশের জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমার ব্যক্তিগত পক্ষ থেকে আপনি আমার পছন্দের একজন মানুষ, সেটা নিশ্চয়ই আপনি জানেন। সো আসলে দেশের প্রতি দায়বদ্ধতার জায়গা থেকে এই কথাগুলা বলার চেষ্টা করি। আমি কিন্তু দীর্ঘদিন বাংলাদেশে ছিলাম। আপনার সাথে আমার কথা হয়েছিল। আমি বাংলাদেশে হুম, হুম। থেকে অ্যাক্টিভিটি করেছি। কিন্তু ছিলাম একদম আপনার গর্তের মধ্যে, ধরতে গেলে গুহার মধ্যে, মানে বাইরে বেরোতে পারতাম না, প্রকৃতির আলো বাতাস দেখতাম না, দেখতে পারতাম না। যেখানেই থাকতাম সেখানেই ঘুমাতাম, সেখানেই খাইতাম। মানে খুব দুর্বিষহ একটা জীবন গেছে ৫ আগস্টের পর। তারপর খুব কষ্টে দেশ থেকে বের হয়েছি। এখন শুকরিয়া, ভালো আছি অনেক। আর যতদিন থাকতে পারি, যতদিন থাকবো তৃণমূলের পক্ষে কথা বলবো। আপনি জানেন কিনা জানি না, আমার অসংখ্য হ্যাটার্স সৃষ্টি হয়েছে আমাদের নিজস্ব দলে। কারণ আমি একটু কটু কথা বলি, আমি একটু সত্য কথা বলি, যার কারণে অনেকে আমাকে পছন্দ করে না। অনেকে আমাকে বিভিন্নভাবে হুমকি ধামকির স্বরে কথা বলে। অনেকেই টেক্সট করে বিভিন্নভাবে, মানে তাদের টেক্সটের প্যাটার্ন দেখলে বোঝা যায় যে এটা আমাকে ইনডিরেক্টলি সে হুমকি দিচ্ছে। বাট আমি আই ডোন্ট কেয়ার। আমার একটাই কথা ভাই, আমি যতদিন বাঁচবো সত্যের পক্ষে কথা বলবো, যতদিন বেঁচে থাকবো তৃণমূলের পক্ষে কথা বলবো, শোষিত মানুষের পক্ষে কথা বলবো। আমি ক্ষমতাসীনদের বিপক্ষে কথা বলবো। এটা আমার রক্তের মধ্যে আছে এই ব্যাপারটা। সো আমি এগুলা নিয়ে কিছু ভাবি না। ধন্যবাদ ভাই। অনেক ধন্যবাদ তারেক হাসান বিপ্লব। আপনি বেশ কয়েকটি কথা বলেছেন যেগুলো শুনে আমার নিজেরও ভালো লেগেছে, এবং দর্শক আপনাদেরকে বলতে চাই, তারেক হাসান বিপ্লব নামের তাঁর নামেই ইউটিউব চ্যানেল রয়েছে, ফেসবুক পেজ রয়েছে। তিনি অনেক দিন ধরে খুব চমৎকারভাবে গুছিয়ে ভিডিও আপলোড করেন, এবং এই যে বর্তমান যে রেজিম ইউনুস, এদের যে বর্বরতা, সেই বর্বরতার একজন কট্টর সমালোচক তিনি। তথ্য প্রমাণের ভিত্তিতে এই কাজগুলো করে যাচ্ছেন। আমরা একে একে তাহলে দেখি। প্রিয় দর্শক, আপনারা স্ক্রিনে যে ছবিটি দেখতে পাচ্ছেন, জুয়েল হাসান সাদ্দাম, তিনি একজন ছাত্রনেতা। জানেন আপনারা যে বাগেরহাট সদর উপজেলা সভাপতি তিনি ছাত্রলীগের। তো তাকে নিয়ে অনেক কিছুই ঘটেছে। আপনারা একে একে অনেক কিছু নতুন করে জানবেন, বা আগে যেগুলো জেনেছিলেন, যে তিনি দীর্ঘ সময় ধরে জেলে রয়েছেন, এবং দেখতে পাচ্ছেন তার এই ভিডিওটিতে তার একটি বক্তব্য আছে, তার কিছু কাজের উদাহরণ রয়েছে। আমরা একটু অল্প কিছু সময় দেখি। রহিম, আমি জুয়েল হাসান সাদ্দাম, বাংলাদেশ ছাত্রলীগের একজন সাধারণ কর্মী। তিনি নিজেকে পরিচয় দিয়েছেন বাংলাদেশ ছাত্রলীগের একজন সাধারণ কর্মী। তারেক হাসান বিপ্লব যেটা বলছিলেন একটু আগে, যে বাংলাদেশে থাকাকালীন তিনি অ্যাক্টিভিজম করতেন। হ্যাঁ, এটা সত্য, তিনি দেশে থেকে অ্যাক্টিভিজম করেছেন, কিন্তু মৃত্যুর ঝুঁকি নিয়ে সবসময় চলতে হয়েছে। প্রতিটা মুহূর্ত মনে হয়েছে যে এই বুঝি আজকের দিনটাই বুঝি শেষ, এই বুঝি আমাকে কারাগারে যেতে হবে, বা মব সন্ত্রাসীরা হয়তো আমাকে
হত্যা করে ফেলবে। এবং আপনারা এর কয়েকটা উদাহরণ দেখেছেন। এসএস আব্বির আরও অনেক এই প্রজন্মের যোদ্ধারা যারা কিনা বলিষ্ঠ ভূমিকা পালন করেছেন, তাদেরকে জেল, হয়রানি এমন কি বাকি আছে করা হয়নি। আপনারা দেখেছেন আনিস আলমগীর, সাংবাদিক আনিস আলমগীর থেকে শুরু করে আমাদের বেশ কিছু অধ্যাপক, তাদেরকে কিন্তু গ্রেপ্তার করে জেলে বন্দি করে রাখা হয়েছে। সাংবাদিক পান্নার সাথেও কি হয়েছিল আপনারা জানেন। মুক্তিযুদ্ধের পক্ষে দাঁড়াতে গেলেই এই মব সন্ত্রাসীরা তারা শত্রু মনে করে এবং মানবতা বিরোধী অপরাধ ঘটাচ্ছে, এবং সেই অপরাধীরই বলি কিন্তু আমাদের এই আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে জুয়েল হাসান সাদ্দামের তিনি ভারতে অবস্থান করছিলেন, যেটির প্রমাণ দিচ্ছে স্বয়ং জুলাই জঙ্গিদের অন্যতম গডফাদার পিনাকি ইলিয়াস গ্যাংয়ের এই একজন জুলকারনাইন শায়ের। তো সে লিখছে, যেই ঘটনায় সাদ্দামকে মামলা দিয়ে আটক করা হয় সেই ঘটনার সময় তিনি ভারতে চিকিৎসা নিতে গিয়েছিলেন। তার পাসপোর্ট যাচাই করেও সেটা জানা গেছে আওয়ামী লীগের তৃণমূল পর্যায়ের নেতা হওয়ার কারণেই তাকে গ্রেপ্তার করা হয়। এমন অসংখ্য ঘটনা আছে যেখানে সম্পূর্ণ মিথ্যা মামলায় আটক করা হয়েছে। তার স্ত্রী বারবার চেষ্টা করেও জামিনের ব্যবস্থা করতে না পারায় মানসিকভাবে বিপর্যস্ত হয়ে সন্তানসহ আত্মহত্যা করেন। মানুষ যখন মানবিক মূল্যবোধ হারিয়ে ফেলে তখন সে পশুতে পরিণত হয়। যেহেতু মানুষ হয়ে জন্মেছেন তাই মানুষ হয়ে থাকার চেষ্টা করুন, পশু নয়। এই নিচের কথাগুলো বলেছেন তার মিত্রদের, অর্থাৎ জুলাই জঙ্গিদেরকে, ইউনুস গ্যাংকে। এবং ওপরের কথাগুলো মানে এরা যে কী পরিমাণে প্রোপাগান্ডা চালায় তা তো আপনারা জানেন। তো এত বড় একটা বদমাইশও পর্যন্ত এটা স্বীকার করে নিয়েছে যে তিনি মানে তৃণমূল পর্যায়ের নেতা এবং তিনি চিকিৎসা করতে গিয়েছিলেন। সাদ্দামের এই সত্যতাটুকু শায়ের লুকাইতে পারে নাই, কারণ আমি নিজেও দেখেছি সাদ্দামের পাসপোর্ট, যদিও এটি ব্যক্তিগত আইডেন্টিটি, যে কারণে আমি এখানে আর দেখাতে পারছি না। তবে আজকের পত্রিকা সহ অনেকগুলো পোর্টালে আপনারা সেই দেখেছেন। তিনি জুলাই আগস্ট আন্দোলনের সময় ভারতে চিকিৎসাধীন ছিলেন। যেহেতু স্ত্রী সন্তান সম্ভবা, তাই তিনি বাংলাদেশে ফিরে এসেছিলেন এবং তাকে গোপালগঞ্জ থেকে গ্রেপ্তার করে বিনা বিচারে প্রায় 1 বছর জেলখানায় আটকে রাখা হয়। এবং তার এই পুরো দুর্বিষহ যে একটা অবস্থা, এই অবস্থার সাথী হয়েছিলেন তার স্ত্রী। এবং সেই স্ত্রী একের পর এক জামিন করানোর চেষ্টা করলেও সেখানে আসলে তেমন কাউকে পাননি। দেখা যায় যে বিএনপিপন্থী কিছু আইনজীবী তাঁর জামিন করানোর চেষ্টা করেছিলেন, কিন্তু সেখানে এসে জামাতি সন্ত্রাসীরা তারা কিন্তু বাধা দিয়েছে, প্রচুর টাকা তার কাছ থেকে ঘুষ চেয়েছে এবং এই টাকা দিতে না পারায় তাকে কিন্তু, অর্থাৎ দেখতে পাচ্ছেন যে আচ্ছা আমি আরও কিছু ডকুমেন্ট দেখাচ্ছি একে একে। তো এই আমাদের যে ভিকটিম, তাকে জেলেই বন্দি থাকতে হয়েছে এবং পরবর্তীতে আমরা দেখতে পেলাম যে তিনি তার স্ত্রী সন্তানদেরকে হারালেন, অর্থাৎ তারা আত্মহত্যা করতে বাধ্য হলেন। কিন্তু আত্মহত্যা করতে বাধ্য হওয়ার পরেও মুক্তি মিলল না। কিভাবে? তিনি প্যারালে তার মৃত স্ত্রী সন্তানকে দেখতে যেতে পারেননি। সাদ্দামের সাথে এই নির্মমতার দৃষ্টান্ত বাংলাদেশে এটাই প্রথম বলে আমি মনে করি, আমার জানা মতে। আপনারা জানেন যে মৃত দুটো লাশ, স্ত্রী এবং সন্তানের লাশ গেছে কারাগারে, কারা ফটকে, এবং মাত্র 5 মিনিট সময় পেয়েছেন সাদ্দাম তাদেরকে দেখার জন্য। এবং তিনি এক টুকরো মাটি হাতে তুলে তার ছোট ভাইকে বললেন যে সন্তানকে এখন আর কোলে নেব না, মৃত সন্তানকে কোলে নিয়ে আর কী বা হবে। যেহেতু জন্মের পর থেকে একটিবারের জন্য সন্তানকে ছুঁয়ে দেখতে পারেননি সাদ্দাম, কারণ তিনি রাষ্ট্রের কাছে এক ভয়াবহ সন্ত্রাসী, অথচ তার বিরুদ্ধে কোনো মামলাই প্রমাণিত নয়, তার কোনো বিচার প্রক্রিয়া শুরু হয়নি। তার অপরাধ একটাই, তিনি আওয়ামী লীগের ছাত্র সংগঠন ছাত্রলীগের একজন নেতা। এবং জুলাই আগস্টের সময় তিনি স্পষ্টভাবে ভারতে ছিলেন, অর্থাৎ এই যে বলা হয় গণহত্যা কী কী সব তারা বলে, তো সেই সবের কোনো কিছুর সাথেই তিনি সম্পৃক্ত ছিলেন না। তবুও দেখতে পাচ্ছেন জাস্টিস কিভাবে তারা কেড়ে নিচ্ছে মানুষের কাছ থেকে। তিনি জেলে থাকা অবস্থায় সন্তানের মানে স্ত্রীর কাছে লিখেছিলেন, চেষ্টা করো মায়ের দিকে খেয়াল রাখিস, আমার ছেলেটা কোলে নিতে পারলাম না, এটাই কষ্ট। এই কষ্ট তার সারা জীবন রয়ে যাবে, কারণ ছেলেটা আর বেঁচে নেই। তো স্ত্রী সন্তান এইভাবে ধুকে ধুকে পরবর্তীতে আত্মহত্যা করতে বাধ্য হয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন মুক্তি মেলেনি ছাত্রলীগ সভাপতি, স্ত্রী সন্তানের লাশ গেল জেল গেটে। এই হৃদয় বিদারক ঘটনার সাথে আমরা সাক্ষী হলাম। দেখতে পাচ্ছেন এই সেই লাশবাহী গাড়ি যেটি জেলখানার উদ্দেশ্যে গেল। এই ঘটনাটি কারোর সাথে না ঘটুক, ইউনুস সহ অন্যান্য মব সন্ত্রাসীদেরও তো
বাবা মা আছে, সন্তান আছে, তাদের সাথে এটা না ঘটুক। আম, সাদ্দামের স্ত্রীর বোন তিনি, মানে শালিকা, তার আর্তনাদ শুনুন। আপনারা কেমন? সে তো খুনি না, তারপরে এইভাবে জেলে কেন আটকে রাখছে তারে? তার স্ত্রী এই কষ্ট সহ্য করতে না পারে। আমার বোন, আমার একটা ভাগ্নে আত্মহত্যা করছে, কত কষ্ট নিয়ে মরছে। রাজনীতির কি এই পরে নাম হলো? এত এত কষ্ট করছে, সে তো কোনো খুনি না, তার ছোটখাটো মামলা। তারে কেন ছাড়লো না? কেমন আছে তোমার কাকা? আমার ভাইয়া, তার আমি দুলো ভাই না, আমার নিজের ভাইয়ের চোখে দেখতাম, সে তার কোনোদিন কাঁদতে দেখিনি। দেখতে পেলেন, এটাই হচ্ছে জেলগেটের আর্তনাদ। আমরা এরকম অসংখ্য ঘটনার সাক্ষী হলাম। আমরা এমন প্রহসনের সাক্ষী হয়েছি। সাদ্দামের প্যারোলের আবেদন করা হয়নি, যশোর জেলা প্রশাসক প্রথমে বলল, তারপরে বলল সাদ্দামের প্যারোলের মুক্তির আবেদন পাওয়া যায়নি। এবার দাবি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের। ছাত্রলীগের নেতা সাদ্দামের প্যারোলের জন্য আবেদন করেছিল পরিবার, বাগেরহাটের ডিসি। মানে দেখতে পাচ্ছেন, প্রশাসনের এক একজন এক একভাবে শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করেছিল। এবং এই যে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর, একে নিয়ে আমি গতকালকে কি বলেছিলাম সেই শব্দগুলো এখন আর উচ্চারণ না করছি। বিপ্লব হাসান ভাই, এত দুঃখের মধ্যে হাসি আসে যে একটা লোক কত বড় অথর্ব হলে পরে, কত বড় এই যে মা বর্গীয়, মানে মা দিয়ে হয়, আমি এটার না বলি, শুনুন তার মুখ থেকে। যশোরে একটা মৃত বাচ্চা, তার স্যার প্রশ্ন নিতে হবে স্যার। স্যার আপনি স্বরাষ্ট্র স্যার, আপনি স্বরাষ্ট্র স্যার, আপনি স্যার স্বরাষ্ট্র স্যার। একটা মৃত বাচ্চা স্যার, একটা মৃত বাচ্চা। সে কৃষি ছাড়া বলবে না। এখন কৃষি ছাড়া বলবে না, এই কথাটা যদি বলা, মানে এটার কারণটা কি? উনি কি একবার আমরা শুনেছিলাম যে সবজির দাম কম। যাই হোক, সবজির দাম তো কম, অসুবিধা কোথায়? তো কৃষির মানে কৃষি ছাড়া সে বলবে না, কৃষক হয়ে গেছে। এরা কি বসে বসে এই ধরনের সবজি চাষ করে? মানে আমি জানি না, এই যে ভোটের ব্যালট দেখতে পাচ্ছেন, এখন এই ব্যালটের মধ্যে যে ধরনের শাকসবজি দেখা যাচ্ছে, সেগুলো যে বোঝার বুঝি নেন, সবজি কেটে রেখে দিয়েছে। তো এগুলো এই গাঞ্জুট্টি ছাড়া, মানে গাঁজা যারা খায় তাদের প্রতি আমার সম্মান বা অসম্মান কিছুই নাই। মানে এই ধরনের উন্মাদ যে বলছে যে সে কৃষি ছাড়া কিছু বলবে না, একজন স্বরাষ্ট্র উপদেষ্টা, সে আমরা দেখলাম যে এত বড় ভয়াবহ মানবতা বিরোধী অপরাধ নির্লজ্জের মতো বলছে যে এই বিষয়ে সে কথা বলবে না, কারণ কথা বলার মতো কিছু নেই। তো অবশেষে স্ত্রী সন্তান হারানো সেই ছাত্রলীগ নেতা সাদ্দামের জামিন হলো, অর্থাৎ জুতা মেরে গরুদান। এর চেয়ে অন্য কোনো প্রবাদ দিতে হবে? মানে এত নৃশংস ঘটনা তার সাথে ঘটলো, এখন যদি জামিন দিলি তাহলে আগে কেন দিলি না? তার মানে তোরা যে অপরাধী, রাষ্ট্রযন্ত্র, এই ইউনুস গ্যাং, এটা তো স্বীকার করে নিলি। টালবাহানা কেন যে আমরা পাই নাই, এই যে প্যারোলের আবেদন করা হয়নি, তারপরে যখন সব তথ্য প্রমাণ সামনে আসলো তখন এটা স্বীকার করে নেওয়া হলো যে না, প্যারোলের আবেদন করেছিল পরিবার। এরপরে এই যে অবশেষে তাকে জামিন দেওয়া হলো, এখন সে কার কাছে যাবে? শুধু এই ঘটনা না, তার মানে ব্যক্তিগত জীবন নিয়ে নোংরামি করা হয়েছে, বলা হয়েছে স্ত্রীর সাথে ঝগড়া, এই সেই। আচ্ছা, এই স্ত্রীর সাথে একজন মানুষ, আপনারা একটু যারা রাজনীতি করেন বা সমাজের মানুষজন আছেন, ব্যবসা বাণিজ্য করেন, একটু মাথায় ঘিলু আছে, একটা চিন্তা করেন তো। তিনি তার স্ত্রীর কাছে লিখছেন, মায়ের দিকে খেয়াল রাখিস, আমার ছেলেটা কোলে নিতে পারলাম না, এটাই কষ্ট। এই পুরো চিঠিটা পড়লে বুঝতে পারেন স্ত্রীর প্রতি তাঁর কতটুকু ভালোবাসা। এবার আরেকটা প্রশ্ন, এই যে বলা হয় ছাত্রলীগ, আওয়ামী লীগ, এরা সবাই লুটপাট করেছে। কিছু কিছু লোক লুটপাট করেছে, তাদের চেহারাও দেখাবো। কিন্তু লুটপাট যদি এই সাদ্দাম করে থাকেন, তার স্ত্রী অর্থ কষ্টে তাকে জামিন করাতে পারছেন না, ঘরে হয়তো খাবার ছিল না। তো একজন মানুষ নিজের জীবন, নিজের সন্তান, যেই নারী মানে নাভি ছেঁড়া ধন, একজন নারী যখন সন্তান জন্ম দেন, এই আপনি আমি আমরা সবাই কোনো না কোনো মায়ের সন্তান, তো সেই মা জানেন কতটা কষ্ট হয়। নারী ছেঁড়া ধন, নারী ছেঁড়া ধনের ব্যাখ্যা বুঝে নেবেন। তো একটা মানুষ 10 মাস 10 দিন পেটে রেখে ভূমিষ্ঠ করার পরে সেই সন্তান পৃথিবীর কোনো মা হত্যা করতে পারে না। দেখবেন সমাজে পুরুষরা অনেক মারামারি করে, নারী কেন্দ্রিক, শুধু মানুষ না, অন্য সকল প্রাণী, তারা অনেক বেশি রিজার্ভ হয়, অনেক বেশি মানে রক্ষণশীল হয়, তারা এইভাবে মারামারি বা ধ্বংসে যায় না। আমাদের নারী প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছিলেন। আবার অপরদিকে ইরানের অবস্থাও দেখতে পাচ্ছেন, ইউনুচ্চার মতো দেখেন, সে শান্তির শকুন, নোবেল জয়, দেখতে পাচ্ছেন কত বড় বদমাশ, কত বড় বর্বর, কত বড় নিষ্ঠুর। তো নারীর একটা আলাদা বৈশিষ্ট্য আছে। তো সেই জায়গা থেকে একজন নারী তার সন্তানকে হত্যা করে ফেলছে,
নিজে আত্মহত্যা করছে। এত টাকা পয়সা লুটপাট করলেন সাদ্দাম, এত টাকা পয়সা তার, বুঝতে পারেন না এগুলো বোঝার মানে ন্যূনতম বিবেক থাকলে, আর রাষ্ট্র কতটা নির্যাতন করলে, কতটা প্রতারিত করলে একটা মানুষকে নাগরিক অধিকার কেড়ে নিলে সে নিজেকে নিজে হত্যা করতে বাধ্য হয়। এই হত্যার দায় রাষ্ট্রের, এই হত্যার দায় ইউনূসের এবং ইউনূসের ক্যাবিনেটের সকলের, এবং এই বৈষম্যবাদী মব সন্ত্রাসী প্রত্যেকটার বিচারই বাংলাদেশে করা হবে। এবং আমি গতকালকে আমার পেজ, ইউটিউব মানে প্রোফাইল সব জায়গায় একটি ফটো কার্ড আপলোড করেছিলাম এবং পরে সেই কার্ডটি সরিয়েও নিয়েছি। এর কারণ ছিল যে আপনাদের কাছে এই কার্ডটি পৌঁছে যাক। বীর বাঙালি অস্ত্র ধরো, এই বাংলাদেশ, বীর বাঙালি অস্ত্র ধরো, বাংলাদেশ স্বাধীন করো, এটা আমাদের মহান মুক্তিযুদ্ধের স্লোগান, কিন্তু এখানে এই যুক্ত করে করা হয়েছে। এর কারণ হচ্ছে যে এই বর্তমান বাংলাদেশকে স্বাধীন করতে হবে এবং সশস্ত্র সংগ্রাম ছাড়া এর আর কোনো উপায় নেই, তা জানান দিয়ে দিয়েছে ইউনূস গ্যাং। এবার আমি সরিয়ে ফেললাম কেন? আগামীতে এই সামনে নির্বাচন আসছে, ইউনূস গ্যাংয়ের আইটি সন্ত্রাসী যেগুলো, এরা বিভিন্ন জায়গায় গিয়ে বোঝাতে চাইবে যে আমরা সন্ত্রাসী, আমরা সন্ত্রাসী না। আমার উদ্দেশ্য ছিল 24 ঘন্টা রাখা, এটা আপনারা যার যার জায়গায় ডাউনলোড করে রাখবেন এবং অবধারিত, বুঝতে পারছি যে সশস্ত্র বিপ্লব ছাড়া কোনো উপায় নেই, তখন এই ফটো কার্ডগুলো সবাই যেন কাজে লাগাতে পারে। এই সে আসিফ নজরুল, এই বদমাশ, সে নাকি একজন শিক্ষক, সে বলেছিল হুটহাট জামিন নয়, বিবেচনা করে দেখবেন আসিফ নজরুল। মানে আওয়ামী লীগ, ছাত্রলীগ, মানে মুক্তিযুদ্ধের পক্ষের কাউকে জামিন দেওয়া হুটহাট দেওয়া যাবে না, সেটাকে আইনকে টেম্পারিং করছে। দেখুন, এই স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর অথর্ব, এই লোকটা বলছে যে আওয়ামী লীগের কেউ যাতে সহজে জামিন না পায় সে চেষ্টা চলছে। একে দেখলে অথর্ব মনে হয়, এ ভাব ধরে, প্রিটেন্ড করে, বাট এ হচ্ছে অন্যতম একটা সন্ত্রাসী। 10 ট্রাক অস্ত্র বলেন বা আপনি পিলখানার বিডিআর হত্যাকাণ্ডের, এ হচ্ছে অন্যতম মাস্টার মাইন্ড। তো এখন দেখি আওয়ামী লীগের বদমাইশগুলোকে দেখেন, এই সাদ্দাম কিন্তু বসে আছেন শেখ তন্ময়ের পাশে, কারণ শেখ তন্ময়ের সাথে তিনি রাজনীতি করেছেন। শেখ তন্ময় এখন কি করছে? এখন এসে বলার চেষ্টা করছে যে সাদ্দামের পরিবারের সাথে আমার নিয়মিত যোগাযোগ ছিল। বিপ্লব হাসান ভাই, আপনার কাছ থেকে জানবো, আপনি তো মাঠের রাজনীতি করে এসেছেন, আমরাও তো ছাত্রলীগের ছেলেপেলেকে দেখছি, ছাত্রলীগ থেকে কিভাবে যুবলীগ, আওয়ামী লীগের রাজনীতি, এগুলো আমাদের দেখা আছে। তো একটা পরিবারের সাথে যোগাযোগ থাকলে সেই লোকের, অর্থাৎ সাদ্দামের স্ত্রী সন্তান আত্মহত্যা করে মারা যায়, আর এগুলো নিউক্লিয়াস নামের, এদেরকে আমি অনেকটা জায়গায় প্রশংসা করেছিলাম, কিন্তু এরা অথর্ব নাকি এই তন্ময়ের দালাল সেটা আমি জানি না, কিন্তু তার বক্তব্য এককভাবে প্রচার করা হচ্ছে। সাদ্দাম তো বের হচ্ছেন, আমরা শুনবো, জানবো, এখন আর মন্তব্য করছি না। তো কানাডায়, আমেরিকায় ঘুরে বেড়াচ্ছে, রোজ নিয়ে দেখাচ্ছে যে আমার এই গাড়ি আছে, মানে ভাবের আর শেষ নাই। এবং আমি যদি একটু দেখাই, শেখ তন্ময়ের ফেসবুক প্রোফাইলটিও দেখাবো, এটি এখানে ছিল বের করা। শেখ তন্ময় দেখুন, তার সর্বশেষ পোস্ট 4 আগস্ট 2024, শেষ। এরপরের কোনো পোস্ট নেই, এরপরের পোস্ট নেই। এটা তার প্রোফাইল, 1.1 মিলিয়ন ফলোয়ার্স। এইটা হচ্ছে আপনাদের এই সুসময়ের পাখি নেতা। তো শেখ পরিবারকে কিভাবে ধ্বংস করেছে এরা আপনারা জানেন। এই শুধু তন্ময় না, তাপসের ব্যাপারটা দেখেন, কিভাবে সরকার পতনের আগে কিভাবে এয়ারপোর্টে শেখ হাসিনার হাত পা ধরে, সেই কল রেকর্ড আপনারা শুনেছেন, মানে মিথ্যা কথা বলে সে বাংলাদেশ থেকে পালিয়ে গেছে। শেখ হাসিনা তখনও তাকে আত্মীয় স্বরে তুইতুকারি করে, মানে যেভাবে তিনি সম্বোধন করেন সেভাবে করে গেছিলেন। তো এই শেখ তন্ময়ের দেখেন, বোনকে বিয়ে দিয়ে দিয়েছে চিনিচোর, এই পার্থক্যকে তো চেনেন, এই চিনিচোরের স্ত্রী হচ্ছে তার বউ। এখন আপনি খন্দকার মোস্তাকের ইতিহাস দেখেন, মানে এরপরেও আওয়ামী লীগের তৃণমূল যদি না বোঝেন, দেখেন এই আরেকটা তাপস, আইন আদালতকে ধ্বংস করে দিয়েছে এই তাপস। দেখেন তার ভাব, দেখেন একজন বৃদ্ধ লোক, মুরব্বীর সাথে পায়ের পা তুলে কিভাবে কি জমিদার। আরে বেটা, বঙ্গবন্ধু এই বাংলাদেশে আমাদের এই বাংলাদেশের সৃষ্টি করেছেন, এই বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সারাটা জীবন তার অগ্রজদেরকে সম্মান করে গেছেন, তার বই, তার সব জায়গায় তার কিন্তু পদচারণা আমরা দেখতে পাই, প্রত্যেকটা মানুষকে সম্মান করে গেছেন। আমি শেখ হাসিনা সম্পর্কে অনেক ভুল জানতাম, 5 আগস্ট পরবর্তী তাঁকে যারা সেবা যত্ন করতেন, তার পাশাপাশি যারা কাজ করতেন গণভবনে, তাঁদের কাছ থেকে আমি জেনেছি তিনি তাহাজ্জুদে নামাজ পড়তেন, তিনি তার যারা সাহায্যকারীর ছিলেন, আমরা যাদেরকে কাজের লোক বলি, তিনি সেটা বলতেন না, তিনি তার বয়সে যারা তাদেরকে আপনি করে সম্বোধন করতেন, এবং যারা ছোট তাদের তুই বলে সম্বোধন করতেন, প্রতিদিন তাদেরকে বকশিশ দিতেন, সেটা লাখ লাখ টাকা নাই, কয়েকশো টাকার নোটই হবে। কিন্তু
প্রত্যেকটা মানুষকে তিনি তার ব্যক্তি জীবনে কতটা সম্মান করেন, কতটা আতিথেয়তা পরায়ণ, কিভাবে তিনি নিজে রান্না করে খাওয়ান, যত্ন করেন, ছোট হোক বড় হোক, আপনি সাংবাদিক হন, অভিনেতা হন, যেই হন না কেন সমাজের যে ব্যক্তি। আমরা নুরুল হক নূরকেও দেখেছি কিভাবে কাছে টেনে নিয়েছিলেন, এবং এই জুলাই জঙ্গিরাও কিন্তু গণভবনে গিয়ে হাত পা ধরেছিলেন, নেতৃত্ব করেছিলেন, তাদের মুখ এবং মুখোশ আপনারা জানেন, আমরা কিছু জানার চেষ্টা করব। তো এই বেয়াদব, এই বদমাশদের কারণে আজকে আওয়ামী লীগের পতন। দেখেন, ঢাকা দখলে রাখতে পারেন এই তাপস্যা, আপনি সো কল্ড ক্যাসিনো সম্রাট বলবেন, অনেকের জীবন ধ্বংস করে দিয়েছে এরা, এবং যখন দেখেছে যে আর লুটপাট করতে পারবেন তখন ঠিকই পালিয়ে গেছে। আদালত পাড়াকে নষ্ট করে দিয়েছে এই তাপস। আমি তার নিজের সাক্ষী, জেল তো কয়েকবার কেটেছি। এরা কিভাবে সিন্ডিকেট বানিয়ে রেখেছিল, এবং আপনারা জানেন আওয়ামী লীগের পতন কিন্তু ওই আদালত পাড়া থেকেই হয়েছিল। কি দরকার ছিল মুক্তিযুদ্ধের কোটা না এগুলো নিয়ে রিট করার? সরকার তো এটার পক্ষেই ছিল যে কোটা থাকবে না। এই যে ঘামাচি চুলকে বিস্ফোরা বানিয়ে ফেলা এবং পুরো ক্যান্সার বানিয়ে পুরো দেহটাকে ধ্বংস করে দেওয়ার জন্য এই বদমাইশরা দায়ী। এখন তাদেরকে দেখতে পান? তাদেরকে দেখতে পাবেন না। আমরা জামাতের দিকে যাব। বিপ্লব হাসান ভাই, আপনি দেখলেন অনেকগুলো বিষয় আমি দেখালাম, পুরো বিষয়টি তুলে ধরার চেষ্টা করেছি। গতকাল ভিডিওতে আমি চেষ্টা করেছিলাম, কিন্তু এখানে আমি গালাগালি দিয়েছিলাম এদেরকে, অনেক গালাগালি দিয়েছি, যে কারণে ভিডিওটা ডিলিট করে ফেলেছি। আজকে আবার দেখালাম সবাইকে যে আসলে ঘটনাটা কি। আপনি এই পুরো বিষয়টাতে আপনি একটু যদি আমাদেরকে বলতেন যে আপনার উপলব্ধি কি, আপনি একজন ছাত্রলীগ কর্মী হিসাবে, আপনি মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি হিসাবে, এবং এই প্রজন্মের একজন মানুষ হিসেবে আপনি কিভাবে দেখছেন? ধন্যবাদ ভাই, অনেক কথা শুনলাম, অনেক কথা বললেন। প্রথমে আসি জুয়েল হাসান সাদ্দাম, বাগেরহাট সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি। প্রথমে আপনাকে বলে নিই, ছাত্রলীগ যারা করত, বিশেষ করে সভাপতি এবং সাধারণ সম্পাদকের বাইরে যারা রাজনীতি করত, তারা ছিল এক একটা, আমি যদি বাজে ভাষায় বললাম না আমি আপনার লাইভে, মানে ওই নাম্বার বাচ্চা, বুঝতে পারছেন তো আপনি? এখানে সংগঠনটাকে প্রতিনিয়ত কবজা করে রাখা হয়েছে। একটা বিশেষ শ্রেণী তারা সংগঠনটাকে কবজা করে রেখেছিল। যে ব্যাপারটা বললেন, শেখ পরিবার, সাদ্দামের স্ত্রী অর্থকষ্টে মারা গেছে, শেখ তন্ময় বলতেছে, আবার নিউক্লিয়াসের একটা ব্যাপার আনলেন। নিউক্লিয়াসের ব্যাপারে আমার প্রথম দিকে পজিটিভ ধারণা ছিল, বাট পরবর্তীতে তাদের কিছু কর্মযোগ্য দেখার পর আমার মনে হয়েছে এরা বায়াসড, এদেরকে হয়তো বা কেউ ফান্ডিং করতেছে আর তারা তাদের পারপাস সার্ভ করতেছে। আমি নিরপেক্ষ জায়গা থেকে বলতেছি। সো শেখ তন্ময় যদি তার জায়গা থেকে তিনি পরিষ্কার করতে চাইতেন ব্যাপারটা, তার তো 1.1 মিলিয়ন ফলোয়ারের একটা ফেসবুক পেজ আছে, সেখানে অন্তত পক্ষে তার একজন কর্মী, তার একজন সহকর্মী কিংবা সহযোদ্ধা হিসাবে জুয়েল হাসান সাদ্দামের স্ত্রী সন্তান মারা যাওয়ার একটা শোক বার্তা তিনি দিতে পারতেন না? পারতেন কিনা, এটা কিন্তু তার দায়বদ্ধতার মধ্যে পড়ে। কারণ জুয়েল হাসান সাদ্দাম দীর্ঘদিন তার পারপাস সার্ভ করেছেন, তার হয়ে বাগেরহাটে রাজনীতি করেছেন। সেই মানুষটা যখন দীর্ঘদিন থেকে জেলে আছেন, তার স্ত্রী সন্তান অর্থকষ্টে মারা যাচ্ছেন, মারা যাওয়ার পরে তার লাশটুকু জেল গেটে নিয়ে যেতে হচ্ছে জুয়েল হাসান সাদ্দামকে দেখানোর জন্য, তার পুত্র যাকে সে দেখতেই পায়নি জীবন্ত অবস্থায়। এর থেকে নির্মম ঘটনা স্বাধীনতা পরবর্তী বাংলাদেশে আপনারা কোথাও দেখাইতে পারবেন না, কেউ দেখাইতে পারবেন না, একটা এক্সাম্পল কেউ দিতে পারবেন না। আওয়ামী লীগ 15 বছর ক্ষমতায় ছিল, তৎকালীন সময়ে বিএনপির অনেক নেতাকর্মীর স্ত্রী সন্তান পুত্র মাতা হারিয়েছে তারা কিন্তু প্যারোলে মুক্তি নিয়ে এসে তারা কিন্তু জানাজায় অংশ নিয়েছে, দীর্ঘ সময় পরিবারের সাথে কাটিয়েছে, এরপর আবার তাকে নিয়ে যাওয়া হয়েছে। জুয়েল হাসান সাদ্দাম তো কোনো টেরোরিস্ট না। আর জুয়েল হাসান সাদ্দাম তো এই জুলাই আগস্টের সেই স্ক্যাম যখন হচ্ছিল বাংলাদেশে, তখন ভারতে অবস্থান করছিল তার চিকিৎসার জন্য। তাহলে একটা মিথ্যা মামলায় আটক করে শুধুমাত্র ছাত্রলীগের কর্মী হবার কারণে তাকে গ্রেফতার রাখা হলো, তাকে মিথ্যা অনেকগুলো মামলায় ঢুকিয়ে দেওয়া হলো, এবং তার পরিবারের সাথে যে অন্যায়টা হলো, এখন অনেকেই বলার চেষ্টা করছে, অনেকেই নরমালাইজ করার চেষ্টা করছে যে জুয়েল হাসান সাদ্দামের পরিবারের সাথে শেখ তন্ময়ের পরিবারের যোগাযোগ ছিল। আমি আমার একটা ভিডিওতে বলেছিলাম, এরপর আমাকে অনেকে বলেছে না যোগাযোগ ছিল, অর্থনৈতিক সহায়তা করেছে। যদি অর্থনৈতিক সহায়তা করতো, তাহলে জুয়েল হাসান সাদ্দামের স্ত্রী কেন আত্মহত্যা করলো? এই উত্তরটা নিশ্চয়ই শেখ তন্ময় সাহেব এবং তার আশেপাশে যারা আছেন, যারা আমাদেরকে বিভিন্ন সময় বলার চেষ্টা করেছেন, তারা ক্লিয়ার করুক ব্যাপারটা। অথবা বলবে আবেগে আত্মহত্যা করে ফেলেছে। নো, আবেগে পৃথিবীতে সব থেকে দামি জিনিস, মানুষের মূল্যবান জিনিস মানুষের জীবন। মানুষের জীবনের থেকে দামি কোনো জিনিস আছে বলে আমি বিশ্বাস করি না। আসাদ ভাই, আপনার কাছে আপনার জীবনটা সব থেকে বেশি মূল্যবান, আমার কাছে আমার জীবনটা সব থেকে বেশি মূল্যবান। জুয়েল হাসান সাদ্দামের স্ত্রী হতে পারে তার মানসিক একটা বাজে সিচুয়েশন যাচ্ছিল, অথবা আশেপাশে কিছু পুরুষ রূপী হায়না তাকে হয়তো আক্রমণ করার চেষ্টা করেছে, তার মানে এই না যে সে তার জীবনকে বিসর্জন দিয়ে দেবে। তার একটা ছোট্ট শিশু, আপনি তার স্ত্রীর কথা বাদ দেন, তার ছোট্ট শিশু যে কিনা তার বাবার চেহারাটা পর্যন্ত দেখে নেয় সরাসরি, সেই শিশুকে হত্যা করে তারপর তিনি আত্মহত্যা করতেন, ফেনে ঝুলে পড়তেন,
কখনোই না। এইটা দীর্ঘদিন থেকে হয়েছে। যখন তিনি বারবার আদালত পাড়ায় গিয়েছেন তার স্বামীকে জামিন করানোর জন্য, একটা পর্যায়ে তার স্বামীর জামিন হয়েছিল, কিন্তু আবারও পরবর্তীতে জেল গেট থেকে তাকে গ্রেফতার করা হয়। আমি যতটুকু শুনেছি। একদম এই সত্য, যে হ্যাঁ। যদি সদিচ্ছা থাকতো আওয়ামী লীগের একজন কর্মী কিংবা একজন নেতার জামিনের জন্য, যদি সেই এলাকার সাংসদ কিংবা যারা নিজেদেরকে বাগেরহাটের মা বাপ হিসেবে ঘোষণা করেছিল, তারা তাদের কথা ছাড়া বাগেরহাটে পানি মানুষ খাইতে পারতো না, পুকুরের মাছ নাকি খাদ্য খাইতো তাদের অনুমতি নিয়ে, বাতাসে অক্সিজেন থাকতো না, তারা এমনটা মানে তাদেরকে করতো, প্রিটেন্ড করতো, তাহলে এখন একজন কর্মী তার স্ত্রী সন্তান অর্থের অভাবে আত্মহত্যা করলো, আর এখনো যারা তাদের হয়ে কথা বলতেছেন, কথা বলার চেষ্টা করছেন, এখানে একটা বিতর্ক সৃষ্টি হয়েছে। জুয়েল হাসান সাদ্দামের যে ভাই, সে পান্না ভাইয়ের একটা লাইভে এসে বলেছে তন্ময়ের সাথে যোগাযোগ ছিল। এটা আসার পর অনেকেই বলার চেষ্টা করছে যে না, তন্ময়ের সাথে যোগাযোগ ছিল। আমার প্রসঙ্গ সেটা না, প্রসঙ্গ হচ্ছে যদি যোগাযোগ ছিল, ব্যাপারটা শেখ তন্ময় সাহেব কেন ক্লিয়ার করতেছেন না? শেখ তন্ময় সাহেবের তো একটা নৈতিক দায়িত্ব এটা। জুয়েল হাসান সাদ্দাম তো সাধারণ কোনো কর্মী না ভাই। জুয়েল হাসান সাদ্দাম তো একটা সংগঠনের একটা ইউনিটের প্রতিনিধিত্ব করে, একটা উপজেলা ভাই, যোগাযোগ থাকা মানে তো সাহায্য করে না, যোগাযোগ তো থাকতেই পারে। যোগাযোগ তো আপনার সাথে আমার আছে। এখন আমি আপনার দায়িত্ব নিলাম কিনা, মানে দায়িত্ব কেন নেব যদি দেখি যে আপনি আমার সাথে একসাথে রাজনীতি করেছেন। আমি আপনার ছোট হতে পারি, বড় হতে পারি, আমি আপনার রাজনৈতিকভাবে আপনার চেয়ে বড় পদ পদবিতে থাকতে পারি, নিজেও থাকতে পারি। বিষয়টা যাবে যে আপনি কত বড় বিপদে আছেন। ধরেন আমাদের শাহরিয়ার কবির ভাই মুক্তিযুদ্ধের সপক্ষে ডকুমেন্টেশন থেকে শুরু করে এই জঙ্গিবাদ এবং ধর্মীয় সন্ত্রাস নিয়ে তার মতো কাজ করা, বা এই যে রাজাকারদের শাস্তির নিশ্চিত করার জন্য তার ভূমিকা অসামান্য। তো আমরা তো ওনার অনেক ছোট, তো আমরা কি ওনার জন্য কথা বলি না? ওনার ব্যাপারে কি আমরা ভাবি না, আমরা ফিল করি না যে আমাদের একটা অংশ জেলে রয়েছে? এইটাই তো। শেখ তন্ময় কি যোগাযোগ রেখেছে? মানে যোগাযোগ থাকলে তো তার স্ত্রী মারা গেল, এটা যোগাযোগের মধ্যে পড়ে। কালে ভদ্রে একবার যোগাযোগ তো হতেই পারে ঈদে কোরবানিতে। এটা এটা একটা ভালো কথা বলেছেন। এখন যোগাযোগ থাকা মানে এই না অর্থনৈতিকভাবে সহায়তা করা। অর্থনৈতিকভাবে সহায়তা করলে আমার মনে হয় না এরকম একটা ঘটনা ঘটতো। আর যদি তিনি সত্যিকার অর্থে সেটা করে থাকেন, এখন তো জুয়েল হাসান সাদ্দামের স্ত্রীকে আমরা প্রশ্ন করতে পারবো না, তার পিতৃ না। সন্তানকে প্রশ্ন করতে পারবো না, তার ভাই তো সব ব্যাপার জানবে না, এটা খুব স্বাভাবিক। একটা পরিবারের সংবাদ আর একটা পরিবার খুব ভালোভাবে জানবে, ব্যাপারটা এরকম না। সো এখন শেখ তন্ময় সাহেবের একমাত্র উচিত, তার তো মানে একটা মাত্র ওয়ে আছে, শেখ তন্ময় যদি তিনি এসে বলেন যে না, আমি জুয়েল হাসান সাদ্দামের জন্য জামিনের সর্বোচ্চ চেষ্টা করেছি, আমি অর্থ ব্যয় করেছি, আমি আইনজীবী ঠিক করে দিয়েছিলাম, আইনজীবীকে আমি টাকা দিয়েছি, আমি সাদ্দামের পরিবারকে টাকা দিয়েছি, সাদ্দামের স্ত্রী সন্তানকে ভরণ পোষণের টাকা দিয়েছি, সেক্ষেত্রে আমরা ভেবে নেব যে তারা তাদের রাজনৈতিক ট্র্যাকে ঠিক আছে। আর যদি সেটা না করতে পারে, তিনি তার জায়গা থেকে ওইসব নিউক্লিয়াস ফিউক্লিয়াস দিয়ে হবে না ভাই, তার একটা নিজস্ব আচ্ছা ভাই, প্ল্যাটফর্ম, সেখানে এসে জি, সে আমি ব্যাখ্যা জি একমত। একটা প্রশ্ন সম্পর্ক, যে যদি তিনি অর্থ সাহায্য করে থাকেন, দায়িত্ব নিয়ে থাকেন, তাহলে আওয়ামী লীগ, শেখ হাসিনা তো আর মারা যান নাই। বুঝলাম সে শেখ পরিবারের লোক, শেখ হাসিনার কাছে মানে হাইকমান্ডে জানাতে পারে না, প্রমাণ দিতে পারে, তো পাবলিকলি দিতে হবে না যে দেখেন আমি এতগুলো টাকা দিয়েছি, এই করেছি। হাইকমান্ড থেকে বলে দিলেই হয় যে না ঠিক আছে, শেখ তন্ময় তার দায়িত্ব পালন করেছে। তৃণমূল খেটে মরছে, বিপদে পড়ছে, মায়ের খাচ্ছে, স্ত্রী সন্তান মারা যাচ্ছে, আত্মহত্যা করছে, দলের কোনো দায়িত্ব নাই? এই তৃণমূলের উপরে দাঁড়াইয়ে তো এরা ক্ষমতা, এরা গুন্ডামি করেছে, কি মিছিল করেছে, কাদের উপরে দাঁড়াইয়া? তাদের ভাই, আপনার লাইভে একটা ধ্রুব চিরন্তন সত্য কথা আমি আজকে বলে যাই, এটা আমি আমার ভিডিওতেও কখনো বলি নাই। বাংলাদেশ আওয়ামী লীগের যারা তথাকথিত হাইকমান্ড এবং যারা শেখ পরিবারের বিশাল বিশাল নেতা দৈত্যাকৃতির নেতা যারা তাদেরকে দাবি করে, এদের মধ্যে একটা ধারণা সৃষ্টি হয়েছে যে আওয়ামী লীগ খুব সহসায় ফিরতে পারবে না। আর যদি আওয়ামী লীগ ফিরতে না পারে সহসায়, সেক্ষেত্রে এই মুহূর্তে এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা সার্ভাইভ করবে, কারণ তাদের ওই স্ট্রেংথ আছে। আওয়ামী লীগ লড়াই সংগ্রামের দল, বিরোধী দলে তারা সবসময় নির্যাতন নিপীড়ন সহ্য করার সক্ষমতা রাখে, এটা কিন্তু খোদ তারা জানে। এবং তারা বুঝতে পারছে যে যদি সহসায় আওয়ামী লীগ ফিরতে না পারে, সেক্ষেত্রে এখন যে আমি আমার কর্মীদেরকে টাকা দেব, অর্থ ব্যয় করবো, এটা তো আমার জন্য ফলস, এটা তো আমার ঠিক হবে না। যখন একটা পিক আওয়ার আসবে, আওয়ামী লীগ ফেরার একটা সম্ভাবনা সৃষ্টি হবে, সকল প্রেক্ষাপট হয়ে যাবে যে আওয়ামী লীগ এখন ফিরবে, আওয়ামী লীগ রাজপথে নামবে, তখন আমি টাকা দিয়ে সবকিছু মিনিমাইজ করে ফেলবো। মানে এই ধরনের একটা ধারণা আওয়ামী লীগের হাইকমান্ডের নেতাদের মধ্যে ঢুকে গেছে, এবং এটা আমি বিভিন্ন জনের সাথে কথা বলার মাধ্যমে বুঝতে পেরেছি। সো এই ধারণা থেকেই তারা এখন তৃণমূলের নেতাকর্মীদের রক্ত, ঘাম, শ্রমকে কোনোভাবে তারা মূল্যায়ন করছে না। কে মরতেছে, কে খাচ্ছে না, কে খাচ্ছে, কে জেল খাটতেছে, দে ডোন্ট কেয়ার অ্যাবাউট দ্যাট। আচ্ছা, ওদের কি জীবনের মায়া নাই? মানে যে আওয়ামী লীগের তৃণমূলকে জামাত এখনো কেঁপে থরথর ভয় পায়। আমি নিজের চোখে লগি বৈঠার ওই ঘটনাটা দেখেছিলাম, আমি ওই সময় ছিলাম, মানে আন্দোলনে ওইখানে ওই ঘটনার সাথে যুক্ত না থাকলেও প্রত্যক্ষদর্শী ছিলাম। তো এদের কি জীবনের ভয় নাই? মানে তৃণমূল ওরা এইভাবে মানে সব সুসময়ের পাখি হবে, আর এই এত নির্যাতনের পরে বাংলাদেশে যাবে, আবার রাজনীতি করতে যাবে, আর তৃণমূল বলবে আসো হে সখা ফুল নিয়ে তোমার জন্য অপেক্ষা করলাম।
ওদের কি না, এখানে ন্যূনতম ব্যাপার শিক্ষা আছে। হয় নাই? একটা ব্যাপার আছে। আমি ছাত্রলীগ করা তো, আমি তো ছাত্রলীগ হুম, করেছি। আমি তো দেখেছি এখানে ব্যাপার আছে। ব্যাপার হইছে প্রত্যেকটা রাজনৈতিক নেতার যারা বিশেষ করে হাইকমান্ড যারা নীতি নির্ধারণী পর্যায়ে থাকে, এদের একটা বিশেষ শ্রেণী থাকে। টুকাই, এদেরকে আমি টুকাই বলি সবসময়। আমি যখন রাজনীতি করতাম আমি কিন্তু ছাত্রলীগ থেকে স্থায়ীভাবে বহিষ্কৃত হয়েছিলাম। পরবর্তীতে সেটা উইথড্র করা হয়েছে। আমি সবসময় সত্য কথা বলতাম এবং আমাকে নিয়ে অসংখ্য বিচার হয়েছে সব জায়গায়। মানে আমি সত্য কথা কেন বলি এভাবে? সো সে জায়গা থেকে আমি বলি, ছাত্রলীগের, যুবলীগের, স্বেচ্ছাসেবক লীগের অর্থাৎ প্রত্যেকটা সহযোগী সংগঠনের একটা বিশেষ শ্রেণীর নেতাকর্মী আছে। এরা কিন্তু একটা স্বল্প সংখ্যক, মানে বেশি সংখ্যায় না। এরা সবসময় দালালি করে। এদের রাজনৈতিক প্রজ্ঞা হলো দালালি, এদের রাজনৈতিক প্রক্রিয়া হলো দালালি করা, এদের রাজনৈতিক আপনার কর্মযোগ্য হলো দালালি করা। এরা সবসময় নেতাদের দালালি করবে, নেতার বউদের দালালি করবে, শ্যালক শালিকা এদের দালালি করবে। আর দালালির মাধ্যমে এরা পদ পদবি বাগিয়ে নেবে, বিভিন্ন টুকটাক কাজকর্ম করবে, টাকা পয়সা কামাবে, এটা দিয়ে তারা ঠিকঠাক ফিটবাবু হয়ে চলবে। এই শ্রেণী এখনো কিন্তু ঠিক আছে। আপনি যদি ভেবে থাকেন যারা জেলে ঢুকেছে তাদেরকেও খবর নিচ্ছে নেতারা, নিচ্ছেন এমন না। যারা শুধুমাত্র সেই নেতাদের দালাল, শুধুমাত্র সেই নেতাদের পাইটু, চামচা, এই শ্রেণীর সাথে তাদের একটা যোগাযোগ আছে এবং এই শ্রেণীকে দিয়ে তারা সবসময় বিভিন্ন ধরনের সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দেওয়ানোর চেষ্টা করে, বিভিন্নভাবে প্রমোশন করার চেষ্টা করে যে না তারা দলের জন্য কাজ করছে। এই হাতে গোনা শতকরা 100% মধ্যে 2 বা 1% লোক আছে যাদেরকে এরা অর্থনৈতিকভাবে সহায়তা করতেছে নেতারা। করার মাধ্যমে এদেরকে দিয়ে তারা বোঝানোর চেষ্টা করছে যে আমরা সহায়তা করছি। এটা একটা বিষয়। আর দ্বিতীয় বিষয়, এরা ভাবতেছে এই যে শ্রেণীটা তারা মাঠের মধ্যে ছেড়ে দিয়ে রেখেছে, এই শ্রেণীকে দিয়ে তারা বাকি শ্রেণীকে মিনিমাইজ করবে, মানে বাকি যারা নির্যাতন নিপীড়নের শিকার হচ্ছে এদেরকে ব্যালেন্স করবে আসার পর। এই জন্য তারা তাদের যে অর্থনৈতিক ব্যাপারটা এটা তারা সহায়তা করছে না এবং তারা সেটাকে রিজার্ভ রাখতেছে যে যখন প্রেক্ষাপট সৃষ্টি হবে, যখন বঙ্গবন্ধু কন্যা দেশে ফেরার একটা উপক্রম হবে, তখন তারা বাংলাদেশে আসবে সেকেন্ড ফ্লাইটে বা নেক্সট ফ্লাইটে বা আপার আগের ফ্লাইটে আইসা তারা সবকিছু ব্যালেন্স করে ফেলবে টাকার বিনিময়ে। মানে তাদের মধ্যে একটা ধারণা, আপনি জানেন কিনা আমি জানি না, আমি দীর্ঘদিনের মানে আমার 1.5 বছর যাবত আমি যে কথাগুলো বলেছি বিভিন্ন সময় বিভিন্ন জনের সাথে কথা বলার চেষ্টা করেছি, আমি বুঝেছি তারা বুঝে নিয়েছে যে খুব সহসায় আওয়ামী লীগ ফিরছে না। আর যদি আওয়ামী লীগ না ফিরে তাহলে এখন আমি কেন বিনিয়োগ করব? আমি 1 টাকা দিলে এটা আমার লস। আমি যখন পিক আওয়ারে দেবো, মানে বাংলাদেশের মানুষের একটা সাইকোলজি আছে তো, 24 আওয়ার্স আমরা একটা জিনিস মাথার মধ্যে রাখি, সর্বোচ্চ 7 দিন রাখি, এরপর আমরা ফেলে দিই। এই ধরেন দীপুচন্দ্র দাসকে আমরা ভুলে গেছি না? জাহাঙ্গীরনগরের ইয়ার ভুলে গেছি না? মাসুদকে আমরা ভুলে গেছি না? রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জাহাঙ্গীরনগরের ছেলেটাকে ভুলে গেছি না? তুফাজ্জলকে ভুলে গেছি না? এটা আমাদের হিউম্যান মানে আমাদের বাঙালিদের সাইকোলজি এরকম। আমরা একটা জিনিস সর্বোচ্চ 7 দিন আমরা মাথায় রাখতে পারি। 7 দিন পর আমরা সেটাকে একেবারে ভুলে যাই। আর এরাও চেষ্টা করছে যে এখন আমরা টাকা দিব, টাকা দিলে তো সেটা ভুলে যাবে। আমরা যখন পিক আওয়ারে টাকা দেব, যখন একদম উত্তাল একটা পরিবেশ হবে, যখন আন্দোলন সংগ্রাম শুরু হবে মাঠে, তখন যদি আমরা ইনভেস্ট করি, তখন সেটা মানুষের মাথায় গেঁথে থাকবে। তখন সেটা নেতাকর্মীদের মাথায় গেঁথে থাকবে। এই একটা মাত্র প্রবণতা থেকে তারা এখন নেতাকর্মীদেরকে সহায়তা করছে না। আর কোনো ব্যাখ্যা তারা দিতে পারবে না। আমি বিশ্বাস করি না। কারণ আমি তো তাদের বিপ্লব, আমি একমত আপনার সাথে। এইখানে একটু আমি যোগ করি, আর একটা ভিডিও দেখবো আমরা পান্না সাহেবের, সেই ভিডিওর প্রথম অংশটাতে শহীদুল ইসলাম অর্থাৎ ছাত্রলীগ নেতা সাদ্দামের ভাইয়ের ওই বক্তব্যটা শুনবো। দেখেন, আপনি ঠিক বলেছেন যে আমরা ভুলে যাই, কিন্তু আমরা ভুলে গেল মেশিন তো ভোলে না, ইন্টারনেট তো ভোলে না, এই যে ডেটাবেজ আগে যা এই যে রাজনৈতিক প্লট আপনি বললেন, যারা এই চিন্তাটা করতো তারা অতীতের চিন্তা থেকে তাদের চিন্তা ঠিক আছে, মানে ওকে আগে এরকম ঘটতো। কিন্তু এখন দেখেন তথ্য প্রযুক্তির কল্যাণে স্বয়ং ইউনুস গ্যাং এত নির্যাতন করেও কিন্তু মুক্তিযুদ্ধের পক্ষের লোকজনকে থামাতে পারছে না। এখন ভয় পাচ্ছে যে কি হবে, প্রত্যেকটা দিন ভয় পাচ্ছে। উদাহরণ, সাদ্দামের এই ঘটনাটি তারা তো ধামাচাপা দিয়ে ফেলতো যদি ফেসবুক ইউটিউব না থাকতো। তারা বলতো যে প্যারেলের দাবি করে নেই, কিসের প্যারেল, আমরা তো জানিই না। কিন্তু যেহেতু এই জিনিসটা আর গোপন করা যায় নাই, প্যারেলের আবেদনের কপি টপি আমার কাছেই আছে, যে কপি টপি সব চলে আসে, তারা বিপাকে পড়ে এবং তারা কিন্তু একের পর এক ভুলভাল বিবৃতি এগুলো করেছে। তো এই বিবৃতিতে আমি একটুকে দেখালাম যে এক এক সময় এক এক কথা, যে আবেদন করে নাই, তো করলে আবার বলছে আবেদন করছে এইভাবে হয় নাই, ওইখানে যায় নাই, মানে হাইকোর্ট দেখানো আর কি, বুঝছেন? তো তারপরে আমরা কিন্তু সত্যটা জেনে গেলাম, তারা গোপন করতে পারলো না। যেই নেতারা আজকে এই চিন্তাটা করছে যে আওয়ামী লীগের পেছনে এখন ইনভেস্ট করবো না, তাদের ভবিষ্যৎ কোনোদিনই বাংলাদেশে মাটিতে হবে না। এর উদাহরণ হিসাবে দুইটা উদাহরণ দেই। কুমিল্লার নানুয়ারদিঘির পাড়ের ঘটনাটায় সাম্প্রদায়িক সম্প্রীতি কিভাবে ধ্বংস করা হয়েছে বাংলাদেশে এবং হিন্দুদের উপরে যে মাস কিলিং সারা বাংলাদেশে, এটা নেপথ্য ছিল বাহাউদ্দিন বাহার, এবং সে পালিয়ে গেছে ইন্ডিয়াতে এবং সে ওখানে প্রতি 2 দিন পরে পরে সে জায়গা বদলায়। অন্য কথা, এই যে তার শাস্তি, এখন আমরা তো সবাই ভুলে গেছিলাম কিন্তু আবার মনে পড়েছে, কারণ সঠিক সময় কিন্তু মনে পড়ে। হাসান মাহমুদ বৌদ্ধ ভিক্ষু শরণাঙ্কর থেরোকে
অমানবিক নির্যাতন করেছে, তাকে ওই এলাকা থেকে তাড়িয়ে দিয়েছে, বাংলাদেশ থেকে তাড়িয়ে দিয়েছে, তার শিশুসহ ওই বিহার টিহার সব দখল করে নিয়েছে। আজকে হাসান মাহমুদ পলাতক, তার যত লুটপাটের বনে যত জায়গা ছিল, তার বড় ভাই এরশাদ মাহমুদের বালুর ব্যবসা, মানে ওই বন দখল করে বন খেকো আর কি, তো সব কিছু ছেড়ে এখন তার ব্যবসা বাণিজ্য জামাত শিবির দেখছে। এয়ারপোর্টে 100 কোটি টাকা দিয়ে সে বের হয়ে গেছে, নইলে সে জেলে যেত। তো তার কাছে জেলে যাওয়ার চেয়ে উত্তম ছিল 100 কোটি টাকা দিয়ে হেফাজতের একটা বিশেষ সুপারিশে সে ফ্লাই করেছে। আমরা অনেকেই দেখেছিলাম, সে কিন্তু অ্যারেস্ট হয়েছিল এয়ারপোর্টে। তো এইটা ছিল অ্যারেস্টের পরে জুলাই জঙ্গিদের টাকা দিয়ে সে গেছে। এই টাকাটা যদি কর্মীদের ব্যাপারে ব্যবহার করতো, তার এলাকার অন্য এলাকায় যাওয়ার দরকার নেই, তাহলে কিন্তু তার কর্মীরা তাকে আগলে রাখতো, হয়তো সে জেল খাটতো। কিন্তু সে সারা জীবন, যে 21 আগস্ট গ্রেনেড হামলায় সে তো আর জেনে ওখানে যায় নাই, তো তার গায়েও কিছু স্প্লিন্টার লাগছে, ওইটা বেঁচে এতদিন খেলো। এবং আওয়ামী লীগের এই যে পতনের ক্ষেত্রে হাসান মাহমুদ, ওবায়দুল কাদেরদের মুখের যে সিরি, যে কথাবার্তা, মানুষ ফুঁসে উঠেছিল কেন? আপনি এই প্রজন্মের হিসাবে বিপ্লব হাসান আপনি বোঝেন, যেটা আওয়ামী লীগের প্রবীণরা বোঝেন নাই, বোঝার চেষ্টাও করেন নাই, যেটা একমাত্র একজন বুঝেছিলেন খুব ভালোভাবে, সেটা হচ্ছে আমাদের শ্রদ্ধেয় সৈয়দ আশরাফ। তিনি বলে গেছিলেন পরবর্তীতে আমাদের এই ইসলামিস্ট যেগুলো, এগুলো হবে আমাদের শত্রু, এবং তারা অনলাইনে কিভাবে সক্রিয় সেটাও বলেছিলেন। আওয়ামী লীগ সেই কথায় কান দেয়নি। আওয়ামী লীগের অ্যাক্টিভিস্ট এখন হাতে গোনা। নিজম মজুমদার ছাড়া আপনি এরকম আরও এসএস সাব্বির, আরও 5-6 জন বাদ দিলে আমি আর দেখি না কাউকে। এই যারা নেতাগিরি করেছেন, তারা কিন্তু যদি ভাবেন যে হাসান মাহমুদের মতো আবার উড়ে এসে জুড়ে বসবেন, বিভিন্ন জায়গায় যাবেন, আমি তো কিছু করে নেই। যে নিজম মজুমদারের সাথে একটা শোতে যাওয়ায়, মানে একটা সো কল্ড সেমিনারে, তার কিন্তু সবাই তাকে নিয়ে বিপদে পড়েছে ওইখানে যে ছিল। তো তৃণমূলের স্রোত এটা আসলে সমুদ্রের ঢেউয়ের মতো, এটা থামানো যায় না। আমরা একটু ওই বক্তব্যটা দেখি। তারেক হাসান বিপ্লব, আমি এই ভিডিওটার দর্শকদেরও বলবো, আপনারা শব্দ শুনতে পাচ্ছেন কিনা এটা জানাবেন। এবং এই ভিডিওটি এই মুহূর্তে আমাদের প্রায় 6-7 হাজার মানুষ দেখছেন, ফেসবুক ইউটিউব মিলিয়ে বড় একটা সংখ্যা। আপনাদেরকে ধন্যবাদ। বাংলাদেশে এখন অনেক রাত, গভীর রাত, তারপরে আপনারা যে দেখছেন, আপনাদেরকে ধন্যবাদ। আমরা দেখি আসলে আমাদের এই বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষের মানুষজনের তৃণমূলে আসলে কতটা কষ্টে আছেন। এই ভিডিও তার অন্যতম একটি প্রমাণ। মঞ্জুরুল আলম পান্না, তিনি একজন ভুক্তভোগী এই ইউনুস গ্যাংয়ের দ্বারা, তাকে ধন্যবাদ তার ভাইকে এভাবে নিয়ে আসার জন্য। এবং পরবর্তীতে শুনেছি তাকে পুলিশ হয়রানি করেছে, সেটা ক্রস চেক করতে পারেন, যদিও আমরা একটু ভিডিওটা দেখি। আমার মা, এরা সবাই গেছি। যাওয়ার পরে তারপরে ভাইয়ের সাথে দেখা, ভাইয়া বলতেছে যে এক কনস্টেবলটা বলতেছে, প্রথম আমাকে বলছে যে দেখ কিছু টাকা পয়সা দিয়ে আমি আমার ছেলেটাকে একটু কোলে নিতে পারি কিনা। পরে আমি কনস্টেবল দ্বারা গেলে কনস্টেবল আমাকে তারা দিচ্ছে। পরে আমি বললাম, ভাই আমি 1000 টাকা দিচ্ছি, আমার ভাইফোটারে একটু, আমার ভাইরে 1 মিনিট এনজে তো পলায় যাওয়ার কোনো সুযোগ নেই ভাই, একটু কোলে নেওয়ার ব্যবস্থা করে দিন। 1 মিনিট ভাই, 1টা মিনিট দিলে আমাদের আর দুঃখ থাকবে না ভাই। তা বলছে ভাই এটা সম্ভব না। তারপরে যখন বলছে সম্ভব না, তখন আমার ভাইয়া কনস্টেবলের পাও ধরা ধরেছে। ওই কোর্টের মধ্যে ওই পাও ধরার সঙ্গে সঙ্গে লোকজন আসে, আমার ভাইয়াও কান্নাকাটি করছে। আমার ভাইয়ের সাথে ওই কোর্টের লোকজন, কোর্টের নিরীহ লোকজন, তারা তো আমার ভাইয়ের ছেড়ে না, তারাও কান্নাকাটি করছে। আমি আমার পায়ে জড়িয়ে ধরলো কেন পুলিশের? পায়ে জড়িয়ে ধরলো যে হ্যান্ডকাপটা একটু খুলে দিয়ে আমার ভাইপোটাকে একটু কোলে নেবে, তার ছেলে তার সন্তানকে একটু কোলে নেবে, মানে এক মিনিটের জন্য একটু কোলে নেবে। তারপরেও সেই কনস্টেবল বা পুলিশের তাদের মন গলে নাই। তারপরে আপনার যখন জজ সাহেবের কাছে গেল, জজ সাহেব বললো যে জজ সাহেব আপনার সাথে আমার একটু কথা আছে। তো সে বলেন। তো জজ সাহেব বললো যে স্যার আমার সন্তানটা 8 মাস বয়স, আমি 9 মাস বয়স, আমার 9 মাসে আমি সন্তানের 1 মিনিটের জন্য একটু কোলে নিতে পারিনি স্যার। আমার হ্যান্ডকাপটা খুলে দিলে আমি যদি আমার ছেলেটাকে একটু 1 মিনিট কোলে নিতে পারতাম। তখন জজ সাহেব, তখনও কিন্তু তার ওই যে 2টা হ্যান্ডকাপ লাগানো হাতে, জজ সাহেবের সামনেও। তখন জজ সাহেব বলেছে যা বলার আপনি লিখিত দেন। জেলার সাহেব সে বলে 2 মিনিটের বেশি 1 মিনিটও কথা বলা যাবে না, গড়ি ধরে বসে রয়েছে যে 2 মিনিট। পরে রিকোয়েস্ট করে আমরা বললাম তাহলে 2 মিনিট না, আপনি 10টা মিনিট দেন। ওর ছেলেটারে কোলে নিতে পারে নাই, আপনি 10টা মিনিট দেন। বলেছে না, তাহলে দেখাই যাবে না, তাহলে গাড়ি নিয়ে আপনার আবার ফিরে যেতে হবে। আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় দর্শক, মানচিত্রে নিয়মিত আয়োজন। এই ছিল বিবরণ, জেলে কতটা কষ্টে তিনি ছিলেন। এবং সর্বশেষ দেখুন, তার মৃত স্ত্রী সন্তানকে দেখতে তিনি এইভাবে তাকিয়েছিলেন। বিপ্লব হাসান, আপনি যোগ করেন আমাদেরকে যে
এরকম তো প্রায় প্রতিটি ছাত্রলীগ আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে হচ্ছে, জেলখানায় তাদেরকে হত্যা করা হচ্ছে বিনা চিকিৎসায়। আমি বিএনপির আমলে, মানে আওয়ামী লীগ ক্ষমতা থাকা অবস্থায় বিএনপির নেতাকর্মীদের সাথে জেল কেটেছি, তাদেরকে যথেষ্ট মানবাধিকার তাদের ক্ষেত্রে হয়েছে। তারা কিছু হইলে হাসপাতাল, বাইরের হাসপাতাল, আউটডোর, মানে যেটা ঢাকা মেডিকেল বা ওইখানে যেতেন, গিয়ে স্ত্রী সন্তানদের সাথে থাকতেন একসাথে, মানে এটাই জেলের এক প্রকার ওপেন সিক্রেট। তো এই নির্যাতনের ব্যাপারে আপনি কি বলবেন আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশ্যে, বা কি বলবেন যে তাদের কি হুঁশ হবে না এরপরেও? দেখেন, 5 আগস্টের পর থেকে বাংলাদেশে যা কিছু হচ্ছে আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর, এটা আসলে পৃথিবীর কোনো দেশের কোনো কিছুর সাথে তুলনা করে আসলে বলা যাবে না। বাংলাদেশ আওয়ামী লীগ একটা বৃহৎ গণতান্ত্রিক রাজনৈতিক দল, বাংলাদেশের মুক্তিযুদ্ধের নেতৃত্ব দানকারী দল। একথা যেমন সত্য, ঠিক একইভাবে আরেকটা ধ্রুব সত্য হলো বাংলাদেশ আওয়ামী লীগ কখনো তার কর্মীদের দায়িত্ব নিতে শেখে নাই। এটা আমি দেখেছি। আমি তো অনেকদিন থেকে রাজনীতি করি, সম্পৃক্ত ছিলাম। আমার পূর্ববর্তী প্রজন্ম, যে আমার বাবাকে আমি উদাহরণ হিসেবে টানতে পারি। উনি একটা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। উনি যখন মারা যান তখনও তিনি রানিং সাধারণ সম্পাদক ছিলেন। সো আওয়ামী লীগ কখনো তার কর্মীদের দায়িত্ব নেয় না, এটা মানতে হবে আপনাকে ভাই। এখন আমি যদি বলি যে জুয়েল হাসান সাদ্দামের সাথে যা হয়েছে, এটা কোনোভাবে কোনো ব্যাখ্যা দিয়ে, কোনো উদাহরণ দিয়ে আমি কোনো কিছুর সাথে মিলাইতে পারবো না। তিনি নির্বাক দৃষ্টিতে তাকিয়েছিলেন, তার মৃত সন্তানকে স্পর্শ করে দেখেন নাই, কি হবে মৃত সন্তানকে ধরে, তিনি তো জীবিত অবস্থায় ধরতে পারেন নাই। তাকে আজকে জামিন দেওয়া হয়েছে, একটা নাটক। বিষয়টাকে অন্যদিকে ডাইভার্ট করানো, কিংবা বিষয়টাকে ধামাচাপা দেওয়া, কিংবা বিষয়টাকে নরমালাইজ করার জন্য তাকে মানবিক দৃষ্টিকোণ থেকে জামিন দেওয়া হয়েছে। জুয়েল হাসান সাদ্দাম তো একটা জীবন্ত লাশ, তাকে জামিন দিলেই কি, জামিন দিলেই না কি, এটা তো কোনো ফ্যাক্ট না। এখন সে তার স্ত্রী সন্তানের জানাজায় অংশ নিতে পারেন, এর থেকে বড় নির্মমতা, বর্বরতা তো কিছু হতে পারে না। তো সুদখুরি ইউনূস এই ধরনের একটা ইতিহাস সৃষ্টি করে গেল। আমি আপনাকে কয়েকটা কথা বলে যাই ভাই আজকে আপনার লাইভে। বাংলাদেশে আওয়ামী লীগ যদি কখনো ফিরে আসে, হতে পারে 5-10 বছর পর। একটা কথা মনে রাখবেন, কথা রিপিট হচ্ছে কেন ভাই? আম সরি, আমি ট্যাব ওপেন করলে রিপিট হয়। হ্যাঁ, যে আমি ওই যে সরকারের ওই নথিটা দেখাইলাম আর কি, যে মিথ্যাচারটা। জি, বাংলাদেশ থেকে মানবাধিকার, নাগরিক অধিকার, ডেমোক্রেসি এই শব্দগুলো না আর আওয়ামী লীগ অ্যাপ্লাই করবে না কখনো, আপনি এটা নিশ্চিত থাকেন। খোদ বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাও যদি তার নেতাকর্মীদেরকে থামিয়ে রাখতে চান, পারবেন না, কখনোই পসিবল না। কারণ আপনি খেয়াল করেন, শুধুমাত্র আওয়ামী লীগের সমর্থক, নট কর্মীও না, শুধুমাত্র বঙ্গবন্ধুকে পছন্দ করে মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ, তাকে পর্যন্ত ঘরে থাকতে দেওয়া হচ্ছে না ভাই। এটা কোনো মানে হতে পারে? তারা কি বাংলাদেশের নাগরিক না? তাদের কি নাগরিক অধিকার পাওয়ার নাই, অধিকার নাই? তারা তো বাংলাদেশের নাগরিক। এই ধরনের নির্মমতা, এই ধরনের বর্বরতা তো আমরা কখনো দেখি নাই। 15 বছর টানা ক্ষমতায় ছিল আওয়ামী লীগ। যদি চাইতো, বাংলাদেশে বিএনপি নামক কোনো রাজনৈতিক শক্তি থাকতো না। এটার যে আইডিওলজি, এটাকে ধ্বংস করে ফেলা হতো যদি চাইতো। যদিও আওয়ামী লীগ জামাতের কাছে মাঝে মধ্যে প্রেম করেছে, তাদের সাথে পরকীয়া প্রেম, সেটা আমি বলতে চাচ্ছি না এখন, কিন্তু জামাত এবং বিএনপি নামক দুইটা দল বাংলাদেশ থেকে এটা আব্দুল মোমেনও তো বলেছেন, লাইভ এসেই বলেছেন যে তারা প্রচুর জামাত শিবিরের সাথে ব্যবসা বাণিজ্য করতো, তিনি সেটা দেখেছেন। জি, অবভিয়াসলি। আপনি জানেন আওয়ামী লীগের নেতাকর্মীরা কেন, মানে আওয়ামী লীগের হাইকমান্ডের নেতা যারা আছে, আমি মন খুলে কথা বলতেছি ভাই, আপনি কিছু মনে করেন না। আওয়ামী লীগের হাইকমান্ডের যারা নেতাকর্মী আছে, এদের ম্যাক্সিমাম বিজনেস পার্টনার জামাত, বিএনপি নেতাকর্মীরা। আমি অসংখ্য লোককে চিনি, অসংখ্য, যারা 15 আগস্ট বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকীতে একটা শোক প্রকাশ করতে পারে না সামাজিক যোগাযোগ মাধ্যমে। তাদেরকে আপনি কিভাবে আওয়ামী লীগের নেতা বলবেন? তাদেরকে কিভাবে ভাববেন আপনি যে পরবর্তীতে তারা এসে নেতৃত্ব দেবে? আমি বিশ্বাস করি না। যারা নিরাপদ দূরত্বে থেকে দেশের বাইরে অবস্থান করছে, তারা বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকীতে 2 লাইন লিখতে পারে না, তারা বাংলাদেশ আওয়ামী লীগকে কখনো ধারণ করেনি। তারা শুধুমাত্র ছিল এখানে নিজেদের স্বার্থ সিদ্ধির উদ্দেশ্যে, এর বাইরে কোনো কিছু না। কে কিভাবে কি এক্সাম্পল দিবে আই ডোন্ট কেয়ার, কিন্তু এটাই সত্য আমার কাছে মনে হয়। এখন এই যে যারা চুপ আছে, নীরব আছে, একদম নিষ্ক্রিয় হয়ে আছে, এদের একটা কারণ কি জানেন? এদের ম্যাক্সিমামের ব্যবসা বাণিজ্য বাংলাদেশে চলতেছে, এখনো তারা লাভের টাকা ঠিকঠাক মতো পৌঁছে যাচ্ছে তাদের কাছে, তাদের অ্যাকাউন্টে, এবং প্রত্যেকটা ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করছে জামাত, শিবির এবং বিএনপি নেতাকর্মীরা। আপনি অবশ্যই জানেন, কারণ আপনার সাথে তৃণমূল ভালোভাবে কানেক্টেড, আমিও তৃণমূলের সাথে অনেক কানেক্টেড, আমার থেকে আপনি আরো বেশি কানেক্টেড। সো আপনি এই ব্যাপারগুলো জানেন, তাহলে আপনি বুঝেন তারা যখন সামাজিক যোগাযোগ মাধ্যমে বিএনপি জামাতের দুঃশাসন, ইউনূসের দুর্বৃত্তায়নের বিরুদ্ধে এক লাইন লিখবে, তখন তো তাদের ব্যবসা নিয়ে টান দেবে, তারা তো সে রিস্ক নেবে না। কেন শুধু কর্মীদের জন্য 2-1টা কর্মীরা হচ্ছে গিয়া আপনার টিস্যু পেপার, এদেরকে ইউজ করে ফেলে দাও। তাদেরকে তো আপনার বাঁচিয়ে রাখতে হবে। একটা কর্মী গেলে আরেকটা কর্মী আসবে। আওয়ামী লীগ হচ্ছে গিয়া
পরম্পরায় বিশ্বাসী ধরতে গেলে প্রজন্মের পর প্রজন্ম একটা আদর্শিক জায়গা থেকে বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি করবে। এখানে কাউকে কর্মী সৃষ্টি করতে হবে না, কর্মী সৃষ্টি হবে এটা অটোমেটিক্যালি হবে। এখানে কোন নেতাকে গিয়ে বলতে হবে না যে ভাই আসেন আওয়ামী লীগ করেন। আওয়ামী লীগ একটা অনুভূতির নাম, সৈয়দ আশরাফ বলে গেছিলেন আওয়ামী লীগ একটা অনুভূতির নাম, শুধুমাত্র একটা রাজনৈতিক সংগঠন না। সো সেই জায়গা থেকে তারা জানে যে আওয়ামী লীগের 2-4টা কর্মী মরে যাক, ছুড়ে ফেলে দেখ তাদেরকে, তারা কোনো এগুলা নিয়ে মাথা ঘামাচ্ছে না, কারণ আওয়ামী লীগের কর্মীর কোনো অভাব নাই, তাদের অসংখ্য কর্মী তাদের আছে, তারা টাকা ছিটাবে ভবিষ্যতে, যেটা আপনি তখন বললেন, টাকা ছিটাবে, টাকা দিয়ে তারা কর্মীদেরকে সবকিছু মিনিমাইজ করে আবার রাজনীতি করবে। কিন্তু তারা যদি ভেবে থাকে এটা 1/11 পরবর্তী বাংলাদেশ, তারা যদি ভেবে থাকে যে 1/11 পরবর্তীতে তারা সবকিছু ঠিকঠাক করেছিল, ভুল ভাবছে। এই প্রজন্ম, এই জেনজি প্রজন্ম, জেনজি তো বাংলাদেশ আওয়ামী লীগের মধ্যেও আছে, যদিও আমি জেনজি না, আমি এটা নিয়ে অনেক গর্ববোধ করি যে আমি জেনজি না, একটুর জন্য বেঁচে গেছি জেনজি থেকে। তো জেনজি যারা আছে বাংলাদেশ আওয়ামী লীগের জেনজি, তো এরা তো এদেরকে ছাড়বে না। আপনি যেটা বললেন, এখন তো প্রত্যেকটা নথিপত্র সংরক্ষণ করে রাখার সুযোগ আছে, সোশ্যাল মিডিয়ার যুগ, এখানে কেউ চুরিবাটপারি করে রেহাই পাবে না। তো তারা ভাবতেছে এখনো, তাদের একটা ধারণা যে কর্মীরা মরে যাক, জুয়েল হাসান সাদ্দামের মতো অসংখ্য ছেলে মারা যাক, ডোন্ট কেয়ার। বাট আমরা তো আমাদের সময় ফিরবো, এবং আমরা তখন কিভাবে ফিরতে হয় সেই প্রক্রিয়া আমাদের মধ্যে জানা আছে। আপনাকে আরেকটা তথ্য দেই, 4 আগস্ট রাতে মাহমুদুল হাসান, রংপুরের একটা ছাত্রলীগ নেতা, তাকে কুপিয়ে হত্যা করেছিল জামাত শিবিরের সন্ত্রাসীরা। তার স্ত্রীর সাথে গতকাল আমার যোগাযোগ হয়েছে, তার স্ত্রীও খুব বাজে অবস্থার মধ্যে আছে, বিভিন্ন আশেপাশের লোকজন তাকে মারাত্মক ডিস্টার্ব করতেছে আর কি, হায়না, মানুষরূপী পুরুষরূপী যে হায়নাগুলো আছে এরা, আর অর্থনৈতিকভাবে অনেক সংকটের মধ্যে আছে। এটা নিয়ে আমি অনেকের সাথে কথা বললাম, তাদের কোনো ভ্রুক্ষেপ নাই, ডোন্ট কেয়ার, মারা যাক। তার মানে জুয়েল হাসান সাদ্দামের স্ত্রী সন্তানের মতো আরেকটা ঘটনা যদি বাংলাদেশে ঘটে, এটা কি বাংলাদেশ আওয়ামী লীগের জন্য ভালো হবে? নিঃসন্দেহে না। এখন পর্যন্ত আমার যেটা মনে হচ্ছে, সাদ্দামের ইস্যুটাকে নিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের মধ্যে একটা চেতনা সৃষ্টি হয়েছে, কিংবা একটা উপলব্ধির জায়গা সৃষ্টি হয়েছে। আমার মনে হচ্ছে গত 24 ঘন্টার বিভিন্ন কার্যক্রম দেখার পর আমার মনে হয়েছে, বাট এভাবে চললে হবে না, একটা নির্দিষ্ট সিস্টেমের মধ্যে দেখা দেবে। আমার মনে হয় এখন এই মুহূর্তে উচিত বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীদের জন্য একটা ফান্ড অফিসিয়ালি ঘোষণা দেওয়া, যে এটা নেতাকর্মীদের জন্য ব্যবহার করা হবে, যারা নির্যাতিত, নিপীড়িত, যাদের পরিবার থাকতে পারছে না, খাইতে পারছে না, যাদেরকে গ্রেফতার করা হয়েছে, যাদের সন্তান মারা গেছে, বাবা মারা গেছে, কিংবা দাদা মারা গেছে, হোয়াটএভার, যাই মারা যাক না কেন, এদের জন্য একটা ফান্ড আমার মনে হয় বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে করা উচিত। কারণ এই মুহূর্তে এখন শেখ হাসিনা ব্যতীত আওয়ামী লীগকে নিয়ে সিরিয়াসলি ভাবছে এমন হাতে গোনা 5-6 জনের বাইরে আমি দেখি না। এখন আপনার কি মনে হয় সেটা আপনি খুব ভালো করে জানেন, যেটা আমার ধারণা আমি বললাম। ধন্যবাদ ভাই। না না, আমি একমত, একদম একমত। আর আমি কয়েকটা জিনিস যোগ করি, আপনার কয়েকটা পয়েন্ট খুবই চমৎকার। এক হচ্ছে যে এই যে ঘটনা আমরা দেখলাম, অর্থাৎ এই ছাত্রলীগ নেতাকে কেন্দ্র করে মানুষের মধ্যে যে প্রতিক্রিয়া সাদ্দামকে কেন্দ্র করে, তো আসলেই আওয়ামী লীগ ক্ষমতায় আসলে শেখ হাসিনার কথাও কেউ শুনবে না। এবং আমি দায়িত্ব নিয়ে বলি, যারা সুশীল আছেন, বুদ্ধিজীবী, তাদের প্রত্যেকটার প্রোফাইল আর্কাইভ আমি করে রাখছি। এরা এই সাদ্দামের ব্যাপারে চুপ ছিল। স্বয়ং সাদ্দামও যদি মানে আইন হাতেও তুলে নেয়, আমি তখন কোনো বুদ্ধিজীবী আসলে আমি তারা দেখে নেব। মানে এখন কিছু হইলে বলে না যে আগে 17 বছর কই ছিলেন। এই যে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক দেখেন, শেখ হাসিনা কি বলেছেন, রাজাকার কে, তুমি কে, আমি কে, রাজাকার কে বলেছে স্বৈরাচার। তাহলে এখন যে জামাত নেতা এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারীদেরকে বেশ্যা, খানকি এগুলো বললো, তো তুই এরা বল যে তুমি কে, আমি কে, খানকি কে বলেছে, জামাত নেতা, এইটা বলবে না। মানে এরা এই গুপ্তগুলোকে এটার শাস্তি নিশ্চিত করা হবে, এবং তাদের যারা থিঙ্ক ট্যাঙ্ক, যারা বুদ্ধি বদমাশ, তাদেরকেও আমরা এই বাংলাদেশে তাদের আর কোনো ছাড় নাই। আমি তৃণমূলকে এটা আশ্বস্ত করতে চাই, আন্তর্জাতিক মানবাধিকার বলেন, বলেন, যারা বুলিয়ে ওড়াবে তাদের কেমনে তাদের ওই মুখে ঝামা ঘষে দিতে হয় তাদের ভাষায়, সেটা আমরা জানি। অন্ততপক্ষে এইটা ওই আমি আমার প্রজন্মের জায়গা থেকে আমি তাদের ক্ষমা করবো না। এবার হচ্ছে আপনি বলছিলেন আওয়ামী লীগের অনেকেরই ব্যবসা বাণিজ্য জামাত দেখে। আমাকে একজন রাঙ্গুনিয়া থেকে তথ্য পাঠিয়েছিলেন, আমি এটা ভুলেই গেছিলাম, আমি একটু দেখাই এই সুযোগে। দেখেন এখানে এই যে এবি ট্রাভেলস, এটা কার জানেন? এই যে গাড়িটা চলছে, এটা চট্টগ্রামের যারা আছেন তারা চিনবেন ভালো করে, চট্টগ্রাম টু কক্সবাজার। এটা হচ্ছে হাসান মাহমুদের পারিবারিক প্রতিষ্ঠান। এটা চালায় কিন্তু এখন জামায়াত। যারা চিটাগংয়ের লোকজন আছে, এই টাওয়ারটাকে নিশ্চয়ই চেনেন, এটা কিন্তু হাসান মাহমুদের। এটা এখন জামাত শিবির দেখভাল করছে। দেখতে পাচ্ছেন এখানে এই যে বিএনপির পোস্টার লাগানো আছে। এই দেখেন, এই ভবনটা চিনবেন, এটা খুব জায়গায়, মানে খুবই পরিচিত একটা ভবন, হাসান মাহমুদের ভবন। তো এটা কি ভাঙচুর হয়েছে? এটা কিন্তু এগুলো তো 5 আগস্টের পরের ছবি, এখনকার না। হাসান মাহমুদের বাড়ি রাঙ্গুনিয়ায় কেউ ভাঙচুর করে নাই, কারণ তার আত্মীয় বিএনপির ছাত্রদল, যুবদল তাতে আছে।
এবং জামাত এই আওয়ামী লীগকে জামাতিকরণ মানে হেফাজতিকরণের মূল সিঁড়ি কিন্তু এই হাসান মাহমুদ, এই তেঁতুল হুজুর ছিল তার মামা। তো এবং এই যে এরশাদ মাহমুদ দেখতে পাচ্ছেন, এই এরশাদ এরা কত বর্বর দেখানোর জন্য বলি, এই এরশাদ মাহমুদ রাঙ্গুনিয়ার বন খেকো একজন এবং ভয়ঙ্কর দুর্নীতিবাজ। এখন সে পালিয়ে কলকাতায় আছে এবং কলকাতার একটা ইংলিশ মিডিয়াম স্কুলের সে শেয়ার হোল্ডার, প্রায় 33 বা 35%, যেটা শত কোটি টাকা। এই টাকা তারা পাচার করে নিয়ে গেছে প্রথমে বেলজিয়াম থেকে ভারতে এনেছে এবং বিভিন্ন সমুদ্র সৈকতে গিয়ে ওখানে নারী নির্যাতন করে। যেহেতু আওয়ামী লীগের নেতার ভাই, তাই তাকে ওই ইন্টেলিজেন্স জানে না, আওয়ামী লীগের কাউকে ধরে পাঠায় না। এবং তার পাশে যে এই শিমুলকে দেখতে পাচ্ছেন, শিমুল করেছে কি দেখেন, ছাত্রলীগের উপরে দুঃখ, আমরা তো রিভেঞ্জ নেই। এই শিমুলের একটু কীর্তি দেখাই। ধর্মানুভূতিতে আঘাতের বিরুদ্ধে আমাকে কিন্তু এই মামলার বাদী শিমুল গুপ্ত বলেন, ব্লগার আসাদ নূর ভিডিও বার্তায় রাঙ্গুনিয়ার একটি রামুটরাজের সৃষ্টি উস্কানি দিয়েছেন, ইসলাম ধর্ম নিয়ে আঘাত দিয়েছে। এটা একজন হিন্দু ব্যক্তি, এই শিমুলের তার দুঃখ। আসলে এগুলো অ্যাপয়েন্ট করা, তারা একটা মিশে এই সিন্ডিকেট কাজ করতো। এখন কিন্তু তারা খুব আরামে আছে, শিমুল ঢাকায় আছে, বিলাসবহুল জীবনযাপন করছে। তো তারা কিন্তু বিপদে না, বিপদে পড়ে সাদ্দামের স্ত্রীরা না খেয়ে আত্মহত্যা করতে বাধ্য হন। এখন আপনি যে এলাকার তৃণমূল আওয়ামী লীগ রয়েছেন, আপনি আপনার এলাকার যে নেতা তার যে বদমাইশি, সেগুলো একটু মনে রাখবেন। আমি কয়েকটা কমেন্ট পরে এবার একটু জামাত শিবিরের ব্যাপারে যাব। অনেকটাই আপনি গুছিয়ে বলেছেন বিপ্লব হাসান, আরও যদি কিছু থাকে আপনি বলতে পারেন। আমরা একটু জামাত শিবিরের ব্যাপারটা যাব, আমাদের মূল এনিমি। আওয়ামী লীগের সমালোচনা করছি যারা আওয়ামী লীগের বদমাশ, কারণ দেখেন ঘরের শত্রু বড় শত্রু। আপনি যদি কাউকে মিত্র মনে করেন, আমি আওয়ামী লীগকে মিত্র মনে করি, কারণ এখন আমরা একটা দুঃসময়ের মধ্যে আছি। আবার যখন সুসময় আসবে তখন না হয় রাজনৈতিক সমালোচনা যেগুলো করবো। এখন আমি আমার মিত্রর কাছ থেকে এই নিশ্চয়তা পেতে চাই যে তার মধ্যে বদমাইশ নাই। কারণ যে 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 গাইড কাটা বলে না, শেখ পরিবার তো আওয়ামী লীগের ধ্বংস সবচেয়ে বেশি শেখ পরিবার করেছে, কারণ আমব্রেলার তলায় থেকে আমব্রেলা ছিদ্র করা খুব সহজ। কয়েকটা কমেন্ট, নিজের মতো করে সত্য খুঁজি। তিনি বলছেন যে আমি সারপ্রাইজ ভাই রীতিমতো বিপ্লব ভাইকে আপনার লাইভে দেখে। না, বিপ্লব ভাইয়ের সাথে আমার ব্যক্তিগতভাবে খুব, উনি জানেন উনি আমার বয়সে ছোটো হতে পারেন, কিন্তু আমি খুবই ওনাকে সম্মান করি, অলওয়েজ করে এসেছি, কারণ ওনার ডেডিকেশন। আমি ভোকাল মানুষদেরকে খুব পছন্দ করি। আওয়ামী লীগ সাংগঠনিকভাবে যে কাজটা করে নাই, কিন্তু এই বিপ্লব হাসানদের মতো বীরেরা এখন নিজ উদ্যোগে, এই যে দেখেন দেশে বসে কথা বলা, দেশ ছাড়তে বাধ্য হওয়া, একের পর এক দেশ বদলানো, এই নিজের উদ্যোগে যে তারা কথা বলছেন, এটা এই প্রজন্মে তারা বীর সন্তান, তাদেরকে আমি খুবই সম্মান করি। না, আসাদ নূর টাকলা বলেছেন, না ভাই আমি টাকলা না, আমার মাথায় চুল আমি কামাই ফেলছিলাম। তো এইটা একটা স্বাভাবিক প্রক্রিয়া। আপনি যখন জন্মাইছিলেন আপনার মাথায় চুল ছিল না। তো মানুষকে মানে বাংলাদেশের মানুষ কি পরিমাণে বর্ণবাদী হচ্ছেন। আমার চুল মাঝখানে পাতলা হয়ে গেছিল, আমি জানতাম না গরম পানিতে মাথায় ভিজাইলে এটা চুল পড়ে যায়। এবং কলকাতায় আমি ছিলাম, ওইখানে পানিতে প্রচুর আয়রন, তো আমি নিজের যত্ন নেই না। কিন্তু আমি কখনো ক্যাপ পরতাম না, যে মানুষ না আবার পাছে ভাবে যে আমি চুল আমার একটু পাতলা হয়ে গেছে, একটু লুকানোর চেষ্টা করছি। এখন মাথার যেহেতু কামাইয়ে ফেলছি, তখন ক্যাপ পরতাম, এখনও পরি, আবার সামনেও পরবো। আজকে পাঞ্জাবি পড়তে ইচ্ছা করলাম, পাঞ্জাবির সাথে তো ভাই ক্যাপ যায় না। আর আমি তো আসিফ মাহমুদ সজীব ভুইয়া না, আমার তো আপনারা ছাপড়ি বানিয়ে ফেলবেন। দিতে হয় মাথায় টুপি, আর সবাই ইলেকশনের সময় মাথায় টুপি দিতেছে, আমি দিলে তো বলবে এই তো কোনো একটা ধান্দা আছে। টুপি একটা সুন্দর জিনিস, বাট ওকে। আপনাদের দুজনকে ভালো লাগে আমার, ধন্যবাদ, এটা জানিয়েছেন। আচ্ছা, অবায়দুল ইসলাম, আচ্ছা আমি সারপ্রাইজ, আচ্ছা এই কমেন্টে আমরা পড়েছি। আবু মোহাম্মদ আল আদনানি বলছেন, হিন্দুরা পালাবার সুযোগ পাবি না, সেই দিন আসতেছে। চিন্তা করুন কত বড় হিন্দু বিদ্বেষ। আমরা দেখবো একটা ঘটনা, মিস্টার ভৌমিককে পুড়িয়ে মারা হয়েছে, সেই ঘটনাটি এখনও সাম্প্রদায়িক কিনা আমি বুঝতে পারছি না। দীপুচন্দ্র দাসের সাথে এটা তো স্পষ্ট সাম্প্রদায়িক ঘটনা, ধরে নিয়েই পুড়িয়ে মেরে ফেলেছে। তো এখনও আমি ওই ঘটনাটার ব্যাপারে কনফার্ম না, তাও আমি দেখাবো। তিনি জীবন যুদ্ধ করতে করতে এই পর্যায়ে হেরে গেছেন, এটি মন্তব্য করেছেন আমাদের সাদ্দাম ভাইয়ের স্ত্রীর কথা। আসলে এই জীবন যুদ্ধে এটা খুবই নির্মম, আমি খুবই দুঃখিত। আমার ক্রোধ ক্ষোভ কোন পর্যায়ে আছে আমি জানি, কিন্তু হ্যাঁ, এটা সুদে আসলে এই সুদি ইউনুসকে আমরা বুঝিয়ে দেবো, কোনো অসুবিধা নেই, নিশ্চিত থাকেন। শিলা বলছেন যে আওয়ামী লীগের নেতারা সাধারণ জনগণের সাথে কামলার মতো আচরণ করেছে। সবাই করেনি, তবে অনেকেই করেছে। এবং জুলাই আগস্ট আন্দোলনে যখন মানুষকে তীব্রভাবে খেপা দেখেছি, তখন আমি বিভিন্ন মানুষের সাথে কথা বলে এটাও বুঝতে পেরেছি যে তাদের ক্ষোভের কারণ ছিল আওয়ামী লীগের নেতারা আসলে তাদের সাথে অনেক অনেক মানে প্রভুসুলভ আচরণ করেছে। এটা কখনোই কাম্য না, এবং তারা এই দুঃসময়ে দলের তো পাশে নেই, যেটা তো দেখতেই পাচ্ছেন। আমরা দেখি এই যে ব্যক্তিটি, তার আসলে বাবা নেই এবং তার বড় ভাই শারীরিক প্রতিবন্ধী। তো সেই প্রতিবন্ধী ভাই, মা এবং পিতা, মানে ওই যে পিতৃহীন, সেই সংসারের একমাত্র স্বাবলম্বী ছিলেন এই ব্যক্তিটি। তো তাকে
তিনি একটি মোটরসাইকেলের গ্যারেজে বোধহয় কাজ করতেন, সেইখানে ঘুমন্ত অবস্থায় পুড়িয়ে হত্যা করা হয়েছে। তো ভৌমিক সাহেবের কথা আমি আর কি বলবো, আমি কিন্তু এটি সাম্প্রদায়িক কিনা এখনও আমি নিশ্চিত না। সাম্প্রদায়িক হওয়ার খুবই সম্ভাবনা আছে, তবে তার এলাকাবাসীর সাথে কথা বলে আমি বুঝতে পেরেছি তিনি খুবই নিরীহ টাইপের একজন লোক, কারোর সাথে কোনো ঝামেলা নেই, ধর্ম নিয়ে তার কোনো ইয়ে ছিল না। তো এই বিষয়ে আর কোনো ভিডিও আমি পাইনি, পেলে আমি আপনাদের দেখানোর চেষ্টা করতাম। আর দেখেন, টেনে এনে একজন ব্যক্তির নাম হিন্দু, এই জন্য তাকে টেনে এনেই যে হিন্দু খাতরা মেহে এটা নিয়ে হিন্দু, এই অ্যাক্টিভিজম আমি বিশ্বাস করি না। পক্ষান্তরে একজন মুসলিম হলেই যে কিছু হলেই যে তার দেখো তার দাড়ি টুপি উপরে আক্রমণ, ইসলামের উপর আক্রমণ, সেটাও আমি বলি না। এটা আমাদের নিরপেক্ষ থাকা উচিত। আমি তথ্যের জন্য অপেক্ষা করছিলাম এবং আমি স্থানীয় সর্বশেষ আমি এটি নিশ্চিত হতে চেয়েছিলাম সাম্প্রদায়িক কিনা। সেই জন্য যাদের সাথে যোগাযোগ করেছি, কারোর কাছ থেকে আমি একটা দায়িত্ব নিয়ে বলি, এখন পর্যন্ত কারোর কাছ থেকে এখন পর্যন্ত আমি এরকম কোনো পাই নাই যেটা থেকে আমি হতে পারি এটি সাম্প্রদায়িক। তবে আমি সর্বশেষ যাকে জিজ্ঞেস করেছিলাম, তিনি ছিলেন মোটর মেকানিক এবং চঞ্চল ভৌমিক, আপনারা এই ভিডিওটি দেখতে পাচ্ছেন, চঞ্চল ভৌমিককে যে করা হয়েছে না, সেটি এখন পর্যন্ত সাম্প্রদায়িক জানা যায়নি। দীর্ঘ 7 বছর ধরে ওই দোকানে তিনি কাজ করতেন যেখানে তাকে পুড়িয়ে মারা হয়েছে, এবং তার বাবার নাম বাবুল ভৌমিক। তিনি কিছুদিন আগে মারা গেছেন এবং তার ভাই প্রতিবন্ধী, সে পরিবারের একমাত্র অবলম্বন ছিল। তার কাকা একজন স্কুল শিক্ষক, ওনার সাথে যোগাযোগ করা হয়েছে, কিন্তু সাম্প্রদায়িক কিনা রিলায়েবল জায়গা থেকে এই চেষ্টাগুলো করা হয়েছে। প্রিয় বিপ্লব হাসান ভাই, আমরা একটু এখন অন্য একটি প্রসঙ্গ, জামাত শিবির, এই যে সার্টিফাইড মুনাফিক, তো এদের সাথে বিএনপি গার্ড বেঁধেছিল, আমরা বিএনপিকে প্রত্যাখ্যান করেছি। তো সেই জামাত শিবিরের অন্যতম একটা প্রোডাক্ট এই যে গুপ্ত, আজ এই শব্দটা খুবই পরিচিত, তাই না? তো আমরা একটু দেখি, এবং এই যে মব কালচার আদালত পাড়ায়, আমরা তো এই সাদ্দাম ভাইকে নিয়ে বলতে গিয়ে আদালতের অনেক ব্যাপার বলেছিলাম, আর একটু মবটা দেখে নেই। তারপর সেই আদালতের একজন আইনজীবীর পক্ষ থেকে জামাতের গুপ্ত কর্মী আবু সাইদ, আবু সাইদ, ওই আবু সাইদকে নিয়ে আজকে কয়েকটা কথা আমার বলতে হবে। আওয়ামী লীগ যেখানে তাকে রিকগনাইজ করেছিল, কালো দিবস, শোক দিবস করেছিল, এগুলো আওয়ামী লীগের রাজনীতিতে কতটুকু ভুল ছিল, শুদ্ধ ছিল, সেটা তারা বিবেচনা করবেন। আমরা দর্শক হিসেবে কিছু জিনিস, সমালোচক হিসেবে কিছু জিনিস দেখব। প্রথমে আদালতের অবস্থা দেখি। বাংলাদেশের আল্লাহকে নিয়ে যে কটাক্ষ করেছিলেন আবুল সরকার, সেই নাস্তিকটার জামিন নামঞ্জুর হলো। আমরা অনেক আইনজীবী তাদের পক্ষে লড়তে পেরে নিজেকে খুবই হ্যাপি মনে করছি। এই যে আমাদের আইনজীবীদের পক্ষ থেকে আইনজীবীরা নিজেরাও ফাঁসি যাচ্ছে। দেখেন বন্ধুরা, এই ফালতুর আসলে ফাঁসি হওয়া উচিত। দেখো আদালত তার জামিন নামঞ্জুর করেছে, নামঞ্জুর হওয়া উচিত ছিল। বড় ধরনের ফাউল আবুল সরকার। আইনজীবীরা বলছেন একটা বাউল ধরে জবাই কর, একটা বাউল ধরবে, ধরে জবাই করবে। এবং এইটা হচ্ছে বাংলাদেশের আদালত, এটা হচ্ছে ইউনুসের আদালত, ইউনুসের যে চেলা আসিফ নজরুলের আদালত। আমি আর ওই মাগ বর্গীয় ওই শব্দটার ব্যবহার করলাম না, মানে আমি কি আর বলি। এখন দেখেন এই আদালতে কি হয়েছিল, আমি আগেও দেখিয়েছি আপনাদেরকে, এখনও দেখেন। এই আদালতে এই যে সুরভি নামক এই যে মেয়েটা, জুলাই জঙ্গি, তাকে অনেকেই অনেক কথা বলেন তার শরীর নিয়ে বা তার ব্যবসা নিয়ে, অনেকে তাকে দেহ ব্যবসায়ী বলেন, এই বলেন, আমি সেগুলো বলবো না। তিনি তার জীবনে কার সাথে শোবেন, কার সাথে ঘুমাবেন, এটা তার ব্যাপার। কিন্তু চাঁদাবাজি যে করেছে এগুলো তো আমাদের কাছে প্রমাণিত। আর জুলাই জঙ্গি কোনটা চাঁদাবাজি করে না? যদি কেউ চাঁদাবাজি করে না এটা বলে, তাহলে আমি বরং অবাক হই যে এ কোন গুদামের ভাত খেয়েছে। তো সকালে রিমান্ড, বিকালে জামিন, সন্ধ্যায় মুক্তি, এই হচ্ছে জুলাই জঙ্গিদের অবস্থা। থানায় বসে আপনারা জানেন 15 ঘন্টায় মাহাদির জামিন। তো এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, বৈষম্যবাদী, তো হবিগঞ্জের থানায় বসে একজন হিন্দু এসআই, তাকে কিভাবে হত্যা করেছিল সেটির বিবরণ দিয়েছে, পুলিশকে কিভাবে মেরে ঝুলিয়ে রেখেছিল সেই বিবরণ দেওয়া এই জুলাই জঙ্গিকে কিন্তু 15 ঘন্টার মধ্যে ছেড়ে দেওয়া হয়েছে। একই আদালতে আবু সাইদের বিষয়ে দেখুন আইনজীবী কী বলেন। আবু সাইদকে কি আসলে হত্যা করা হয়েছে? আমরা অনেকেই তো লাফিয়েছিলাম, অনেক কিছু বলেছিলাম। আবু সাইদ, রক্ষা করো মোরে চির উন্নত মমশির, সেই মমশিরদের একটু দেখি। এর যে কালো রঙের গেঞ্জির যে অংশবিশেষ জব্দ করা হয়েছে, সেখানেও কিন্তু গুলির চিত্র পাওয়া যায় নাই। এডমিটেড এভিডেন্স অনুসারে উনি সেই লাঠি ব্যবহার করেছিলেন
পুলিশের লাঠি যখন তার মাথার উপর বা তার গায়ে আঘাত করে তখন তিনি তার হাতের লাঠি দিয়ে ওটাকে ডিফেন্সিভ স্টাইলে প্রোটেক্ট করেছিলেন। এইটা কিন্তু আইও 25 উইটনেস হিসেবে এটা এডমিট করেছেন। ফলে যেটা দাঁড়ায় যে একজন এই মামলার যে কোনো এই ট্রাইব্যুনালের যে কোনো মামলা হতে গেলে এখানে যেভাবে আনছে ক্রাইমস এগেন্স্ট হিউম্যানিটি, সেই ক্রাইমস এগেন্স্ট হিউম্যানিটি আনতে গেলে একজন প্রোটেস্টরকে সিভিলিয়ান হতে হয়, অর্থাৎ পিসফুল সিট ইন হতে হয়। এই টার্মিনোলজি চার্জে আছে যে পিসফুল সিট ইন বা সিভিলিয়ান। উনি যেহেতু ছিলেন না সেহেতু ওনাকে এই মামলায় ওনার ঘটনাটা এই ট্রাইব্যুনালে আনাটা যৌক্তিক হয় নাই। এবং একই সাথে আমি বলেছি যে আবু সাইদের যে বীরত্ব গাথা এই ট্রাইব্যুনালে মামলা আনার মাধ্যমে তার বীরত্ব গাথার যে অংশগ্রহণ মুভমেন্টে সেটাকে ডাউনগ্রেড করা হয়েছে। বরং এটা যদি পেনাল কোডের আমাদের যে দায়রা আদালতে বিশেষ কোনো আদালতে যদি বিচার হইতো তাহলে আবু সাইদের যে বীরত্ব গাথা সেটা ঠিক থাকতো, তাকে সিভিলিয়ান হিসেবে দেখানোর কোনো প্রয়াস থাকতো না এবং সে একজন প্রোটেস্টর এবং সেই প্রোটেস্টর হিসেবে তাকে পরিগণিত করে অর্থাৎ এই মামলা ট্রাইব্যুনালে না হয়ে নর্মাল দায়রা আদালত বা বিশেষ আদালতে হলে তার বীরত্ব কথা উন্মোচিত হতো ভালোভাবে। আদারওয়াইজ এখানে তাকে যে ডাউনগ্রেড করা হয়েছে এই ট্রাইব্যুনালে এনে সেই যুক্তি উপস্থাপন করে বলেছি যে আবু সাইদের যে মৃত্যু সেটা হেড ইনজুরিতে হয়েছে। তার ইনজুরি গুলির যেহেতু কোনো কার্তুজ পাওয়া যায় নাই, ইভেন তার বডি এক্স রে এক্সামিনেশন করা হয় নাই, তারপর রেডিওগ্রাফিক কোনো এক্সামিনেশন করা হয় নাই। মেডিকেল টেস্টে এই দুটো টেস্ট করলে তার বডিতে কিন্তু গুলির অস্তিত্ব বা কেভিয়েশন বলে গর্ত পাওয়া যেত এবং তার গায়ের যে কালো রঙের গেঞ্জির যে অংশবিশেষ জব্দ করা হয়েছে সেখানেও কিন্তু গুলির ছিদ্র পাওয়া যায় নাই। এটা আমাদেরকে আমাদের দুইজন আসামির অর্থাৎ আমির হোসেন এবং সুজনের নির্দোষিতাকে প্রমাণ করে। মোরওভার এসআই ইউনুস নামে একজন পুলিশ অফিসার, এখানে প্রসিকিউশন থেকে বলা হয়েছে যে তিনি গুলি করে তাকে হত্যা করেছেন। তাহলে যদি এসআই ইউনুস গুলি করে হত্যা করে তাহলে অন্য কেউ হত্যা করেনি, যার ফলে সেটাও দাঁড়িয়ে যায় যে আমাদের এই দুইজন আসামি নির্দোষ। একই সাথে আসামি আপেলের জন্য 29 নম্বর আসামি যে আর্গুমেন্ট করেছি যে উনি বিশ্ববিদ্যালয়ের চার্জে বলা হয়েছে যে উনি অ্যাডমিনিস্ট্রেটিভ স্টাফ, কিন্তু বিশ্ববিদ্যালয়ের কোনো নিয়োগপত্র, তার যোগদানপত্র, কোনো কাগজপত্র দেখাতে পারে নাই। ফলে তিনি ওই বিশ্ববিদ্যালয়ের কোনো কর্মচারী না এবং তাকে ভুলভাবে এই মামলায় দেখানো হয়েছে। যে গানশট, এই গানশটের আমি একটা পৃথিবীর বিখ্যাত একটি বই লায়ন্সের মেডিকেল জুরিসপ্রুডেন্স থেকে আমি রিটেন আর্গুমেন্টের সাথে এটা কপি করে দিয়েছি। সেখানে দেখা আছে যে একটি ব্যক্তির যখন ফায়ার আর্মসে মৃত্যু হয় তখন তার অটোপসি বা ময়নাতদন্ত করতে গেলে ম্যান্ডেটরিলি ভাবে অর্থাৎ আবশ্যিকভাবে তার বডির এক্সরে করতে হবে, রেডিওগ্রাফিক টেস্ট করতে হবে। এই দুটো টেস্টের মাধ্যমে তার বডিতে ফায়ার আর্মসের পিলেটস বা বুলেটস দ্বারা কোনো জখম হয়েছে কিনা সেটা কিন্তু অস্তিত্ব পাওয়া যাবে। যেহেতু এই মামলায় কোনো ধরনের এক্সরে এক্সামিনেশন করা হয় নাই এবং রেডিওগ্রাফিক কোনো টেস্ট করা হয় নাই বাই দ্য সেম ডক্টর যার কথা আপনি বললেন PW3 রাজিবুল হাসান, যদিও তিনি বলেছেন যে তাকে জোর করে বা পরিস্থিতির কারণে উনি বাধ্য হয়েছেন একাধিক পোস্টমর্টেম রিপোর্ট তৈরি করতে, বাট উনি ওনার এই আইডেন্টিফিকেশনস অফ দ্য বুলেটস এই কেভিয়েশন বা টেম্পোরারি কেভিয়েশন বলে সেটা উনি করেন নাই। ফলে ওনার যে রিপোর্টটা এই রিপোর্টটা কিন্তু ডিফেক্টিভ রিপোর্ট। একই সাথে আরেকটা পয়েন্ট খুব জরুরি, 5টা যে রিপোর্ট উনি তৈরি করেছেন সেই 5টা রিপোর্টে সিভিল সার্জনের স্বাক্ষরের একটি ঘর আছে, অর্থাৎ উনি একাই স্বাক্ষর করলে হবেন না, সিভিল সার্জনের স্বাক্ষর কিন্তু ওখানে নাই। অথবা ওই মেডিকেলের যিনি তখন প্রধান ছিলেন ডক্টর জাহানারা সামওয়ান নেম, ওনারও স্বাক্ষর নাই। হয় সিভিল সার্জনের স্বাক্ষর থাকা জরুরি ছিল অথবা ওই মেডিকেল কলেজ হাসপাতালে রংপুর তার প্রধান যিনি ছিলেন অ্যাডমিনিস্ট্রেটিভ প্রধান তার স্বাক্ষর থাকা জরুরি ছিল। এইটা যেহেতু আমি অন্যান্য মামলা ডিল করি নাই এবং আমি যে বইটার রেফারেন্স দিয়েছি লায়ন্স। আচ্ছা, আমরা আইনজীবীর কথা শুনলাম যিনি কিনা ওই আবু সাইদের ঘটনার বিবরণ দিলেন। তো এখান থেকে স্পষ্ট যে আবু সাইদের গুলির কোনো চিহ্ন নাই, তার কোনো এভিডেন্স নাই। আবু সাইদ যে আসলে স্লিপার সেলের সদস্য ছিল জামাত শিবিরের এবং সে যে আবু সাইদ হয়ে গেছে নিজের ইচ্ছাতেই সেটা প্রমাণিত এবং পুলিশ তো তাকে গুলি করেনি এবং সে লাঠি নিয়ে গেছিল, পুলিশকে পিটিয়েছিল, সেগুলো আমরা দেখেছি। এই যে আবু সাইদকে কেন্দ্র করে এই যে আদালত পাড়ায় এই যে আপনারা দেখলেন এই হাদির ঘটনা, হাদিকে হত্যা করেছে জামায়াত তাদের ইলেকশনের তাদের ফরে নেওয়ার জন্য, সিম্প্যাথি গেইন করার জন্য। এবং
হত্যাকারীকে নিরাপদ আশ্রয় রেখেছে জামাত, সে দুবাইতে আছে, কোথায় আছে বলা হচ্ছে, সেই আবার হত্যাকারী এসে ভিডিওতে বলছে আমি হত্যা করি নাই। মানে এই যে টালবাহানা, পুরো বিষয়টা এটাকে কেন্দ্র করে ভারত দখল, ভারতের হাইকমিশনে হামলা, নানান ধরনের ঘৃণা তারা ছড়ানোর চেষ্টা করলো, আওয়ামী লীগকে দোষারোপ করার চেষ্টা করলো। তো এই পুরো বিষয়টা, এই যে প্রহসন, এই প্রহসন থেকে আপনি তৃণমূলকে কি দেবেন, বার্তা দেবেন যে আসলে তারা ভবিষ্যতে আওয়ামী লীগের পক্ষ থেকে, অর্থাৎ আবু সাইদকে রিকগনাইজ কিন্তু আওয়ামী লীগ করেছিল, এই ধরনের ভুলভাল কাজে তারা আগাবে কিনা, বা পরবর্তীতে এই জিনিসগুলো কিভাবে ডিল করতে পারে বলে আপনি মনে করেন? দেখেন, জুলাই জঙ্গি উত্থানের সময়, আমি এটাকে অভ্যুত্থান তো কখনো বলবো না, জঙ্গি উত্থান, যার মাধ্যমে বাংলাদেশটা দখল হয়েছে একটা জঙ্গি হামলার মধ্য দিয়ে, ওই সময়টা একটা উত্তপ্ত পরিবেশ ছিল। যখন জুলাই আগস্টের সেই জঙ্গি উত্থান চলছিল, তখন তাদের প্রয়োজন ছিল একটা লাশ, এবং সেটা তারা করেছে। তারা তাদের যে ডেথ স্কোয়াড আছে জামাত শিবিরের, সেই স্নাইপার সেলের, যাই হোক হোয়াটএভার, সেই জঙ্গিকে তারা হত্যা করেছে পরিকল্পিতভাবে। এখন রাবার বুলেটের মাধ্যমে কিন্তু কাউকে হত্যা করা যায় না। পুলিশ, আমি ধরে নিলাম, রাবার বুলেট ছুঁড়েছে, তার মানে এই না আবু সাইদ হত্যাকাণ্ডের শিকার হয়েছে। তার আইনজীবী যেটা বললো, এখানে তো স্পষ্ট হয় যে আবু সাইদকে হত্যা করা হয়েছে পরিকল্পিতভাবে। সো এই ব্যাপারগুলা বাংলাদেশ আওয়ামী লীগের প্রত্যেকটা শ্রেণী পর্যায়ের নেতাকর্মীর প্রতি আমার একটাই আহ্বান থাকবে, এবং তাদের যে ভুলটা ছিল, আওয়ামী লীগ সব থেকে বড় ভুল যেটা করেছিল, তারা দেশটাকে ডিজিটাল করেছিল, কিন্তু তাদের দলটাকে তারা অ্যানালগ রেখেছিল। তাদের দলে ডিজিটালাইজেশনের কোনো ছিটে ফোটাও ছিল না ভাই। আপনি খেয়াল করেন, আওয়ামী লীগের যারা শীর্ষ পর্যায়ের নেতা এখন যারা আছে, তাদের হোয়াটসঅ্যাপ চালাইতে হাতের ব্যথা শুরু হয়ে যায়, হোয়াটসঅ্যাপ ইউজ করতে। খুবই দামি কথা বললেন ভাই, খুবই দামি কথা। তাহলে তারা সেখানে ফেসবুকটা কিভাবে ইউজ করে, ফেসবুকে কখন কোনটা লিখতে হয়, কখন কোন প্রেক্ষাপটে কোন সিচুয়েশন হ্যান্ডেল করতে হয়, এইটুক সেন্স আমি শিওর আওয়ামী লীগের হাইকমান্ড যাদেরকে বলা হয়, হাতে গোনা 10 জন 15 জন, এদের মধ্যে নাই। বঙ্গবন্ধু কন্যা, তিনি তো সবার থেকে সিনিয়র, তিনি যতটাই স্মার্ট, বাংলাদেশ আওয়ামী লীগের হাইকমান্ডের সেই তথাকথিত বদমাশগুলা, যারা বিতর্কিত, যারা দুর্বৃত্ত, এদের মধ্যে ওই স্মার্টনেসটুকু নাই। এবং সোশ্যাল মিডিয়া যে ব্যাপারটা, এখন আপনি দেখেন গত 15 মাস পার হয়ে গেছে, জুলাই জঙ্গি উত্থানে যে আওয়ামী লীগের ব্যর্থতা ছিল, এটা কিন্তু স্বীকার করে না। তারা বলে মেটিকুলাস প্ল্যান ছিল, মেটিকুলাস অভ্যুত্থান ছিল, এটা সিআইএ, ডিপ স্টেট, আইএসআই, হোয়াটএভার, তুর্কি ফুরকি যা বলুক না কেন, কিন্তু তাদের যে সামষ্টিক ব্যর্থতা ছিল, এটা কিন্তু তারা স্বীকার করে না। আমি ক্ষমা চাওয়ার কথা বলতেছি না, কিন্তু ভাই এখানে ক্ষমা চাইতে হবে, জঙ্গিদের কাছে কোনো ক্ষমা চাওয়ার প্রশ্নই আসে না। কিসের ক্ষমা চাইবে? আওয়ামী লীগ কোনো ভুল করে নাই, কিন্তু তাদের যে ব্যর্থতা ছিল, এই যে আইসিটি মন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, তাকে বানানো হয়েছিল, আইসিটি মন্ত্রণালয়টাকে কোথায় নিয়ে দাঁড় করিয়েছে আপনি ভাবতে পারেন? সেখানে কাদের অ্যাক্সেস দেওয়া হতো? টিকটকার সালমান মুক্তাদির, ইয়েস, তাসিফ খান, ওই ডানা ভাই, হোয়াটএভার, এদেরকে, মানে আপনি চিন্তা করেন, যাদের কোনো আদর্শিক দায়বদ্ধতা নাই, যাদের মধ্যে কোনো আদর্শিক বিষয় উপস্থিত নাই বললে চলে, তাদেরকে কি করা হতো? বঙ্গবন্ধু কন্যা একটা প্রোগ্রাম করবে, সেখানে গেস্ট করা হতো, সেখানে তাদের গলায় কার্ড ঝুলিয়ে নেত্রীর সাথে ছবি তুলে দেওয়া হতো। অথচ ছাত্রলীগ যারা করে, একদম কেন্দ্রীয় থেকে শুরু করে একদম তৃণমূল পর্যন্ত, এদের প্রত্যেকের স্বপ্ন থাকে শেখ হাসিনার সাথে একবার সাক্ষাৎ করবে, একটা সালাম দেবে, একটা ছবি তুলবে, সারা জীবনের স্বপ্ন থাকে, বা কেউ কেউ 5 হয়ে সালাম করবে। দেখেন ওই কন্টেন্ট ক্রিয়েটর, ও করবে কি, ওইটা দেখাই ও ধান্দা করবে বিভিন্ন জায়গা থেকে, আর ছাত্রলীগ সে তার ঘরে টানায় রাখবে যে আমার জীবনের শ্রেষ্ঠ পাওয়া। দেখেন, আওয়ামী লীগের উপজেলা আওয়ামী লীগের সভাপতি, এটা কিন্তু একটা বড় পোস্ট, একটা উপজেলার মা বাপ আওয়ামী লীগের, এদের মতো অনেকের স্বপ্ন থাকে বঙ্গবন্ধু কন্যার সাথে একটা ছবি তুলে সেটা আজীবন তারা রাজনৈতিক চাওয়া পাওয়া কিছু নাই, জাস্ট একটা ছবি। অথচ এই দুর্বৃত্তগুলা বঙ্গবন্ধু কন্যার আশেপাশে যেই লেয়ার গুলা ছিল, লেয়ারের মধ্যে কয়েকটা লেয়ার ছিল, একটা বলবো না আমি, এই দুর্বৃত্তগুলা, চুরবাটপার গুলা, আমি এদেরকে এইভাবেই বলি, চুরবাটপার। আমি কাউকে ভয় পাই না ভাই, সিরিয়াসলি, যতদিন বাঁচবো সত্য কথা বলবো, মরে গেলে শেষ, আমাকে কেউ মনে রাখবে না, 7 দিন 10 দিন 15 দিন 1 মাস শেষ, এরপরে আমার চ্যাপ্টার ক্লোজ। সো আমি মরার জন্য ভয় পাই না। এই বাটপার গুলা, এই চিটার বাটপার গুলা আপনার আপার কাছে নিয়ে যাইতো, ছবি তুলাইতো, কথা বলাইতো, মানে আপাতত আর এত কিছু দেখার তার সময় নাই, কে বাটপার, কে চুর, কার কোন আদর্শ, এগুলা তো দেখার সময় নাই। এই জুনায়েদ আহমেদ পলক, এই নসরুল হামিদ বিপু গং, এই নসরুল হামিদ বিপু রাফসান্দা ছোট ভাইয়ের মতো একটা কন্টেন্ট ক্রিয়েটর আছেন, মেবি আপনি চেনেন, তাকে প্রমোট করতো, তাকে নিয়ে লাইভ করতো, তাকে নিয়ে খাইতো। অথচ ছাত্রলীগের ছেলে মেয়েরা বাসার সামনে গিয়ে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতো, তাদের সাথে দেখা করার সময় হতো না, কথা বলার সময় হতো না। শুধু এত কথা কি বলবো, ছাত্রলীগের প্রেসিডেন্ট সেক্রেটারি তারা কি করেছে? তারা কন্টেন্ট ক্রিয়েটরদের সাথে গিয়ে মানে গুলশানে বৈশা আড্ডা দেয়, বনানীতে বৈশা আড্ডা দেয়, অথচ তার কর্মীরা ঘন্টার পর ঘন্টা টিএসসিতে বসে থাকে, ঘন্টার পর ঘন্টা পরিবাগে বৈশা মশা মারে। এই ছিল আওয়ামী লীগের রাজনৈতিক সংস্কৃতি। আপনি বলতে পারবেন আওয়ামী লীগ গত 15 বছরে একটা গণতান্ত্রিক চর্চামূলক কোনো প্রোগ্রাম করেছে?
একটা সাংস্কৃতিক চর্চামূলক কোনো প্রোগ্রাম করেছে যেখানে সংস্কৃতি প্রকাশিত হবে, যেখানে বাংলাদেশের হাজার বছরের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি নিয়ে একটা ওয়াজ মাহফিল পরিচালনা করেছে, যাত্রা বন্ধ করেছে, প্রমোট করেছে, ওয়াজ মাহফিল প্রমোট করেছে, 560টা মডেল মসজিদ প্রমোট করেছে, কোথায় কোথায় মাদ্রাসা বানিয়ে দেওয়া যায়, যাত্রাবাড়ি থেকে গুলিস্তান পর্যন্ত কয়েকশো মাদ্রাসা বানিয়ে দিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। কারণ তাদের ধারণা মাদ্রাসা বানাইলে উপরে গেলে পরে 70 হর আর জান্নাত পাওয়া যায়, এত সহজ সবকিছু। ভাই সামষ্টিক ব্যর্থতার দায় এটা স্বীকার করতে হবে। আমি মাফ চাওয়ার কথা বলতেছি না, জুলাই আগস্টে যে আওয়ামী লীগ অ্যানালগ ছিল এটা বারবার প্রমাণিত হয়েছে। আপনি দেখেন তৎকালীন সময়ে যে ফেসবুক পেজগুলো থেকে গুজব রটানো হয়েছে, আপনি আসাদ ভাই কেন ভুল বুঝেছিলেন? এই গুজবগুলোর কারণে তো ভুল বুঝেছিলেন আপনি তো অরিজিনাল যে ইনফরমেশনটা সেটা তো আপনি জানতে পারেন নাই, কোনো ছিল না। পলক, আচ্ছা ভাই বলেন, এই যে পলক যখন বলে যে আমরা ইন্টারনেট বন্ধ করে নিয়ে এমনি বন্ধ হয়ে গেছে, আপনি বলেন এটা আপনি বিশ্বাস করছেন? এটা তো এই কথাটা বলার দরকার কি ছিল? এটা তো গাঁজাখুরি কথা। ওই যে বললাম না, তাদের সামষ্টিক ব্যর্থতাগুলো স্বীকার করতে পারে না। এই যে আরেকটা কথা বলেছি আপনাকে আমি, যে কখন কোথায় কি ডেলিভারি দিতে হবে, কখন কোন প্রেক্ষিতে কোন প্রেক্ষাপটে কোন সিচুয়েশনে কিভাবে হ্যান্ডেল করতে হবে, এইটুক সেন্সই তো এদের মধ্যে নাই। এরা রাজনীতি করবে কিভাবে? এরা তো সর্বোচ্চ সব কথার সত্য কথা যেটা এক বাক্যে বলি, এদের রাজনৈতিক প্রজ্ঞা, রাজনৈতিক যোগ্যতা, মেধা কিচ্ছু ছিল না ভাই। এদের ছিল ব্যাকআপ, মামা, খালু, ফুপা, টাকা, এগুলা দিয়ে নেতা হয়েছে। নেতা হওয়ার পর আপনার চুরিবাটপারি করছে, যে যার যেটা। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা তো ওইভাবে কারোর খুঁজলেন না, উনি তো দলটাকে নিয়ে ভাবেন নাই। উনি তো এখন এটা আমি মনে করি উনি এখন মনে মনে আফসোস করেন যে আমি আমার দলটা নিয়ে ভাবি নাই। আমি সবসময় আমার দেশকে উন্নত করার চেষ্টা করেছি, দেশের ইনফ্রাস্ট্রাকচারাল উন্নয়ন করেছি, কিন্তু আমার দল যে দেউলিয়া হয়ে গেছে, আমার দলে যে সব চুরবাটপারের অনুপ্রবেশ ঘটেছে, এটা আমি কখনো দেখি নাই, এবং এটার জন্য এখন ভুগতে হচ্ছে। আজকে আওয়ামী লীগের কোনো সেকেন্ড ইন কমান্ড কেন নাই? ওয়াই? কেন নাই? কেন আওয়ামী লীগ 15 মাসেও মাথা উঁচু করে দাঁড়াতে পারতেছে না? অনেকগুলা সিচুয়েশন আসছে, অনেকগুলা সুযোগ সৃষ্টি হয়েছে, কিন্তু আওয়ামী লীগ সেটাকে ক্যাচ করতে পারে নাই। ওয়াই? কেন? এটা তাদের সামষ্টিক ব্যর্থতা, এটা তাদের দলীয় ব্যর্থতা। এটা স্বীকার করতে হবে, ভুল স্বীকার করতে হবে। আমি বলতেছি না মাফ চাইতে হবে, মাফ চাওয়ার কোনো প্রশ্নই আসে না। জুলাই জঙ্গিদের সাথে কিসের মাফ? তাদের সাথে কোনো মাফ হবে না। কিন্তু দলীয় নেতাকর্মীদের উপর যে অন্যায় অত্যাচার করা হয়েছে, যে নির্যাতন নিপীড়ন করা হয়েছে, যদি 4 আগস্ট, আরেকটা কথা বলি, আওয়ামী লীগের কোন কোন নেতারা সম্পৃক্ত ছিল বঙ্গবন্ধু কন্যাকে বুঝিয়েছে যে 4 আগস্ট সকল নেতাকর্মীকে মাঠ থেকে তুলে নিতে হবে, আর্মির হাতে সবকিছু দায়িত্ব দিতে হবে। এই দায়িত্বগুলা কারা দিয়েছিল, এই কথাগুলা কারা বলেছিল, এগুলো সামনে আনতে হবে, এগুলো নিয়ে কথা বলতে হবে। এরা দুর্বৃত্ত, এরা সেই ডিপ স্টেটে ডলার খেকো বাটপার। নয়তো এ তো একটা মানে গরম সিচুয়েশনের মধ্যে আপনি কিভাবে আপনার দলীয় নেতাকর্মীদেরকে বাইরে বের করে নিয়ে আসেন, ঘরে উঠতে বলেন? যদি 5 আগস্ট আওয়ামী লীগের 2 থেকে 3 লক্ষ লোক ঢাকা শহরে থাকতো, ড্যাম শিওর ভাই গণভবনে অ্যাটাক করতে পারতো না জঙ্গিরা, কখনোই সম্ভব ছিল না। আওয়ামী লীগের নেতাকর্মীরা রক্ত দিয়ে হলো এটাকে তারা নিয়ন্ত্রণ করতো, রোধ করতো। এই কথাগুলো বলতে হবে, কিন্তু এই কথাগুলো বলার মতো হ্যাঁ, আওয়ামী লীগের নেতাকর্মী কখনো মাঠে ঘাটে কখনো পালায় না, মানে হ্যাঁ। আপনি কথা বলবেন, আপনাকে বলবো জামাতের পেইড এজেন্ট আসাদ নূর। আমি কথা বলি, আমি ছাত্রলীগ করা ভাই, আমার ছাত্রলীগের একটা না কয়েকটা পোস্ট আছে। আমাকে বলে আমি নাকি জামাত শিবিরে, আমাকে বলছে আমি জামাত শিবিরের নাস্তিক শাখার কি জন্য হোয়াটএভার। আপনি আপনার ধর্মীয় জায়গা আপনার আলাদা ভাই, আপনার ধর্ম আপনি মানেন, না বলতেছে কি বুঝছেন জিনিসটা বিপ্লব ভাই, আমি নাস্তিক শাখার জামাতে ইসলামের কি একটা সভাপতি নাকি বানাই দিছে আমাকে, অথচ আমি এই বাংলাদেশের আওয়ামী লীগের দুর্যোগে, এই মুক্তিযুদ্ধ, এই বাংলাদেশের অস্তিত্বের প্রশ্নে আমি ধর্মকেন্দ্রিক কথা বলাই বাদ দিয়ে দিচ্ছি। এই যে এখানে অনেকে কমেন্ট করছেন যে ইসলাম বিষয়ক প্রশ্নোত্তর পর্ব, আমি আমার দর্শককে বলেছি ওইটা আমি আনবই না, কারণ আমি কোনো ধর্ম নিয়ে আর কথা বলবো না। এখন আমার দেশ উদ্ধার করা, এবং দেশ উদ্ধার হয়ে গেল, বয়সও বাড়ছে, কিন্তু আমি আমার ওই জায়গাটাকে স্যাক্রিফাইস করে ফেলছি শুধুমাত্র দেশের জন্য। এই মানুষগুলো আমাকে কিন্তু বলছে যে আমি জামাত শিবিরের লোক। আমি শুধু বলছিলাম যে এটা তো ভাই আমাকে বলতেছে, আমি বুঝতে পারতেছি না। আমি এটা শিকার, আমি ছাত্রলীগ করাবো, আমি রানিং ছাত্রলীগের পোস্টে আছি ভাই, এখনো কমিটিতে, ছাত্রলীগের কমিটিতে আমার নাম আছে, রানিং কমিটিতে, যে কমিটি এখন উপস্থিত আছে। তাহলে আমাকে বলতেছে জামাত শিবিরের পারপাস সার্ভ করি, এখানে তো আসলে বলার কিছু নেই। আপনি সত্যি কথা বললে পরে আপনাকে জামাত শিবিরের দালাল বানাই দেবে, এটা একটা প্রবণতা সৃষ্টি হয়ে গেছিল আওয়ামী লীগের মধ্যে। আওয়ামী লীগটাকে যারা তৃণমূলের দল থেকে, গণমানুষের দল থেকে, জনমানুষের দল থেকে, ধর্মনিরপেক্ষ রাজনৈতিক দল থেকে, প্রগতিশীল রাজনৈতিক দল থেকে, যারা সেকুলার দল থেকে, যারা এটাকে মৌলবাদী দলে পরিণত করেছিল, যারা হেফাজতের সাথে পীড়িত করেছিল, যে হেফাজত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ইস্যু করে, এটা এখন আমাদেরকে দেখতে হয়। হ্যাঁ, এটার থেকে বড় লজ্জা তো কিছু হইতে পারে না। কেন আমার ভাই ধর্মভিত্তিক রাজনীতি করতে হবে? বাংলাদেশ আওয়ামী লীগের জন্ম কি ধর্মভিত্তিক রাজনীতির মধ্য দিয়ে হয়েছিল? বঙ্গবন্ধু কি ধর্মভিত্তিক রাজনীতি করতেন? কখনো বলেছিলেন যে তোমরা ধর্মভিত্তিক রাজনীতি করো? সব থেকে বড় কথা, আওয়ামী লীগের পতন সেদিন হয়েছে যখন 2014 সালের যে সম্মেলন হয়, সৈয়দ আশরাফ ভাই ষড়যন্ত্রের মাধ্যমে পরাজিত হয়ে গেলেন। এরপর ওবায়দুল কাদের এসে ঘোষণা দিলেন কয়েকদিনের ব্যবধানে, আজ থেকে
জামাতের সকল নেতাকর্মীর স্ত্রী সন্তানরা ছেলে মেয়েরা আওয়ামী লীগের রাজনীতি করতে পারবে। ওই দিনই আমি একটা স্ট্যাটাস দিয়েছিলাম ফেসবুক, আমি আপনাকে দেখাইতে পারতাম, এখন আমি অনেক দূরে স্ট্যাটাস খুঁজতে অনেক সময় লাগবে, যে আজ থেকে বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতিতে কফিনে পেরেক ঠুকে দেওয়া হলো। এই পেরেক আস্তে 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 বড় হবে এবং ধীরে 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 এই পেরেক একটা সময় কফিনটাকে ব্লাস্ট করে দেবে এবং 5 আগস্টের অভ্যুত্থানের মধ্য দিয়ে সেটাই হয়েছে। ওবায়দুল কাদেরের মাধ্যমে জি, ওবায়দুল কাদের নিয়ে দুইটা প্রশ্ন বলি। হ্যাঁ, sure। আমি দুঃখিত ইন্টারাপ্ট করার জন্য। ওবায়দুল কাদের যখন ওই গল্প বানায় আসলেন আমাদের কাছে, আমি জুলাই জঙ্গিদের টাকা পয়সা দিয়া ওরা আমাকে খুব ভালোবাসতো, আমাকে পার করে দিছে, তখন দেখলাম কিছু নেতাকর্মীর মধ্যে উচ্ছ্বাস যে আমাদের নেতা ফিরে আসছে। এরা জানেই না যে ওবায়দুল কাদের কিভাবে ধ্বংস করেছে। আচ্ছা বুঝলাম, সে সাধারণ সম্পাদক ছিল, তার অনেক ক্ষমতা ছিল, তার কোরাম ছিল, সিন্ডিকেট ছিল, শেখ হাসিনাকে বিভ্রান্ত করতে পারছে, অনেক কিছু পারছে। তোর চোখের সামনে তো দেখা যায় এই লোকটা কিভাবে এই মানে শেখ হাসিনা সরকারের পতনের আগে ছাত্রলীগের কাছ থেকে দৌড়ানি খাইল ওবায়দুল কাদের, মানে তার কর্মীদের কাছ থেকে দৌড়ানি খায় একটা দলের সাধারণ সম্পাদক। বোঝেন কতটা কর্মী শূন্য হয়ে গেলে পরে এগুলা হয়েছে। এবং আমি আরও আশ্চর্য হয়েছি ভাই, বঙ্গবন্ধুর 10 জানুয়ারির স্বদেশ প্রত্যাবর্তনের যে ভাষণ বা অনেক জিনিস আওয়ামী লীগের নেতাকর্মীরা শোনেই নাই, মানে শুধু নামে আওয়ামী লীগ করে গেছে। আরেকটা বিষয়, এই যে বুদ্ধিজীবী যারা রয়েছেন, শিক্ষক থেকে শুরু করে সচেতন মহলে আওয়ামী লীগের উপরে বিদ্বেষ তৈরি হয়ে গেছিল। আমি অনেকের সাথে কথা বলেছি 5 আগস্ট পরবর্তী, বিশেষ করে গত 1 মাসে, যারা একসময় খুবই মানে ঘোষণা দিয়ে লালবদর ছিল, এখন ঝিমায়া পড়ছে, তাদের আমি জিজ্ঞেস করি, অনেকে শিক্ষক, যে স্যার আপনি তো এরকম লোক না, আপনি তো স্বাধীনতার পক্ষের, তাহলে জুলাইয়ের এই করলেন কেন? তিনি তার কর্মক্ষেত্রে বললেন যে অযোগ্য ব্যক্তিকে তার অফিসার বানিয়ে দেওয়া হয়েছে, তার নিয়ন্ত্রক বানিয়ে দেওয়া হয়েছে শুধুমাত্র আওয়ামী লীগের ওই কোনো একটা নেতার সাথে তার সুসম্পর্ক। তো আওয়ামী লীগের নেতারা যোগ্যতা দেখে নাই। আপনি এখন অনেকের দোষ দেন যে অমুক শিক্ষক, অমুক শিল্পী, অমুক ব্যক্তি কেন ওই সময় জুলাইয়ের পক্ষে নিছিল, তার দুঃখটা কেউ শুনতে যায় না যে তাকে কি করছে, তার ক্যারিয়ার ধ্বংস করে দিছে, কিন্তু সে সত্যিকারে আওয়ামী লীগের পক্ষেরই লোক ছিল, মুক্তিযুদ্ধের পক্ষের লোক ছিল। তো পক্ষের লোককে বিপক্ষে নিয়ে গেছে শুধুমাত্র কিছু সুবিধাভোগী নেতাদের, তাদের ব্যক্তি স্বার্থ উদ্ধারের জন্য এবং তাদের কর্মী বাহিনীর মধ্যে যারা গুন্ডা তাদের জন্য। যে আপনি আর একটু কন্টিনিউ করেন, আমি দুঃখিত থামানোর জন্য আপনাকে একটা উদাহরণ দিই ভাই, কিভাবে ভিন্ন মতে মানুষকে অনুপ্রবেশ ঘটানো হয়েছে বিভিন্ন সেক্টরে। আমার একটা ফ্রেন্ড ছিল টাঙ্গাইল, একটা মৌলানা ভাসানী বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক। সে এসআই যে পরীক্ষা হয় সেখানে কম্পিউটার টেস্ট থেকে শুরু করে সবকিছুতে টিকে গিয়েছিল, শুধুমাত্র ভাইভাতে একটা রেকমেন্ডেশন প্রয়োজন ছিল। এটার জন্য আসাদুজ্জামান খান কামাল, আমাদের জামাত প্রেমী স্বরাষ্ট্রমন্ত্রী, তার কাছে যাওয়া হয়েছিল। সে আশ্বাসও দিয়েছিল, তার আশেপাশের একজন ব্যক্তি ছিল, তার রাইট হ্যান্ড যাকে বলা হয়, তার নাম আমি সঙ্গত কারণে বললাম না, লজ্জা পাবে, সে নিশ্চিত ছিল যে হ্যাঁ মন্ত্রী মহোদয়ের কাছ থেকে যাবে, এটা তোমার চাকরি হয়ে যাবে। সেখানে তার চাকরিটা হয় নাই, তার বিশ্ববিদ্যালয়ের জামাতের নেতার ছেলের চাকরি হয়েছে সেই জায়গায়। তাহলে আপনি বুঝে নেন ছাত্রলীগের নেতাকর্মীদেরকে কিভাবে তারা ট্রিট করতো। তারা তাদেরকে টুকাই ভাবতো, তাদের ঘামের গন্ধে তারা মানে হতো, বিরক্ত হতো যে এই কেন আসছে এখানে। এভাবে প্রত্যেকটা সেক্টরে জামাত, শিবির, বিএনপি, স্বাধীনতা বিরোধী শক্তি, প্রত্যেকটা পর্যায়ের মানুষ এরা এই আওয়ামী লীগের তথাকথিত চুরবাটপার গুলা, যারা নিয়ন্ত্রক স্থানে ছিল, যারা নেতৃত্ব স্থানীয় ছিল, এরা 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 টাকার বিনিময়ে, শুধুমাত্র টাকার বিনিময়ে। এখন দেখেন ভাই, আমি তো ছাত্রলীগ করেছি, আমি যদি একটা চাকরির জন্য যাইতাম, একটা নেতাকে বলতাম যে ভাই আমার চাকরিটা প্রয়োজন, আমার পরিবারের সমস্যা চলতেছে, আমার কাছ থেকে তো সে টাকা চাইতে পারবে না, লজ্জার জায়গা থেকে। তখন কি করবে? আচ্ছা ঠিক আছে, ওকে ফাইন, তোমাকে আমি করে দেবো, যাও। এই যে আমি গেলাম, আমারটা কিন্তু হবে না। যে 20 লাখ টাকা দিয়েছে, যে 15 লাখ টাকা দিয়েছে, তারটা হবে। এবং সেটাই হয়েছে প্রত্যেকটা সেক্টরে। আপনি দেখেন স্বাধীনতা বিরোধী চক্রের আস্ফালন আপনি কেন দেখতে পাচ্ছেন? আওয়ামী লীগ 15 বছর ক্ষমতায় ছিল, তাদের লোক কোথায় এখন? কোথায় কোথায় সেই আওয়ামী লীগের বুদ্ধিজীবীরা কেন থাকবে ভাই? যে বুদ্ধিজীবীদের উপর আপনি এই অযোগ্য লোকদেরকে চাপিয়ে দিয়েছেন তাদের বিভিন্ন সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত চাপিয়ে দেওয়ার পর আপনি কিভাবে ডিজার্ভ করেন বা কিভাবে এক্সপেক্ট করেন যে সেই বুদ্ধিজীবী আপনার কথা বলবে? বলবে না তো। এটা তো একদিন 2 দিনে হয় নাই, 15 বছরের পুঞ্জীভূত ক্ষোভ, এটা কেউ কথা বলবে না, কারণ সেই জায়গাটা তো রাখে নাই। এখানে আমি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে কোনোভাবে দোষারোপ করবো না, কারণ উনি একটা নারী হয়ে প্রত্যেকটা সেক্টর উনি একক হাতে সামলানো ওনার পক্ষে পসিবল ছিল না। যাদেরকে শীর্ষস্থানে বসানো হয়েছিল, যাদেরকে দায়িত্বপূর্ণ জায়গায় বসানো হয়েছিল, দায়িত্বপ্রাপ্ত জায়গায় বসানো হয়েছিল, তারা সেই কাজগুলো ঠিকঠাক ভাবে করে নাই। তারা সবসময় চেষ্টা করেছে কিভাবে আমি এটা করতে পারবো, কিভাবে এখান থেকে আমার 2 পয়সা লাভ হবে, কিভাবে আমার শ্যালক, আমার শালিকা, আমার ওয়াইফ, আমার শাশুড়ি, তাদের মন জোগাড় করতে পারবো, তাদের মন জয় করতে পারবো, তাদের মনোরঞ্জন করতে পারবো। এই ধরনের প্রবণতা থেকে আওয়ামী লীগটা ধ্বংস হয়ে গেছে ভাই। আওয়ামী লীগ যে গণমানুষের দল ছিল, আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, আওয়ামী লীগ একটা প্রগতিশীল দল, আওয়ামী লীগ সেকুলার দল, এই দলটাকে কর্পোরেট মাফিয়া লীগে পরিণত করেছিল কারা? এই তথাকথিত বাটপার গুলা, হাসান মাহমুদের মতো বাটপাররা, এই জুনায়েদ আহমেদ পলকের মতো বাটপাররা, এই
আরে না বলি থাক, বুঝতেই পারছেন আমি জি। কার কথা বলতেছি। কিন্তু আমি খুবই করি যে আওয়ামী লীগ পরিশুদ্ধ হয়ে আসবে, কারণ এখন তৃণমূলের মধ্যে যে উচ্ছ্বাস আমি দেখতে পাই, মানে এই যে হারানোর বেদনা, অর্থাৎ আমাদের বাংলাদেশটাকে ধ্বংস হয়ে যাচ্ছে। দেখেন, আমাদের কিন্তু গর্বের মতো একটা বড় অর্জন কিন্তু পদ্মা সেতু। আমাদের প্রধানমন্ত্রী বিশ্বব্যাংককে বৃদ্ধাঙ্গুলি দেখাইয়া পর্যন্ত এইটা করছেন। শেখ হাসিনার অনেক সমালোচনা আমি করছি, কিন্তু তার এই বলিষ্ঠতা, তিনি যে দৃঢ়চিত্তে যেভাবে দলটাকে আগলায় রাখছিলেন, কিন্তু এই হাসান মাহমুদ বা এই মৌখররা এরা করছে কিছু হচ্ছে, আমাদের উপরে তো নেত্রী আছি, বিপদ হইলে নেত্রী আর সুবিধার বেলায় আমি। এবং আপনারা অনেকে সর্বমিত্র চাকমাকে নিয়ে কথা বলছিলেন, আমরা একটু সেদিকে যাই। আমার দুইটা কমেন্ট পড়তে হবে, তারপর আমরা জামাত শিবিরের ব্যাপারে যাব। জামাত শিবিরের প্রধান এই যে চাষি দেখতে পাচ্ছেন, চাষিরা আমাদের খাদ্য দেন, তারা তাদের প্রতি কৃতজ্ঞতা, কিন্তু এই যে সিজনাল বাটপার, মানে সে কৃষি নিয়ে কথা বলবে, কৃষি বান্ধব বাংলাদেশের এই যে পেঁয়াজ আলু সব ভারত থেকে আমদানি হয়, উন্নতি কিছুই করেনি, যখন বিপদে পড়ে তখন কৃষি নিয়ে আসে। দিলদারের কথা মনে পড়ে, দিলদার বাংলা সিনেমার যে কমেডিয়ান ছিল, এই লোকটাকে দেখে আমার তার কথা মনে পড়ে, একদম ক্যারেক্টারের মধ্যে পড়ে। জি, এইটাই আর কি। তো এই যে কয়েকটা গুপ্তকে আমি আজকে দেখাবো। তারপরে আমি কয়েকটা কমেন্ট পড়ি, কারণ সবার কমেন্টই যেটা ভেবেই কমেন্ট করেন না কেন, আপনাদের কমেন্ট তো অবশ্যই আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা একটু দেখি। আর একটা অনুরোধ আছে যে আপনারা এই লাইভটা শেয়ার করতে পারেন। এই মুহূর্তে বাংলাদেশের সময় কয়টা? এখন প্রায় 12টা বাজে, কিন্তু 12টা বেজে 11 মিনিট। তো এখনও কিন্তু আমাদের প্রায় 5,000 মানুষ দেখছেন। আমি খুবই কৃতজ্ঞ আপনাদের কাছে যে, এবং বিপ্লব হাসান ভাইয়ের খুবই প্রশংসা যে তিনি অত্যন্ত চমৎকার কথা বলছেন, মানুষ খুব আনন্দিত এটা নিয়ে। আচ্ছা, আমার স্ক্রিনটা চেঞ্জ হতে একটু সময় নিচ্ছে, এই স্ট্রিমিং সফটওয়্যারটাতে একটু ত্রুটি দেখা যায়। আমি কমেন্টগুলো দেখানোর চেষ্টা করছি, কিন্তু এখান থেকে সরাতে পারছি না। তো আচ্ছা, আমি খুব দ্রুতই এটা চেষ্টা করছি, হয়ে যাবে, ডোন্ট ওয়ারি। তো ভাই, আমি জামাতের কিছু জিনিস দেখাবো, এর আগে আমি একটু এই কমেন্টটা একটু পড়ি, কারণ আমাদের এই দুঃসময়ের মধ্যে যারা আছেন তাদের মধ্যে একজন রোকেয়া প্রাচীর একটা বিষয় নিয়ে, যে রোকেয়া প্রাচীর সব জায়গায় লম্বা বক্তৃতা দিচ্ছেন মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে। ওনার নিজের সন্তানিত আসিফ নজরুলের কাছে থাকে এবং সেই সূত্রে সরকারি সুবিধা নিচ্ছেন উনি। এরাই আসলে আওয়ামী লীগকে ধ্বংস করেছেন। আমি একমত না। আসিফ নজরুল তার স্বামী, এটা তার অপরাধ না। তিনি যাকে বিয়ে করেছিলেন, যেটা ভেবে বিয়ে করেছিলেন, সেটা আসিফ নজরুল যে না, এবং আপনি তাকে ধন্যবাদ দেওয়া উচিত যে আসিফ নজরুলের সাথে তিনি সংসারটা করেননি, কারণ এরকম একটা বদমাশ লোককে চিনে যাওয়ার পরে কোনো সুস্থ মানুষ তার সাথে সংসার করতে পারে না। এখন আপনি বলবেন হুমায়ুন আহমেদের মেয়ে সুস্থ, এখন এই প্রশ্ন করলে তো তাজউদ্দিন আহমেদের মেয়ের কথা বলতে হয়, যে আমাদের স্বাধীনতার ইতিহাস সে নতুন করে বলা শুরু করেছে বঙ্গবন্ধুর নামে কুৎসা করার জন্য, বা বডি সোহেল। এখন তাজউদ্দিন ছেলে হলেই কি সে মানুষ হয়ে যাবে নাকি? এটা বডি সোহেল, শারমিন, তাজউদ্দিনের মেয়ে, এদের দেখলে বোঝেন না? তো একইভাবে আসিফ নজরুল এ তো আজীবনের গাদ্দার, তো তার সাথে রোকেয়া প্রাচী সংসার করেন। এখন সন্তান কার কাছে থাকবে, এটা আসলে শুধুমাত্র বাবা মারা নির্ধারণ করেন না, এটা কোর্ট অনেক সময় নির্ধারণ করে। তো যাই হোক, এইটা একটা বিষয়। কমেন্ট করার ক্ষেত্রে আমার মনে হয় একটু ইয়ে করা উচিত, মানে একটু বুঝে। আবার এখানে কিছু কিছু লোক আওয়ামী লীগ সেজে এসে কমেন্টও করছেন, সেটা আপনি জানেন না, এই গুপ্তের জ্বালায় তো থাকতে পারেন। এই যে এক লোক যে আমি আওয়ামী লীগ কোরআন দিয়ে ফুটবল খেলি, মানে সে বোঝাচ্ছে আওয়ামী লীগ কোরআন দিয়ে ফুটবল খেলে। আওয়ামী লীগ হইলে আওয়ামী লীগ হিন্দু, এগুলারে ভাই তোদের বাপদাদারা করে আসছে। শেখ হাসিনার কপালে তিলক বসে আসে, হিন্দু হয়ে গেছে। শেখ হাসিনার বাবার নাম দেবাশিস চক্রবর্তী, বঙ্গবন্ধুকে দেবাশিস চক্রবর্তী বলা হয়। আরে ভাই, একজন যদি দেবাশিস চক্রবর্তী থাকে এবং সে যদি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হয়, মোহাম্মদ, মানে এই যে ইসলাম গ্রহণ করে, তাহলে তো তাকে ধন্যবাদ নিয়ে তারা গালাগালি করতেছে কেন? মানে হিপোক্রেসির বাইরে ভাই, এরা যে কি বোঝে না তাও বোঝে না, কি আর বলি। তো এই গুপ্তদের ব্যাপারে নতুন করে কিছু বলার নাই ভাই। আমি এই চাষির কাছ থেকে যাই ধীরে ধীরে। এইবার হচ্ছে সর্বমিত্র চাকমাকে নিয়ে আপনারা বলেছেন তো যে সে শিবির শুনে অনেক অবাক হচ্ছেন। আরে ভাই, সে তো শিবির, তো এটা নিয়ে অবাক হওয়ার তো কিছু নাই। এবং এই দেখেন, কামরুল হাসান মামুন একজন লালবদরদের পৃষ্ঠপোষক, এবং তিনি হচ্ছেন শিক্ষক নেটওয়ার্কের একজন অন্যতম ব্যক্তি। ওই যে অভিশাপ আসমান কাপের একজন লোক, তার আরও লোক আছেন, তাদেরকে আপনারা শিক্ষক নেটওয়ার্ক, আনু মোহাম্মদ, আরও অনেকেই আছেন, নারীদের নাম আর নেই। তো তিনি বলছেন সর্বমিত্রকে নির্বাচনে জড়িয়ে কিছু খারাপ কাজ করিয়ে জনমনে আদিবাসী সম্বন্ধে খারাপ ন্যারেটিভ তৈরি করে এখন ছুঁড়ে ফেলার সময়, এটা তিনি জামাতকে ইঙ্গিত করেছেন। তো আদিবাসীদের মধ্যে অনেকে বলে আদিবাসী সন্ত্রাসী, পাহাড়ি সন্ত্রাসী যদি কেউ দেখতে হয় সর্বমিত্র চাকমা। এই জামাত শিবির শুধু তার চাকমা নামটা ব্যবহার করে তার একটা নিচ্ছে, মানে এটা একটা মার্কেট দখল করা, যেভাবে পিনাকি ভট্টাচার্য করছে, যেভাবে জামাতের এই লোক দেখেন, খুলনা 1 আসনের জামাতে মনোনীত প্রার্থী কৃষ্ণনন্দী, তিনি বলছেন আমাদের নেতা ডক্টর শফিকুর রহমান আপনাদের মাঝে পাঠিয়েছেন। কেন পাঠিয়েছেন? আল্লাহর তরফ থেকে দূত হিসাবে আমাকে এখানে পাঠিয়েছেন, না হলে কেন আমি আপনাদের পাশে আসব?
কি জন্য আসবো? নাম হচ্ছে কৃষ্ণনন্দী, নামের সাথে কৃষ্ণ, যেই নামটাই হচ্ছে শিরক ইসলামের দৃষ্টিতে, সে আল্লাহ আল্লাহ করছে যেভাবে পিনাকি আল্লাহ আল্লাহ করে, বুঝতে পারছেন? এরপরে যদি ভাইঙ্গা বলতে হয় আর কিছু বলার নাই। বিপ্লব ভাই হাসতেছেন মুসকে মুসকে যে কাদের। এবং এই গুপ্তদের নিয়ে যে আপনারা চিন্তিত, এই সার্জিস কিভাবে বঙ্গবন্ধুর নামে, আমার বঙ্গবন্ধু মানে ওরে দেখা মানে চেহারাটা দেখেন, মানে আমি বলবো না চেহারা দেখে আমি কারোর চোর বাটপার বলতে চাই না, চিন্তা করেন ওর চেহারাটার দিকেই তাকাইলে আপনি বুঝে যাবেন যে ও আসলে কি মাল। হাতে ওই বাট টাট কি বলে আধুনিক দুষ্ট ছেলেরা, আমি চিনিও না, এটা দিয়া মানুষ মানে তারা বানাইছে এক জিনিস, নাম দিছে আবার জনি সাউন্ড। আমি প্রথমে জনি সিন্স পড়ছি, ওই একজনকেই চিনি। তো যাই হোক, তো এই হচ্ছে জামাতে ইসলাম, তাদের গুপ্তকে চিনতে আপনার এত দেরি হয় কেন? আচ্ছা, আরেকটা হাতে কলমে উদাহরণ দেই। এই বর্তমান আলোচিত গুপ্ত দেখেন তারা কি পরিমাণে বঙ্গবন্ধু, আওয়ামী লীগ, শেখ হাসিনা পায়ের কাছে যেয়ে পড়ে, এবং দেখেন তারা অতিথি কি বলেছে, বর্তমানে তাদের আদর্শ কি। সাউন্ড হচ্ছে না ভাই ভিডিওতে। ও সাউন্ড হচ্ছে না, দুঃখিত, থ্যাংক ইউ। এই যে এই যে মানে জেনারেশন কি কি একটা গুরুত্বপূর্ণ বিষয়, আওয়ামী লীগ যদি এটা বুঝতো। যেমন এই যে বিপ্লব হাসান ভাই, তিনি কিন্তু ইকো হলেও বলে দেন, আবার এই যে সাউন্ড হচ্ছিল না তিনি কিন্তু আমাকে সচেতন করে দিচ্ছেন। তো এটা আমার খুব মজা লাগে, এই মানুষগুলো মানে সব মানে জামাত শিবিরের পোলাপানগুলো আসলে মূর্খ, এদের ওইভাবে বিদ্যা বুদ্ধি নাই। কিভাবে আমি বলি, এই শিশির মনির, SM শাহরিয়ার কবিরের মতো এরা কিন্তু ব্যারিস্টার, এদের সাথে ফুয়াদ, এরা ব্যারিস্টার, দেখছেন কত বড় অসভ্য, মুখ থেকে কি অসভ্য। এরাই জামাত শিবির। আওয়ামী লীগের ছেলেপেলা বা মুক্তিযুদ্ধের সপক্ষের ছেলেপেলারা অনেক ব্রাইট, কিন্তু আওয়ামী লীগ তাদেরকে কাজে লাগায় নাই, তাদের মেধারাকে কাজে লাগায় নাই। আপনি একজন এই যে বিপ্লব হাসান ভাইয়ের, আমি দেখাই দেবো একটু পরে, আমি এখন দেখাই। এটা হচ্ছে ওনার ইউটিউব চ্যানেল, এবং এটা হচ্ছে ওনার ফেসবুক পেজ, সরি এটা হচ্ছে ফেসবুক প্রোফাইল। আপনারা তার ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন যে তিনি কি তার মেধাসত্তা সম্পর্কে আপনারা জেনে যাবেন। আমি এখানে ডিসক্রিপশন দিয়ে রাখবো, আপনারা দেখে রাখতে পারেন। হ্যাঁ, অনেক জায়গায় আমি অনেক সময়, এই যে গতকালকেও গালাগালি করছি, গালাগালি উনি করতে পারেন, এগুলো হয় অনেক সময় চোখের সামনে এত কিছু দেখলে। কিন্তু চিন্তার যে জায়গাটা, আজকের শোতে আপনারা সবাই প্রশংসা করছেন যে তিনি যে পয়েন্ট আউট করেছেন যে এই জিনিসগুলা, তো এই মানুষগুলোকে কেন আওয়ামী লীগ সামনে এনেছে, তাদের কথা না বলি, আমরা জামাত শিবিরে যাই। আপনারা জানেন যে একটি দল নিজস্ব ব্যানার জামায়াত ইসলামী নাম দিয়েছে, কিন্তু আমরা বাংলাদেশে লক্ষ্য করছি হাজারো, এখানে 90% মানে মুসলমান, যাদের সকলের ধর্ম ইসলাম, কিন্তু আজকে ইসলামকে 10%-এ টেনে এনে তারা নির্বাচন থেকে শুরু করে বাংলাদেশের পলিটিক্যাল এরিনাতে সর্ব জায়গায় এই ধরনের একটি মাফিয়াগিরির প্রচেষ্টা চালাচ্ছে। এই জন্য আমরা জামায়াত ইসলামীর কাছে আহ্বান রাখবো, ভণ্ডামি বাদ দেন, আপনারা ভণ্ডামি বাদ দেন, ভণ্ডামি বাদ দিয়ে অন্তরে কি আছে একটু খুলে বলেন। এবার জামায়াতকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি। মঙ্গলবার সন্ধ্যা 7:40 নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্টে এ মন্তব্য করেন তিনি। সেখানে লিখেন, জামায়াতের রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার প্রশ্নই আসে না, কারণ তাদের রাজনৈতিক দর্শন ও অতীত আচরণ বাংলাদেশের স্বাধীনতা, মানচিত্র ও জাতীয় চেতনার সম্পূর্ণ পরিপন্থী। তিনি স্পষ্ট করে বলেন যে জামায়াত ইতিহাসে যতবার ফিরে আসার চেষ্টা করেছে ততবারই জনগণ তাদের প্রত্যাখ্যান করেছে এবং সেই প্রতিধ্বনি আজও অক্ষত আছে। নতুন দলের এখন পাখনা গজাইছে জামায়াত ইসলামী। গণ অভ্যুত্থান করছে যারা শহীদ ফ্যামিলি তারা, আর গণ অভ্যুত্থানের এখন নতুন চেতনার কথা বলে তারা নতুন ধর্ম ব্যবসা করে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা চালাচ্ছে জামায়াত ইসলামী। জামায়াত ইসলামের এইসব বন্ডামি বন্ধ করতে হবে। যদি রাজনীতি করতে চান সোজা পথে আসুন। খুব মিষ্টি মিষ্টি কথা বলে, মিষ্টি কথার আসলে আড়ালে কি আছে সেটা তো আল্লাহ জানে। আমাদের স্নেহের নাসিরউদ্দিন পাটোয়ারি, এনসিপির মুখ্য সমন্বয়ক, ঢাকা 8 আসনে একটা ব্যাটেল গ্রাউন্ডে তাকে আমরা সেনাপতি হিসাবে ছেড়েছি। দোয়া করি আল্লাহ যেন তার জীবন, তার ইজ্জতকে হেফাজত করেন। এ লড়াইয়ে, নির্বাচনী লড়াইয়ে সে যেন বিজয়ী হয়। তার হাতেও আমরা 11 দলের পক্ষ থেকে আজকে আমরা শাপলাকলি তুলে দিলাম। এই শাপলাকলি ওখানে পাল্লা, এখানে পড়বেন, এটা এক ধরনের প্লাগ, এটা নিরাপত্তার জন্য তাদের কাজে লাগবে। যদিও জামাত শিবির ভালো, এদের ভালো প্রতীক বরাদ্দ দিয়েছে ইলেকশন কমিশন, এবং তাদের ভালো জিনিসই দিচ্ছে, ঠিক আছে। ওখানে ছাতা, ওখানে দেয়ালগড়ি, ওখানে রিক্সা, ওখানে আর যত প্রতীক আছে আমাদের 11 দলের সকল প্রতীকের, নেজামে ইসলাম পার্টির বই, কিতাব যা আছে সবগুলাই শাপলাকলিতে আছে।
সবগুলাই পাল্লাতে আছে। এবার 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 দর্শক আপনাদের কাছে নিশ্চয়ই স্পষ্ট যে এই নাসিরুদ্দিন পাটোয়ারি কি বললো, ওরা সামনে দিয়ে আসেন, হ্যাঁ এই সেই, আসলে সে তো জামাতের প্রোডাক্ট, কিন্তু সে তাকে আওয়ামী লীগের বা মুক্তিযুদ্ধের পক্ষের বা বিএনপির বা একটা নতুন বন্দোবস্ত, ওরা বন্দোবস্ত বলে, যে এগুলো প্রমাণ করার জন্য তারা জামাত শিবিরকে গালাগালি করেছে। এরা প্রয়োজনে ওদের মাকে খানকি বলে গালি দেয়, বাবাকে খা দিয়ে পোলা বলে গালি দেয়, মানে এটা হচ্ছে যে ওদের জামাত ইসলাম এটাই। এরা প্রয়োজনে আল্লাহরে নবীরে আপনাদের ধুমাইয়া গালাগালি করবে। এবং আমি তো জেলে এদের থিঙ্ক ট্যাঙ্কদের মধ্যে কয়েকজনের পাইছে এরা নাস্তিক, আমার সরাসরি বলছে, তাদের নামটাম আমার ডায়েরিতে লেখা আছে, পদপদবি লেখা আছে। তো এরা আসলে একটা মুনাফিকের দল, এরা সচরিত্রে আসে না। তো এই হচ্ছে জামাত শিবির, এবং জামাত শিবিরকে নিয়ে আপনার মূল্যায়ন বিপ্লব হাসান ভাই, তারা এখন যে লাফালাফি করছে, অনেকে ধরে নিচ্ছেন তারা ক্ষমতায় চলে আসতে পারে, এইটা নিয়ে আপনার কি ধারণা? আমি মনে করি জামাত শিবির যদি ক্ষমতা আসে, বিএনপি আওয়ামী লীগ মিলে ওদের পিটাবে, এবং বঙ্গোপসাগর ছাড়া পাকিস্তান তো আর উড়ে যেতে পারবে না, আর সেই পাখনাও ওদের নাই। তো আপনি আপনার পুরো জামাত শিবিরের ব্যাপারে আপনার দৃষ্টিভঙ্গিটা বলেন। জামাত শিবিরকে নিয়ে কথা বলতে গেলে তো ভাই আমি অনেক উত্তেজিত হয়ে যায়, এটা আসলে আমার কি জন্য হয় আমি বুঝি না। প্রথমত শুরু করি, ব্যারিস্টার শাহরিয়ার নামে একটা বদমাশ আছে জামাতের, আপনি নিশ্চয়ই চেনেন, যে হ্যাঁ। মুক্তিযুদ্ধের ইতিহাস সব উল্টায় দিতেছে, বঙ্গবন্ধুর ইতিহাস উল্টায় দিতেছে। গতকাল দেখলাম একটা নির্বাচনী আসনে গিয়ে ভোট চাওয়ার জন্য সে বলতেছে, আপনারা তো মারা যাবেন, মারা যাওয়ার পর কবরে আপনাদেরকে প্রশ্ন করা হবে, মুনকার নাকির আপনাদেরকে প্রশ্ন করবে, এই প্রশ্নে কি জবাব দেবেন? আপনারা যদি এখন দাঁড়িপাল্লায় ভোট না দেন, আপনারা কি জবাব দিতে পারবেন? এই একটা মাত্র উদাহরণ জামাত শিবিরকে প্রমাণ করার জন্য বা তাদেরকে পরিচয় দেওয়ার জন্য এনাফ বলে আমি মনে করি। ধর্ম ব্যবসা ভাই সবাই কম বেশি করে, আওয়ামী লীগের মধ্যে ধর্ম ব্যবসায়ী আছে টুকটাক, নাই বলবো না, বিএনপির মধ্যে তো একটা বিরাট আকারে আছে, কিন্তু এই জামায়াত ইসলাম আপনি চিন্তা করেন, মানে মৃত্যুর পর কবরে গিয়ে প্রশ্ন করবে, সেখানেও জামাতের প্রসঙ্গটা এনে আনতেছে, তাহলে এদেরকে মুনাফিক বলবেন না আপনি, তাহলে কি বলবেন? ভাই না, আল্লাহ বিশ্বাসী হলে তো সে কেমনে জানে যে মুনকার নেকিরা এসে জামাত প্রতীক জিজ্ঞেস করবে? মানে সে তো আল্লাহরও বিশ্বাস করে না। হ্যাঁ ওই অবশ্যই, ভয় ডর থাকলে তো হ্যাঁ এটা তো সৃষ্টিকর্তাকে অস্বীকার করা হলো। তারা যে সৃষ্টিকর্তাকে মানে, সৃষ্টিকর্তা আল্লাহ, মহান আল্লাহকে তো অস্বীকার করা হলো। আল্লাহ কি করবে, মুনকার নাকির এসে কি প্রশ্ন করবে, এটা তো কুরআন শরীফে আছে। তো তারা তো বলতে পারে না যে এখানে দাড়িপাল্লার কথা বলা হবে। মানে এদেরকে আসলে মানে ভাই গালি দিলে পরে এখন মন চাচ্ছে গালি দিতে, কিন্তু দেব না, থাক। যেটা বলতেছিলেন নির্বাচন, জামাত কিন্তু অলরেডি স্বপ্ন দেখে ফেলেছে যে নির্বাচনে তারা ক্ষমতায় আসছে, তারা রাষ্ট্র পরিচালনা করবে। যদিও তাদের অনেক সৌভাগ্য যে স্বাধীনতা পরবর্তী সময়ে প্রায় 55 বছর পর এসে এই মুহূর্তে বাংলাদেশের সর্বোচ্চ রাষ্ট্র ক্ষমতা কিন্তু জামাত ভোগ করতেছে, বিএনপি ভোগ করতেছে, বাট জামাত বৃহৎ আকারে বাংলাদেশের প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় জামাতের নিয়ন্ত্রণে, বাংলাদেশের প্রশাসনিক প্রত্যেকটা সেক্টর জামাতের নিয়ন্ত্রণে, এসপি ডিসি ম্যাক্সিমাম জামাতের। তো জামাত কিন্তু একটা জোশের মধ্যে আছে ভাই। এখন জামাত কেন চাইবে নির্বাচন হোক? সেক্ষেত্রে সেই জায়গা থেকে তারা হাদিকে সরিয়ে দিয়েছিল, কিন্তু এখানে বাগড়া দিয়েছে তারেক রহমান। হাদি হত্যার কিছুদিনের মধ্যে তারেক রহমান বাংলাদেশে এসে পুরো মিডিয়া ফোকাস নিজের দিকে নিয়ে ফেলেছেন, হাদি ইস্যুটা ধামা চাওয়া পড়ে গেছে, যেটা আমাদের একটা ভুল প্রজেক্ট আমার কাছে মনে হয়, এটা আমার ব্যক্তিগত যেটা উপলব্ধির জায়গা। সো জামাতকে নিয়ে যারা স্বপ্ন দেখছেন, যারা ভাবছেন, কিংবা জামাতের যারা ভাবছেন আপনারা ক্ষমতায় আসবেন, হ্যাঁ আসতে পারেন, যদি ভাই রাকসু চাকসুর মতো পুনরাবৃত্তি ঘটে, যদি প্রশাসন সম্পূর্ণরূপে জামাতের নিয়ন্ত্রণে থাকে, যদি ভোট ইঞ্জিনিয়ারিং করা হয়, যদি নির্বাচনে কারচুপি ঘটে, যদি আগের রাতে ভোট কাস্ট করা হয়, সেক্ষেত্রে জামাত ক্ষমতায় আসতে পারে। ক্ষমতায় না আসলেও একটা বিশাল অংশের সিট পাবে। এবং আমি যতটুকু জানি জামাতের লক্ষ্য ঢাকা নিয়ন্ত্রণ করা, কারণ ঢাকা নিয়ন্ত্রণ করতে পারলে তো পুরো দেশ নিয়ন্ত্রণ করা যায়। শুনতে পাচ্ছি জামাত 20,000 ভুয়া ভোটার সৃষ্টি করেছে, যাদের মধ্য দিয়ে তারা ঢাকা শহরের প্রত্যেকটা আসনে তাদের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করবে, শুনতে পাচ্ছি বিভিন্ন জায়গা থেকে। তবে জামাত যেটা ভাবছে, তাদের পেছনে পাকিস্তান আছে, তুরস্ক আছে, মধ্যপ্রাচ্য আছে, মানে মুসলিম দেশগুলো আছে। এরা তো বাংলাদেশে ভাই, বাংলাদেশের সাধারণ মানুষের বিরুদ্ধে গিয়ে কিছু করতে পারবে না। বাংলাদেশের মানুষ কিন্তু বুঝে গেছে মন্দের ভালো বিএনপির মধ্যেও মৌলবাদী শক্তি আছে। তারেক রহমানের মধ্যে আমরা ভেবেছিলাম নতুন একটা নেতৃত্ব আমরা দেখতে পাবো, কিন্তু আলটিমেটলি ওই জেলাও সেই কদু, আসলে কয়লা ধুলে কখনো ময়লা যায় না। আগে যা ছিলেন এখনো তাই আছেন, এখনো মিথ্যাচারের রাজনীতিতেই তিনি আছেন। চোর তো একটা, মানে মানুষের কাছে চাঁদাবাজ মানে চোর। কুমিল্লাতে ইপিজেড হয়েছে 2000 সালে। গতকাল তিনি কুমিল্লার জন্য সবাই গিয়ে বলতেছেন কুমিল্লাতে ইপিজেড করবে, যারা বেকার তাদেরকে চাকরির ব্যবস্থা করে দেবে, অথচ এখানে 50,000 লোক চাকরি করে 2002 সাল থেকে। তাহলে আপনি যে একটা জায়গায় গিয়ে বক্তব্য দিবেন, সেখানে তো জানতে হবে, আপনাকে একটু স্টাডি করতে হবে যে ভাই এখানে কি আছে না আছে, আমি কি নিয়ে মন্তব্য করবো। তো এইরকম ইন্টারমিডিয়েট পাস নেতার হাতে যদি আপনি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেন, তাহলে আপনি বুঝে নেন রাষ্ট্র সেই 2001 থেকে 2006 যে ঘটনা ঘটিয়েছিল, হাওয়া ভবন 2 আবার হয়তো বা 2026 সালে বা 27 সালে এসে আমরা দেখবো। কারণ এটাই আমরা দেখতে পাচ্ছি। ওই কইলাম না, আপনার চুর কখনো আসলে মানে অভ্যাস পরিবর্তন করতে পারে না। হাতের মধ্যে একটা
চুলকানির একটা ব্যাপার থাকে। তো ওই জায়গা থেকে আমরা এটা করেছি। তো এখন এই মুহূর্তে বাংলাদেশকে রক্ষা করতে হলে আওয়ামী লীগের বিকল্প নাই। আর জামাতের কথা যেটা বলতেছেন, যদি ইলেকশনে কারচুপি হয়, প্রশাসন যদি জামাতের হয়ে খেলাধুলা করার চেষ্টা করে, কিংবা যেহেতু ওয়াকার জামাতের আমিরে সেনাবাহিনী, ওয়াকার যদি এখন সর্বোচ্চ সহযোগিতা করে, পুলিশ, র্যাব, হোয়াটএভার, প্রশাসন যদি জামাতকে সহায়তা করে, সেক্ষেত্রে জামাত ক্ষমতায় আসতে পারবে না একেবারে সম্ভব বলে। ওয়াকার নিজে তো জামাতি, ও প্রথম দিন যে আমিরে জামাত, হ্যাঁ, ও নিজে তো ওই সাথী এগুলো ছিল, মানে ওই ভাই বিলিভ করেন, আমি আমার লাইফে প্রথমবার কোনো প্রশাসনিক কর্মকর্তার মুখে আমিরে জামাত শুনেছি, এটা ওয়াকারুজ্জামান। আমি এর আগে কখনো কারো মুখে শুনি নাই। হ্যাঁ, ওই তো ল্যাঙ্গুয়েজ ভেরি ডিফিকাল্ট, রাইট? ওর কথা শুনেই বোঝা গেছে মানে ও জামাত দ্বারাই আসলে এটা, এখানে বিশাল একটা ধোঁকা আওয়ামী লীগ খেয়েছে, মানে বুঝতে না পেরে। এটা আসলে আওয়ামী লীগেরই ব্যর্থতা। তো হ্যাঁ, আমি আপনার এই মূল্যায়নটার সাথে মানে আমি একমত পোষণ করছি। আপনারা অনেকেই কমেন্ট করছেন, আপনারা কমেন্ট করে জানাতে পারেন যে আপনারা কি মনে করেন জামাত ক্ষমতায় আসবে, আর আসলে আপনাদের করণীয় কি। বিএনপির মধ্যে চোর ছেঁচড়া থাকতে পারে, আছে, নাই যে এমন না, এটা আওয়ামী লীগের মধ্যে আছে, সব দলই আছে, কিন্তু তাদের একটা বুক বা পিঠ বলে একটা বিষয় আছে। জামাত যে কী জিনিস তা কিছুটা আপনারা এখন দেখেছেন, এবং যারা প্রবীণ রয়েছেন, আমার সম্মানীয় যারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছেন, সেই বীর মুক্তিযোদ্ধারা, তারা তো ভালো করে জানেনি, এবং ওই সময়ের ঘটনা যারা প্রত্যক্ষ করেছেন তারা খুব ভালো করে জানেন। হ্যাঁ, তখন ইন্টারনেট ছিল না, অনেক অঞ্চলে বর্বরতা দেখেননি বলে তারা হয়তো জামাতকে ভালো মনে করতে পারেন। এখন যেরকম আমরা এরা ভয়ঙ্কর প্রতারক। দেখেন, নির্বাচনী প্রচারণায় তারা কতটা বেপরোয়া এবং আমাদের দেশের জন্য কতটা ভয়ঙ্কর তার প্রমাণ তো এটা। মেহেরপুরে জামায়াত আমিরের গাড়ি থেকে অস্ত্রসহ আটক 3, জামাতের আমিরের গাড়িতে অবৈধ অস্ত্র। তো এগুলো তো থাকবেই। তারা এইভাবে মানুষকে 1971 যেভাবে করেছিল, সশস্ত্র আক্রমণ চালিয়ে আমাদের মুক্তি থেকে মানুষদের হত্যা করেছিল। আমরা একদম শেষের দিকে, আমি দর্শকদের বলি, তারেক হাসান বিপ্লব, এটা হচ্ছে ওনার ফেসবুক প্রোফাইল এবং এটি হচ্ছে ওনার ইউটিউব চ্যানেল। আমি দুটোরই লিঙ্ক আমি দিয়ে রাখবো, এখানে কমেন্টে আপাতত লিঙ্কটা দিয়ে রাখছি। তো আপনারা ওনার ভিডিওগুলো দেখতে পারেন। তারেক বিপ্লব ভাই, মানে বিপ্লব হাসান ভাই, আপনি আমাদেরকে আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশ্যে কিছু কি বলবেন, যে কিভাবে তারা অনুপ্রাণিত হতে পারেন, কিভাবে তারা আরও সমৃদ্ধ হতে পারেন, কৌশলী কিভাবে হতে পারেন? যেমন এই যে পুলিশ আরও সামনে ইলেকশন আসলে মানুষের ফোন টোন, এখন তো আর বাংলাদেশে মানবাধিকার নাই, কৌশলী কিভাবে হয়ে সার্ভাইভ করতে পারেন? আপনি নিজেও একজন সার্ভাইভার, আপনি বাংলাদেশ থেকে সার্ভাইভ করে বের হয়েছেন। তো এই বিষয়ে আপনার যতটুকু অনলাইনে দেওয়া যায়, যতটুকু বলা যায়, একটু যদি যুক্ত করতেন। প্রথমত বাংলাদেশ আওয়ামী লীগের উদ্দেশ্যে দুইটা কথা বলি, এটা না বললে নয়। তাদের সেই যে উৎপত্তি, তাদের যে সৃষ্টি, তাদের যে শেকড়, সেই শেকড়ে ফিরে যেতে হবে, অন্যথায় আওয়ামী লীগ সহসায় ব্যাক করতে পারবে না। এটা হচ্ছে ধ্রুব সত্য কথা। এটা মানবে যত দ্রুত, তত দ্রুত কাম ব্যাক করতে পারবে। দ্বিতীয়ত, তাদের যে ভুল ভ্রান্তি ছিল, তাদের যে সীমাবদ্ধতা ছিল, যে ব্যর্থতাগুলো ছিল, সেগুলোকে পুনরুদ্ধার করতে হবে। প্রথমত, দলের যে নেতাকর্মী, তাদের সাথে যে একটা সংযোগ সিঁড়ি, সেই সিঁড়িটাকে তারা ভেঙে ফেলেছিল, সেই সিঁড়িটাকে আবারও জোড়া দিতে হবে। সেটা যেভাবেই হোক, যে কোনো ওয়েতে জোড়া দিতে হবে। এই দলের মধ্যে যারা মাফিয়া তন্ত্র কায়েম করেছিল, যারা দুর্বৃত্ত ছিল, যারা কর্পোরেট দলে পরিণত করেছিল আওয়ামী লীগকে, যারা গণতন্ত্রকে দল থেকে হত্যা করেছিল, বিশেষ করে শেখ পরিবারের একটা বিশাল অংশ, যদিও মাননীয় নেত্রী এদেরকে শেখ হিসেবে কখনো পরিচয় দিতেন না, এরা পরিবারের একটা পার্ট ছিল, সেই জন্য উনি একটা দায়বদ্ধতার জায়গা থেকে হয়তো বা ওনাদের জন্য কিছু করেছেন, বাট এদেরকে কখনো শেখ পরিবার হিসেবে পরিচয় তিনি দিতেন না। এটা আমি দায়িত্ব নিয়ে বলতেছি আপনাকে। সো ওই শেখ তাপস, শেখ পরশ, হোয়াটএভার, যে শেখ থাকুক না কেন, এদেরকে উনি কখনো ওই শেখ পরিবারের একদম আভ্যন্তরীণ পার্টের একটা পার্ট ভাবতেন, এরকম কিছু না। ঠিক আছে, তারা অনেক সুযোগ সুবিধা নিয়েছে, দলটাকে ধ্বংস করেছে, এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই। এই ধরনের শেখদেরকে সরাইতে হবে। দ্বিতীয়ত, হাসান মাহমুদের মতো মৌলবাদী যারা আছে, স্বরাষ্ট্রমন্ত্রীর মতো যারা মৌলবাদী আছে, যারা মৌলবাদকে তোষণ করে, যারা মৌলবাদকে দীর্ঘদিন যাবৎ লালন পালন করে এরকম মোটা তাজা করেছে, এরপর সেই মৌলবাদরাই বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে দেশ থেকে বাধ্য করেছে। এই মৌলবাদী মানসিকতার যারা আছে নেতা, এদেরকে ছুড়ে ফেলতে হবে, ডিরেক্ট ছুড়ে ফেলতে হবে এদেরকে। যদি আপনি আবারও দিল্লির প্রেস কনফারেন্সের মতো সামনে নিয়ে আসার চেষ্টা করেন, আমি লিখিত দেই ভাই, আজকে আপনার লাইভের মধ্যে দিয়ে আমার নিশ্চয়ই 4 থেকে 5 হাজার মানুষ দেখতেছে, আমি আজকে আপনার লাইভে একটা কথা বলে যাই, যদি হাসান মাহমুদের মতো বাটপারদেরকে, মৌলবাদী নেতাদেরকে সামনে নিয়ে আসা হয়, বাংলাদেশ আওয়ামী লীগের যেই নতুন প্রজন্ম আছে, বর্তমান প্রজন্ম যারা আমরা এখন লড়াই করতেছি, আমাদের পরের প্রজন্ম, এরা কখনোই বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষে পজিটিভ কোনো চিন্তাধারা নিয়ে আসতে পারবে না। কারণ এদের এই হাসান মাহমুদের মতো ক্যারেক্টার যারা যেসব নেতাদের, এদের চরিত্র কিন্তু তৃণমূল জেনে গেছে। এদেরকে যদি সামনে নিয়ে এসে আবারও ফেরার চেষ্টা করা হয়, তাহলে কোনোভাবে ফেরা পসিবল হবে বলে খুব দ্রুত আমার মনে হচ্ছে না। এবং এটাই সত্যি কথা, তৃণমূলের সাথে আমি অনেক বেশি কানেক্টেড। আমি যাদের সাথে কথা বলার চেষ্টা করি, যারা হাসান মাহমুদের ব্যাপারটাকে নর্মালাইজ করার চেষ্টা করছে, যারা হাসান মাহমুদকে সামনে নিয়ে আসছে, এদেরও কিন্তু হিসাব হবে।
যদি ভেবে থাকেন 1/11 সময় আপনারা অনেক ত্যাগ তিতিক্ষা সহ্য করে আপনার আইসা সবকিছু নিয়ন্ত্রণে নিয়ে ফেলেছিলেন, যদি ভেবে থাকেন এটা 1/11 2026 বা 24, নো, এটা আপনাদের সম্পূর্ণরূপে ভুল ধারণা। 24 সাল বাংলাদেশ আওয়ামী লীগকে চোখে চোখ রেখে হাতে হাত রেখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে কিভাবে সার্ভাইভ করতে হয়। আজকে যারা দেশে সার্ভাইভ করতেছে আপনি জানেন তারা কত নির্মম নির্যাতন নিপীড়ন সহ্য করতেছে। এক বেলা খাবার খাইতে পারে না ভাই, 500 টাকার জন্য 200 টাকার জন্য বিকাশে চায়, বিকাশ নাম্বার দিয়ে বলে যে ভাই 200 টাকা দেন, আমি দুপুরে ভাত খাই নাই। এ কথা শোনার পর ভাই আপনি স্বাভাবিকভাবে খাবার খাইতে পারবেন? আপনার ভেতরে খাবার ঢুকবে? আপনি কাউকে চেনেন না, ধরেন আপনি কাউকে চেনেন না, একটা মানুষ অসহায়ের মতো আপনাকে এসে যদি বলে ভাই আমি 2 দিন যাবত ঠিকঠাক মতো খাইতে পারি না, কলা রুটি খেয়ে জীবন ধারণ করতেছি, আমি দুপুরে ভাত খাই না, আমি টিকতে পারতেছি না, আমাকে 200 টাকা দেন, আপনি কি ভাই ভালো খাবার আপনার পেটে ঢুকবে? কখনো ঢুকবে না। আপনি যদি মানুষ হন, আপনার মধ্যে যদি বিবেক থাকে, যদি মানবিকতা থাকে, তাহলে আপনি কখনো সেই খাবার খাইতে পারবেন না। তখন আপনার কি বলা উচিত, এই মানুষগুলো কিভাবে সার্ভাইভ করবে? এই জিনিসগুলো আওয়ামী লীগকে ভাবতে হবে, এই জিনিসগুলো আওয়ামী লীগকে সামনে আনতে হবে, এগুলো নিয়ে কাজ করতে হবে। সব থেকে বড় যে ব্যাপারটা, ফান্ড দিতে হবে এবং আইনি সহায়তা দিতে হবে। এই দুইটা জিনিস সব থেকে বেশি গুরুত্বপূর্ণ এই মুহূর্তে। আমার যেটা মনে হয়েছে, যারা জেলের মধ্যে আছে তাদেরকে ছাড়িয়ে আনার ব্যবস্থা করতে হবে, জামিনের ব্যবস্থা করতে হবে, ভালো আইনজীবী ধরার ব্যবস্থা করতে হবে। আর যাদের পরিবার আর্থিকভাবে একেবারে অসচ্ছল, এদের পরিবারকে সংক্ষিপ্ত আকারে হলেও টুকটাক হলেও তাদেরকে খরচের ব্যবস্থা করে দিতে হবে। কারণ যদি আপনি সার্ভাইভ করতে না পারেন, আপনার পরিবারকে দুবেলা দুমুঠো খাইতে না দিতে পারেন, আপনি কি দলের আদর্শ ধুয়ে ধুয়ে পানি খাবেন? এটা কিন্তু চিরন্তন বাস্তবতা ভাই। আমি বিপ্লব হাসান, আমি যদি আমার পরিবারকে টেকাইতে না পারি, আমি যদি দেখি যে জামাত শিবিরের বিরুদ্ধে কথা বলার কারণে আমার পরিবার খাইতে পারতেছে না দুবেলা দুমুঠো, সার্ভাইভ তো অনেক পরের কথা, খাবার যদি না খাই আমি বেঁচে থাকবো কিভাবে? বেঁচে থাকলে না আমি আমার আদর্শ নিয়ে লড়াই করতে পারবো, সংগ্রাম করতে পারবো, আমি বঙ্গবন্ধুর আদর্শকে ছড়িয়ে দিতে পারবো। আমি যদি বেঁচেই না থাকি, সেক্ষেত্রে আমার তো আসলে আদর্শ দিয়ে পেট চলবে না। সো এই জায়গাগুলো আমি আওয়ামী লীগকে ভাবতে অনুরোধ করব যে তারা যেন ভাবে, যাদেরকে একেবারে আর্থিকভাবে অসচ্ছল তাদের যেন আর্থিকভাবে সহায়তা করার চেষ্টা করে, আইনি সহায়তা, পাশাপাশি অনলাইনের উপর যে মানে আপনার যে জোর দেওয়ার ব্যাপারটা, এখনো তারা ভাবছে অনলাইন দিয়ে কিছু হবে না, তারা মাঠের রাজনীতি করবে, মাঠে এটা করবে ওইটা করবে, ছিঁড়ে ফেলবে। কিন্তু অনলাইনে যে বাংলাদেশ আওয়ামী লীগের পতন হয়েছে, এটা যত দ্রুত উপলব্ধি করতে পারবে, অনলাইন বেসড যত দ্রুত তারা প্ল্যাটফর্ম ক্রিয়েট করতে পারবে, সেক্ষেত্রে আমার মনে হয় কামব্যাক করাটা অনেক বেশি সহজ হবে। আরেকটা বিষয়, আওয়ামী লীগের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল, এটা দেখলে আমার সেই 90 দশকের বাংলা সিনেমার কথা মনে পড়ে, যেটা বিটিভিতে দেখতাম, যেখানে একটা লাইন শোনা যেত এখানে, আরেকটা লাইন শোনা যেত এখানে। এটা দেখলে আমার হাসি পায়, আমি ভাই আনফলো করে দিয়েছি, আনসাবস্ক্রাইব করে দিয়েছি, ওইটা দেখার রুচি আমার নাই। কারণ আওয়ামী লীগের ফেসবুক পেজকে, বিশেষ করে ফেসবুক পেজটাকে মানে সংস্কার করতে হবে এবং এটা বৃহৎ আকারে করতে হবে। আওয়ামী লীগের ফেসবুক পেজের উপর আওয়ামী লীগের তৃণমূলের নেতাকর্মীরা কতটা ক্ষুব্ধ ভাই আপনি কল্পনা করতে পারবেন না। পেলে ছিঁড়ে ফেলবে, অ্যাডমিনদেরকে যদি পায় ছিঁড়ে ফেলবে। কারণ এখানে এটাকে একটা মুদি দোকান বানানো হয়েছে। মুদি দোকানে যেমন চাল, ডাল, তেল, মশলা, লবণ, তরি তরকারি সবকিছু পাওয়া যায়, আওয়ামী লীগের ফেসবুক পেজে ঢুকেন আপনি সব পাবেন। মানে স্ট্যান্ডার্ড যে একটা বিষয়, একটা ওয়ার্ড, এই ওয়ার্ডটা আওয়ামী লীগের ফেসবুক পেজের মধ্যে নাই। এই জিনিসটাকে ঠিক করতে হবে এবং যারা সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এদেরকে সরাই দিতে হবে। প্রয়োজনে টাকার বিনিময়ে আপনি নতুন করে নিয়োগ দেন কাউকে, অর্থ দিয়ে কাজ করেন। আওয়ামী লীগের তো টাকার অভাব নাই। ফেসবুক পেজটাকে সংস্কার করে এখানে গুড কোয়ালিটি কন্টেন্ট আপলোড করতে হবে। প্রয়োজনে আপনি ভোকাল নেন, আপনি কোনো কাউকে আপনি করেন, টাকার বিনিময়ে করেন, তার মাধ্যমে আপনি কন্টেন্ট ক্রিয়েট করে আপনি ছড়াই দেন সবার মাধ্যমে, কোনো সমস্যা নেই। আমাদেরটা শেয়ার করতে হবে, আসাদ নূর ভাইটা শেয়ার করতে হবে, এটা কোনো ব্যাপার না, এটা ওইরকম বিষয় না। আপনারা আপনাদের মতো করে করেন, কিন্তু সংস্কার করেন। তো মোরাল অফ দ্য স্টোরি, প্রথমত আইনি সহায়তা দিতে হবে যদি দলকে টিকিয়ে রাখতে চায়, অর্থনৈতিকভাবে সহায়তা করতে হবে, আর অনলাইনের উপর জোর দিতে হবে। এই তিনটা বিষয় যত দ্রুত সম্ভব করতে পারবে, যত দ্রুত উপলব্ধি আসবে, তত দ্রুত আমার মনে হয় আওয়ামী লীগের প্রাসঙ্গিকতা আরো বেড়ে যাবে। প্রাসঙ্গিক অলরেডি হয়ে গেছে, বৃহৎ আকারে হয়ে গেছে। বাংলাদেশের মানুষ এখন আওয়ামী লীগের বিকল্প অন্য কিছু ভাবছে না, কারণ এই দেশটাকে রক্ষা করতে হলে আওয়ামী লীগ ছাড়া যে হবে না, এটা বাংলাদেশের মানুষ অলরেডি বুঝে গেছে, বিএনপির দ্বারা সম্ভব না। সো যত দ্রুত এই জিনিসগুলো আওয়ামী লীগ করতে পারবে, তৃণমূল তত চাঙ্গা হবে। তৃণমূলের একটা নেতা কর্মী বেশি কিছু চায় না, তো জাস্ট তারা এই মুহূর্তে চাচ্ছে একটু সহায়তা, একটু খড়গুলো বেঁচে থাকার জন্য। জাস্ট তারা কিন্তু তাদেরকে আর্থিকভাবে সচ্ছল করে দেওয়ার কথা বলতেছে না, জাস্ট যেন বেঁচে থাকতে পারে খেয়ে, এইটুক নিশ্চয়তা আওয়ামী লীগ দিক। এবং আরেকটা কথা বলি, শেখ পরিবারের যে বিতর্কিত শেখরা, আমি কয়েকটা নামই বলে দিই আপনাকে, বাগেরহাটের শেখ হেলাল, শেখ তন্ময়, শেখ জুয়েল, শেখ তাপস, শেখ নিক্সন চৌধুরী, এছাড়াও আর কয়েকটা শেখ আছে যাদের গলার অনেক ভোকাল ছিল, একদম ছিঁড়ে ফেলতো, একদম খেয়ে ফেলতাম একদম। হ্যাঁ, এই শেখগুলাকে আপনি সরিয়ে দিতে বলেন বা সরিয়ে দিক আওয়ামী লীগ, দেখেন এই দল ঘুরে দাঁড়াতে বেশি সময় লাগবে না, আমার ব্যক্তিগত ধারণা। ধন্যবাদ ভাই। জি, অসংখ্য ধন্যবাদ বিপ্লব হাসান ভাই। আপনি আরো একটা জিনিস পয়েন্ট আউট করছেন, যেটা আমি না দেখাইলে না।
কি চমৎকারভাবে আপনার চিন্তাধারা আমি খুবই অ্যাপ্রিসিয়েট করি। আওয়ামী লীগের পেজের কথা বলছিলেন, প্রিয় দর্শক আপনাদেরকে একটু আওয়ামী লীগের পেজটা দেখে। এটা বাংলাদেশ আওয়ামী লীগ, তাদের প্রোফাইল পিকচার নাই। আচ্ছা, 10 ঘন্টা আগে পোস্ট, 10 ঘন্টা আগে, 10 ঘন্টা আগে, 10 ঘন্টা আগে, 10 ঘন্টা আগেই অনেকগুলো পোস্ট, 9 ঘন্টা আগে একটা, 8 ঘন্টা আগে দেখেন, 7 ঘন্টা আগে, 6 ঘন্টা আগে। আর কীভাবে বোঝায় আপনারা একটু খেয়াল করেন, শুধু এই দেখেন 5 ঘন্টা আগের এটা পোস্ট, এটা 4 ঘন্টা আগের পোস্ট। আচ্ছা, এটা 4 ঘন্টা আগের পোস্ট, 3 ঘন্টা আগের পোস্ট, সময়টা খেয়াল করেন, 2 ঘন্টা আগের পোস্ট, 2 ঘন্টা আগের পোস্ট, 1 ঘন্টা আগের পোস্ট, 18 মিনিট আগের পোস্ট, সহ্য হয় নাই 13 মিনিট আগের পোস্ট, মানে 13 মিনিট 18 মিনিট, মানে মনে হইতেছে যে সারা বাংলাদেশের মানুষ বসে আছে যে আওয়ামী লীগ কখন কি দেখায় তাৎক্ষণিক। আরে এটা তো গরুর খামার বানাই বলছেন, এখানে ছাগল এসে খেয়ে যাচ্ছে, কবুতর এসে খেয়ে যাচ্ছে, গরু এসে খেয়ে যাচ্ছে। আরে ভাই এটা তো ছাগলের খামার না, একটা অ্যাক্টিভিজমের একটা নিয়ম থাকে, এটা একটা দলের পেজ। বাংলাদেশের সৃষ্টি যে দলের হাত ধরে হয়েছে, সর্ববৃহৎ দল বাংলাদেশ আওয়ামী লীগের পেজ, যাদের কোনো ঠিক ঠিকানা নেই। আর এইখানে প্রতিদিন একটা বড় জোর পোস্ট হবে বা 2টা। এখানে আওয়ামী লীগের নেত্রী শেখ হাসিনা বেঁচে আছেন, প্রধান তিনি তার কোনো বক্তব্য রাখবেন, লাইভ করলে সেখানে তার যে গুরুত্বপূর্ণ কথাটা সেটার একটা ক্লিপ রাখা দিতে পারে। এখানে সবাই মিলে, আরে এখানে যারা যারা করতেছে, আমি কারোর, এখানে অনেকে আমার বন্ধু মানুষ আছেন, আমি যাদের দেখলাম চেহারাটা সামনে আসলো, আবার অনেকে অতি উৎসাহী আছেন, আবার বাটপারও আছে অনেকে। এখানে একটা পড়ছিল ওই যে ছাত্রলীগের ওই বাটপারটা, যাই হোক। তো এই যে গোলাম রব্বানি ছাত্রলীগকে মৌলবাদী বানানোর, আমি দেখলাম যে সে যে একটা মাদ্রাসায় হিজাব মানে নেকাবে ঢাকা মেয়ে ছোটো ছোটো বাচ্চাদের ফ্যান দিতেছে। আরে তোর দায়িত্ব, তুই ছাত্রলীগ, বঙ্গবন্ধু এই মুক্তিযোদ্ধারা এদের স্বাধীন করছেন কী কারণে, যে এদের মুক্তির জন্য তুই তাদেরকে স্কুলে ভর্তি করা অথবা তাদের ওই বস্তাবন্দি না করে রাখার জন্য কোনো একটা ভূমিকা রাখ। সে আরও ওইখানে যে কোরআন দিতেছে। তো এবং তার যে বক্তব্যগুলো আওয়ামী লীগ ক্ষমতা থাকতে শুনেছেন, সে ভয়ঙ্করভাবে জামাতি মনা হয়ে গেছিল। এখন কিছুটা আওয়ামী লীগ করছে। এরা এখন তাদেরকে নিজের পেজ নাই, তার গোলাম রব্বানির পেজ কোথায়? আওয়ামী লীগের পেজে হবে শুধু শেখ হাসিনার বক্তব্য। এখানে ওবায়দুল কাদের আসলেও সেটা শেখ হাসিনার উপর দিয়ে আসতে হবে। এটা গরুর খামার বানাই বলছে। মানে একটা দলের নেতাকর্মীরা কোথাও ভরসা পাইতে গেলে, নির্দেশনা পাইতে গেলে সে কোথায় পাবে? আচ্ছা, আমি আওয়ামী লীগের তৃণমূল কর্মী, আমি শেখ হাসিনা শুনছি একটা বক্তব্য যে আমি এটা শুনবো, আমারে বলেন বাংলাদেশে কোন পেজে গেলে আমি পাবো? আওয়ামী লীগের পেজে তো খুঁজে পাওয়া সম্ভব না। আমরা টেকনোলজি নিয়ে কাজ করি, আমরা অ্যাক্টিভিজম করি, আমি খুঁজে পাবো না, অসম্ভব। প্রতিদিন হাজারো পোস্ট, আরে আমার এটা কি সম্ভব নাকি? তো এইটা থেকে পরিত্রাণের উপায় কি? পরিত্রাণ আসলে আওয়ামী লীগের যে অবস্থা, ধ্বজভঙ্গ অবস্থা, এখান থেকে হবে না। আপনি নিজে দাঁড়ান। আমি আর একটু এখানে করি, এটা আমার প্রোফাইল আসাদুজ্জামান নূর। আমি আমার এই ইউটিউব ভিডিওর নিচে ডেসক্রিপশনে থাকে। যে কেউ আমার সাথে যোগাযোগ করেন, কোনো টাকা পয়সা লাগবে না, আমি ফ্রিতে, আমার যতটুকু ধারণা আছে, অ্যাক্টিভিজম অনেক বছর ধরে করি। আমি ইলেকট্রনিক্সের, আমি বিজ্ঞানের ছাত্র, আমি কোনোদিন অ্যাক্টিভিজম করব, ক্যামেরার সামনে কথা বলবো, এটা আমার কোনোদিন ব্রত ছিল না, খুনাক্ষরে ভাবি নাই, পরিস্থিতি এবং এখন অ্যাক্টিভিজম করি। তো এই ক্ষেত্রে আপনি যদি ভোকাল হতে চান, আপনি যদি কথা বলতে পারেন ক্যামেরার সামনে, আপনার ক্যামেরা যদি আপনি মনে করেন আপনার ফটোজেনিক, আপনি অনেক কিছু, চেহারা ম্যাটার করেই না, কিন্তু আপনি কথা বলবেন, সেই ক্ষেত্রে যদি আপনার কোনো প্রকার অভিজ্ঞতার লাগে, আমার সাথে যোগাযোগ করুন, ওই প্রোফাইলে মেসেজ করেন। আমি আপনাকে কোনো প্রকার টাকা পয়সা ছাড়া, যদি আপনারা সংগঠিতভাবে মানে বেশ 10-12 জন মিলেও আপনারা দেখতে চান, বুঝতে চান কীভাবে কী করে, কীভাবে খুব দ্রুত আপনি সোশ্যাল মিডিয়ায় আপনার প্রেজেন্স দেখাইতে পারবেন, লাইট, সাউন্ড, কী অ্যাপ ইউজ করবেন, সফটওয়্যার, সেগুলো আমি আপনাদের বিনামূল্যে কোনো প্রকার ছাড়া আমি আপনাদের ট্রেন করতে রাজি আছি। শর্ত হচ্ছে যে যদি আপনি আওয়ামী লীগের হয়ে থাকেন, অবশ্যই আপনার ওই দলীয় পরিচয় এটা ভেরিফাই করে নেব। আমি তো জামাত শিবিরে ঢোকাবো না, আমি ভাই অন্তর্পক্ষে আওয়ামী লীগ না। মানে ওইভাবে আপনি আসবেন, আপনি গুপ্ত হয়ে আসবেন, আমি আপনার ট্রেনিং দেবো, ওইটা নিয়ে আপনি আমার এগেনস্টে কাজে লাগবেন, নো ওয়ে। তো এইটুকু আমার জায়গা থেকে আমি এটা কেন করবো, এটা আমি মুক্তিযুদ্ধের পক্ষের একজন মানুষ, এবং আওয়ামী লীগ এই মুহূর্তে বাংলাদেশে মজলুম, তারা বিপদগ্রস্ত, এবং এই মুহূর্তে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি অনেক ভোকাল হওয়া দরকার। আপনাদেরকে দরকার, যারা দেখছিলেন তাদের মধ্য থেকে কেউ আগ্রহী হলে, বিশেষ করে নারী শক্তি সবচেয়ে বড় শক্তি। আপনি যদি নারী হয়ে থাকেন এবং দেশে বা দেশের বাইরে যেখানেই থাকেন, বাইরে থাকলে বেশি ভালো, আপনি বলিষ্ঠ ভূমিকা রাখতে পারেন। অ্যাক্টিভিজম মানে না যে আপনি আইসা কাউকে গালাগালি করতে হবে, আপনাকে পিনাকি ইলিয়াস হয়ে যেতে হবে, না, এটা দরকার নাই। আমি গতকালকে আমার ভিডিওটা ডিলিট করেছি, ওইখানে কিছু কিছু শব্দ মনে হলো যে এরকম তো প্রতিদিন ভিডিওতে পিনাকি ইলিয়াসরা কথা বলে, আমার কথা কি ওদিকে চলে যাচ্ছে। পরে ভাবলাম আমি কি করব, এরা এত 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 খারাপ, এদের গালি না দিলেই হয় না। তারপর আবার আমি নিজের ভিডিও প্রাইভেট করেছি, আমার ভিডিও ডিলিট করতে পারে না, তো প্রাইভেট করেছি বোধ থেকে, যে কোনো বাচ্চা কাচ্চারা দেখলে তারা এই গালিটা দেখে হয়তো তারা আবার গালি দেবে। ওইখানে কিছু শব্দ ছিল মা কেন্দ্রিক, কিন্তু আসলে মা কেন্দ্রিক ছিল না। এদের জন্য আসলে উত্তম কোনো গালি, তো পুরুষতান্ত্রিক সমাজে পুরুষ কেন্দ্রিক গালি খুব কম। যাই হোক,
এই ছিল, আমরা এখানে শেষ করি। 1 ঘন্টা 48 মিনিট ধরে প্রায় বিশাল একটা সংখ্যার মানুষ, 5-6 হাজার গড়ে ছিলেন মানুষ, এবং পরে যারা দেখবেন তাদেরকে অগ্রিম ধন্যবাদ। মানে আমি ধন্যবাদ দিয়ে রাখি, আপনারা পরে দেখবেন এবং এই ভিডিওটি আপনার কাছে উপযুক্ত মনে হলে শেয়ার করবেন। যেটা বলছিলাম, বিপ্লব হাসান ভাইয়ের ফেসবুক এবং ইউটিউবের লিঙ্ক, এই ফেসবুকে যারা দেখছেন তারাও ডেসক্রিপশনে পাবেন, এবং ইউটিউবে যারা দেখছেন, ইউটিউব তো অনেক অনেক সুবিধা হয়, ইউটিউবের ডেসক্রিপশনে অনেক কিছু খুঁজে পাওয়া যায়, ইউটিউবের ডেসক্রিপশনে পাবেন, কমেন্টে পাবেন। অনেক ভালো থাকবেন। বিপ্লব হাসান ভাই, আপনার শেষ 2-1 কথায় যদি দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে নিতেন। আমি শেষ কথাই বলবো, শেষে একটা কথাই বলবো, বাংলাদেশের সকল মানুষের জন্য, যারা বাংলাদেশপন্থী, যারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বে বিশ্বাস করেন, যারা বাংলাদেশ নামক রাষ্ট্রটাকে ভালোবাসেন, যারা বাংলাদেশ নামক রাষ্ট্রের স্বাধীনতায় বিশ্বাস করেন, আপনাদের প্রত্যেকের উদ্দেশ্যে একটাই বাণী থাকবে, আপনারা সচেতন হন, আপনারা আপনাদের ভালোটা বোঝার চেষ্টা করেন, আপনাদের বোধ শক্তিটাকে জাগিয়ে তুলেন। এর থেকে বেশি কিছু আসলে বলার প্রয়োজন আছে বলে আমি মনে করি না। এই মুহূর্তে বাংলাদেশ একটা উত্তপ্ত আগ্নেয়গিরির উপর দাঁড়িয়ে যে কোনো সময় পড়ে যাবে, আর পড়ে গেলে আপনাদের প্রত্যেককে, বিশেষ করে আপনাদের পরবর্তী প্রজন্মকে সারাটা জীবন ভুগতে হবে। আপনারা কখনোই চাইবেন না এই দেশটা আফগানিস্তান হোক, এই দেশটা পাকিস্তান হোক, এই দেশটা ইরাক, সিরিয়া কিংবা লিবিয়া হোক। তো এই জায়গা থেকে এই দেশটাকে রক্ষা করতে হলে আপনাদের প্রত্যেকে সচেতন হইতে হবে, এবং এই অবৈধ অন্তর্বর্তীকালীন সরকারের যে আগামী নির্বাচন 12 ফেব্রুয়ারি, এই নির্বাচনকে আপনারা বয়কট করেন। আন্তর্জাতিক পরিমণ্ডলে আপনারা একটা বার্তা দেওয়ার চেষ্টা করেন যে এই সরকারের আয়োজিত নির্বাচনে আপনারা কেউ যাচ্ছেন না, তার মানে এই নির্বাচনটা স্বচ্ছভাবে হচ্ছে না। এটাই আমার এই মুহূর্তের বার্তা থাকবে। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন, আসাদ ভাইয়ের জন্য দোয়া করবেন। আর আসাদ ভাইকে অসংখ্য ধন্যবাদ আমাকে আমন্ত্রণ করার জন্য, আমি কৃতজ্ঞ। ধন্যবাদ। জয় বাংলা। জয় বাংলা। এবং একটা লাইন বলি ভাইয়ের সাথে যোগ করে, এখানে নীনা আপা কমেন্ট করেছেন, উনি আমার বড় বোন, অনেক ভালো লাগলো আপা আপনি দেখছেন শোটা। আচ্ছা, আপনারা নির্বাচন অবশ্যই প্রতিহত করবেন, মানে নির্বাচন তো বয়কট করবেনই, ত্যাগ তো করবেনই, এটা নিয়ে কোনো মাতামাতি নাই। এই নির্বাচন কিছুই না, মানে অন্য কারোরই মাতামাতি নাই, যদিও বাংলাদেশে কোনো চেদভেদ নাই নির্বাচনে, কিন্তু প্রতিহত করবেন সুযোগ পাইলে। কারণ আমরা কিন্তু মুক্তিযোদ্ধাদের প্রজন্ম, এটা আমাদের মাথায় রাখতে হবে। পাকিস্তানের রাঙাচক্ষু আমরা ভয় পাই নাই। এইবার ইলেকশন, সুযোগ পাইলে তাদেরকে একদম কি করতে হবে বুঝতে পারতেছেন তো। প্রতিহত কিভাবে আওয়ামী লীগ করে সেটা নিশ্চয়ই আপনাদের জানা আছে। তো প্রতিহত করবেন, কারণ ইউনুস অবৈধ, ইউনুসের আমলে সব কিছু অবৈধ। সময়ের অপেক্ষা, এদের সবার শাস্তি আমরা নিশ্চিত করব। এরা আমাদের ধানমন্ডির 32 ভেঙেছে, তাদের কোন প্রতিষ্ঠানে এই বাংলাদেশে থাকে এবং তাদেরকে কে মানবতা দেখাইতে আসে, এবং গদন আদালত কি, ওরা তো মব করে মানুষ মেরেছে। আমরা মব করব না, আমরা মব করে নেই, আমরা রাজাকারদের শাস্তির জন্য আদালতে শরণাপন্ন হয়েছি। এই সরকারের পতনের পরে বাংলাদেশে আইন আদালত থাকবে না, কারণ সব জামাতিকরণ হয়েছে। তো তাদের তো আমরা বিচারক মানব না, গণ আদালত হবে, গণ আদালতে এদের সবার বিচার হবে। আমরা সুদে, আসলে যেহেতু সুদই মহাজন ক্ষমতায়, তো এত বড় সুদখোর বাংলাদেশে আর নাই। মানে কি নির্মম সুদখোর, 35% থেকে শুধু 40% মানুষের হাড়ি বাটি টাটি নিয়ে যায়। তো এই সুদী মহাজনরে আমরা সুদে, আসলে তার যেটা ফেভারিট ব্যবসা, তার ব্যবসা প্রতিষ্ঠান, তার একদম জায়গা মতো আমরা তারে বুঝাই দেব। অনেক ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। জয় বঙ্গবন্ধু।